হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি জি। জি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের দিকে মুভ করে আজকে আমাদের চতুর্থ ক্লাস। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে একটু হ্যান্ড রেজ করবেন, আমি কোয়েশ্চেনগুলো সলভ করে দেন ক্লাসের টপিকের দিকে মুভ করব। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আমি একটা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি যে রেনেসা আহমিনা ম্যাডাম হ্যান্ড রেজ করছেন। বলেন ম্যাডাম, আপনার কি প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, পেপাল অ্যাকাউন্ট নিয়ে আমি একটা কোশ্চেন করেছিলাম জি। গ্রুপে। সেটা হচ্ছে যে পেপাল অ্যাকাউন্টটা মানে ক্রিয়েশনের যে প্রসেসটা, সেখানে আপনি বলছিলেন যে এনআইডি এর ইনফরমেশন গুলো ইউজ করার জন্য। তো আমি কি এনআইডি এর পরিবর্তে পাসপোর্টের ইনফরমেশন ইউজ করতে পারবো কিনা? আচ্ছা, প্রথম প্রশ্নটা অ্যান্সার করি। প্রথম প্রশ্ন হচ্ছে জি। আপনি যে পাসপোর্ট ইউজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জি। পাসপোর্টটা কি দিয়ে পেয়েছিলেন? এনআইডি কার্ড দিয়ে পান নাই? জি। জি। তাহলে এনআইডি কার্ড ইউজ করলে সমস্যা তো থাকার কথা না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এখানে পাসপোর্ট দিতে পারবেন, এখানে আপনি দিতে পারবেন কি গভর্নমেন্ট ইস্যুড যে কোনো ডকুমেন্ট। এটা এনআইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটা দিতে আচ্ছা। পারবেন। আর আপনার দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল আপনি বিজনেস কি দিবেন, তাই তো? জি ভাই। অ্যাকাউন্টটা অবভিয়াসলি বিজনেস হতে হবে, আপনাকে নামটা বিজনেস দিতে হবে। এটা এমন না যে আপনার বিজনেসটা এসে এখানে ভেরিফাই করতেছে, ভেরিফাই করবে না, যে কোনো একটা নাম দিতে পারবেন। যেমন আপনার নামটা যেটা, সেটা আপনি দিতে পারেন। ওখানে একটা বিজনেসের একটা লিঙ্ক দিতে বলে, তখন আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা দিতে পারেন, অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটার একটা লিঙ্ক দিতে পারেন। যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলে হবে। এটা পেপাল আপনাকে ভেরিফাই করতে আসবে না। পেপাল আপনাকে ভেরিফাই করতে আসবে যখন আপনি $1,000 উপরে ট্রানজেকশন করতে যাবেন, তখন আপনার জন্য ভেরিফিকেশন দরকার হবে। তো আমরা আপাতত $1,000 উপরে ট্রানজেকশন করতেছি না। যখন আমাদের কাছে $1,000 থাকবে, তখন আমরা কি করব? তখন আমরা ইউএস ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট পারচেস করে নিব, কিনে নিব। এখন আপাতত আমাদের ছোটো ছোটো যে অ্যামাউন্টগুলো আছে, $10, $100, $50, $200, $300, যে অ্যামাউন্টগুলো আছে, সেই অ্যামাউন্টগুলো আমরা এই পেপাল দিয়ে করতে পারবো। বুঝতে পেরেছেন? ভাইয়া, থ্যাংক আচ্ছা, ইউ সো। আজকে আর আর কি আপনার কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে মাইক অন করে কথা বলবেন। আপনি কি হ্যান্ড রেজ করার অপশনটা বুঝতে পারেন নাই স্যার? জি না ভাইয়া। আচ্ছা, আপনার কম্পিউটার দিয়ে জয়েন করেছেন না মোবাইল দিয়ে জয়েন করেছেন? ল্যাপটপ দিয়ে। ল্যাপটপের নিচে একটা অপশন দেখবেন যে রিয়াকশন। রিয়াকশনে যখন ক্লিক করবেন, ওখানে রেইজ হ্যান্ড নামে একটা অপশন আসবে, দেখবেন। ওখান থেকে আপনি করতে জি পারবেন। জি। আচ্ছা, জি, আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন হলো যে আমরা যে ওই যে লোগোটা যে তৈরি করছি, হ্যাঁ, যে স্যার আপনি বলছিলেন যে গ্রুপিং করার জন্য, ওইটা গ্রুপিং হয় না স্যার আমার। আচ্ছা, ঠিক মানে আছে। যখন আমি সিপিটা তৈরি করি আচ্ছা, আচ্ছা। সেখানে মানে লোগো একদিক দিয়ে মানে আইডা যায়, এলোমেলো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখাবো কিভাবে করতে হয়। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি এখানে একজনের সাথে একটু কথাবার্তা বলতে চাই। সেটা হচ্ছে কি মুকুল কুন্দু। স্যার, একটু মাইকটা অন করবেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। জি। জি। আচ্ছা, আপনাকে নিয়ে যে প্রবলেমটাতে আমি পড়েছি, সেটা হচ্ছে কি আপনি একবার বলতেছেন আপনি 85 বেসের স্টুডেন্ট, আর একবার বলতেছেন 86 বেসের স্টুডেন্ট। আপনি মূলত কোন বেসের স্টুডেন্ট স্যার? নো নো নো, আমি প্রতিবারই বলেছি যে 286। আপনি আমার মেসেজগুলো পড়লে ক্লিয়ার হবে। আমি প্রতিদিন? প্রতিবারই আপনাকে রিপ্লাই দিচ্ছি, আমি 285 না, আমি 86 ব্যাচ নাম্বার, আমাকে 85 ব্যাচে ইনক্লুড করা হোক। আচ্ছা, হ্যাঁ। তো আপনি যদি 286 বেসের হন, তাহলে আপনি 85 বেসে হ্যাঁ আসেন হ্যাঁ। কিভাবে? আপনি কি কমেন্টস করতে আমি দেখেছি 85 বেসে? তারপর আপনার রাইট। মেসেজগুলো, আমি আর আপনার মেসেজগুলো আমি আমি দেখেছি, আপনার কাছে আমি জিজ্ঞেস করেছি যে আপনি, আচ্ছা যাই হোক, এখন কি আপনি রাইট গ্রুপে আসছেন কিনা? হ্যাঁ, আমি আসছি। আমি আপনি আপনাকে মেসেঞ্জার ওই গ্রুপ অ্যাড যে হয়েছেন? মেসেঞ্জার গ্রুপ অ্যাড হয়েছেন? হ্যাঁ আচ্ছা, ঠিক অ্যাড আছে তাহলে। হয়েছি। আচ্ছা, ঠিক আছে তাহলে, বাদ দেন শিবলি এগুলো। ভাইকে রিকোয়েস্ট করেছিলাম। আচ্ছা, ঠিক ওকে। আছে, বাদ দিন এগুলো, বাদ দিয়ে কথাবার্তা বলতে গেলে সময় নষ্ট হবে, সময় নষ্ট করতে চাচ্ছি না। যে কোনোভাবে আপনি হুম। ফ্যাসিলিটেট হতে পারলে হয়েছে। হ্যাঁ আমার ভুল বুঝাবি হতে হ্যাঁ, পারে, বা প্লিজ আপনার প্লিজ, থ্যাঙ্কস আপনার ভুল থ্যাঙ্কস। বুঝাবুঝি হলে হতে পারে, যে কোনো একটা হতে পারে। যে যাই হোক, তাহলে আমরা ক্লাসের দিকে প্রসিড করি। আমি কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। একটু প্রবলেম ছিল আজকে আমার। ক্লাস নিব না একটু অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে রিয়াকশনটা খুব অন্যভাবে আসতেছে। তো ক্লাস নিতে না পারলে আসলে আসলে স্বাভাবিক। আমি যদি হতাম তাহলে আমার রিয়াকশনটা এরকম হওয়া উচিত। যে তারপরেও আমরা মানুষ, সর্বোপরি আমরা মানুষ, আমাদের প্রবলেম থাকতে পারে। একে অপরের প্রবলেমটা বোঝাটা জরুরি। যদি আমরা একে অপরের প্রবলেমটা না বুঝি, দেখা যাচ্ছে যে আমার প্রবলেমটা অন্য কেউ তখন বুঝতে চাইবে না। এটা ন্যাচারের, এটা হচ্ছে কি প্রকৃতির মায়ের।
আমি আপনাকে বুঝতে না চাইলে আমার চারপাশের মানুষজনকে যদি আমি তাদের সমস্যাটা বিপদটা প্রবলেমটা যদি আমরা বুঝতে না পারি, দেখা যাচ্ছে যে আপনার প্রবলেম কেউ একজন বুঝবে না কোনো একদিন, সেটা প্রকৃতির মায়ের। এটা আপনি আপনি না চাইলেও আপনি বুঝতে পারবেন না যে আপনার কাছে আপনার সাথে এই প্রবলেমটা কেন হচ্ছে, কিন্তু এটা প্রকৃতির মায়ের, প্রকৃতি আপনাকে দিয়ে থাকবে, এটা স্বাভাবিক। প্রবলেম সবারই থাকে, যে প্রবলেমগুলো বুঝতে পারা উচিত, যে ফ্যামিলি আছে। যেহেতু আমি যদি দুনিয়াতে এককভাবে আসতাম, আসছি তো এককভাবে, কিন্তু আমাকে একটা বন্ডিংয়ের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছেন, সৃষ্টিকর্তা ফেলে দিয়েছেন। এটা মুসলিম হন, হিন্দু হন, খ্রিস্টান হন, যেই হোক না কেন আপনি একটা বন্ডিংয়ের মধ্যে পড়ে যান। তো যেহেতু একটা বন্ডিং থাকেন, সেহেতু আপনার একটা প্রবলেমে পড়তেই হবে, এটা স্বাভাবিক। মানে পারিপার্শ্বিক মানুষের জন্য, ফ্যামিলির জন্য বা অন্যান্য কোনো কারণে আপনাকে একটা সিচুয়েশনে পড়তে হয়। তো এটা আমাদের বুঝতে হবে। যদি আপনি একাই থাকতে চান, যে আমার কাউকে লাগবে না, আমি কাউকে ছাড়াই আসছে, কাউকে ছাড়াই আমি এখান থেকে চলে যাবো, আমার কারো কোনো কিছু ধার ধরতে হয় না, সেক্ষেত্রে আপনি বলবেন যে হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রেও আপনাকে ব্যক্তিগতভাবে প্রবলেমে পড়তে হয়। যাই হোক, একটু সমস্যায় পড়ছিলাম, একটা কাজ আমার ইম্পর্টেন্ট ইমার্জেন্সি চলে আসছিলো, যেহেতু আপনাদেরকে বোঝাতে পারতেছি না, অনেকে রিয়াকশন দেখাচ্ছেন, তাহলে ক্লাসটা আমি ওই কাজটাকে বাদ দিয়ে, পার্সোনাল প্রবলেমটাকে বাদ দিয়ে বা ফ্যামিলিগত প্রবলেমটাকে বাদ দিয়ে আমাদের ক্লাসটা নেওয়ার জন্য ডিসিশন নিয়েছি। যাই হোক, এটা নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না। আমার আর কার কি প্রশ্ন আছে সেটা দেখার চেষ্টা করবো। আমি দেখতে পাচ্ছি তানজিনুর রহমান স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার বলেন আপনার কি প্রশ্ন আছে। স্যার, আহ, আমার পার্সোনাল কোনো প্রশ্ন নাই স্যার। আপনার কি প্রবলেমটা কি শেয়ার করা যায়? আচ্ছা, না থাক, বাদ দেন, প্রবলেম নিয়ে আর কথাবার্তা বলবো না, যেহেতু ক্লাসে চলে আসছে ক্লাসটাই করে ফেলি। প্রবলেম নিয়ে কথাবার্তা বলতে ক্লাসের সময়টা নষ্ট হয়ে যাবে, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। যাক, আর মুকুল কুন্দু স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার বলেন আপনার কি প্রশ্ন। জাস্ট 1 মিনিট। আপনার অ্যানাউন্সমেন্টটা দেখে আমি অন্য প্ল্যান করেছিলাম আচ্ছা আচ্ছা, যে ঠিক আছে থাকতে পারে, মানুষের হিউম্যান বিং অনেক প্রবলেম থাকা স্বাভাবিক, ওকে সবাই তো মানুষ। ওকে ওকে ওকে, তো সে আচ্ছা ঠিক কারণে আছে আমি স্যার, অন্য থ্যাংক হঠাৎ ইউ করে ফর আমি কেন ইউর, মনে হলো ঢুকে দেখি আপনি ক্লাসের লিংক দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পজিটিভলি নেওয়ার জন্য। সো প্রবলেম সবার থাকতে পারে, আমি বলবো যে সবারই প্রবলেম থাকতে পারে, সবার প্রবলেম ফ্রিলি আলোচনা করব আমরা, সবাইকে হেল্প করার। অ্যানাউন্সমেন্টটা এরকম দিলে আচ্ছা সেদিন ক্লাস না নেওয়াটা বেটার হবে, কারণ চট করে আমি অ্যানাউন্সমেন্ট দেখে অন্যদিকে মুভ করেছিলাম অন্য কাজে। আচ্ছা, তো আবার হঠাৎ করে লিংক দেখে ঢুকে পড়ছি। ক্লাসটা নিব না বলেই অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলাম। পরবর্তী দেখাচ্ছি রিঅ্যাকশনটা খারাপ আসতেছে, তাহলে আমি ভাবলাম যে আবার ক্লাসটা রিঅ্যাকশন। নিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি আচ্ছা ক্লাসের ঠিক দিকে আছে। প্রসিড করি, ধন্যবাদ। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসের দিকে প্রসিড করি। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাসে আমাদের মডিউলটা কি বলতেছে সেটা একটু দেখার চেষ্টা করি, এবং মডিউল থেকে আমরা কোথাও পিছিয়ে আছি কিনা সেটা দেখার চেষ্টা করবো। দেন যেখান থেকে আমরা আছি, গত ক্লাসে যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আমরা শুরু করার চেষ্টা করব। সো আমি মডিউলটা ওপেন করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মডিউল। আমরা মডিউল থেকে দেখার চেষ্টা করবো যে আমরা কোথায় আছি এবং কোথায় থেকে আমাদের শুরু করা উচিত। আমাকে রেগুলার যারা ক্লাস করছেন তাদের মধ্যে একজন বলবেন যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আমরা ধরতে পেরেছিলাম কিনা। পাওয়ার পয়েন্ট জি স্যার, প্রেজেন্টেশন পেরেছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আমরা কমপ্লিট করেছি নাকি না স্যার, বেসিকটা দেখেছি। বেসিকটা দেখেছি? আমরা কি বিপিএন ইউজিং দেখেছি? জি না স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা বিপিএন ইউজিংটা দিয়ে শুরু করব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে শেষ করব, এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেষ করে যতটুকু আমরা আগাতে পারি সেটা দেখার চেষ্টা করব। তো শুরুতেই বিপিএন সম্পর্কে কোনো কিছু বলেছিলাম, কোনো আইডিয়া দিয়েছিলাম? না স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা বিপিএন সম্পর্কে আইডিয়া দেবো এবং বিপিএনটা কীভাবে ইউজ করতে সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমত বিপিএন মানে হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই বিপিএনের মানে হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই প্রাইভেট নেটওয়ার্কটা কেন ব্যবহার করা হয়? প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা হয় রেস্ট্রিক্টেড সাইটগুলোতে অ্যাক্সেস নেওয়ার জন্য। বাংলাদেশ থেকে যেই সাইটগুলোকে রেস্ট্রিক্টেড করে রেখেছে, অ্যাক্সেস নাই, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে তাদের যেই সাইটগুলো বাংলাদেশের সাথে কোলাবোরেশন করার কথা ছিল সেগুলো কোনোভাবেই অ্যাসোসিয়েট না হওয়ার কারণে, কোলাবোরেশন না হওয়ার কারণে বাংলাদেশ থেকে সাইটগুলো অফ। তো এই ধরনের কোনো সাইট যদি থেকে থাকে, এই সাইট থেকে এই সাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে ভিপিএন ইউজ করতে হবে। যেমন অনেক ধরনের খারাপ সাইট আছে, এই খারাপ সাইটগুলোতে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে ভিপিএন ইউজ করতে হয়। আবার দেখা যাচ্ছে যে ড্রাগ ডিলিং, ডার্ক ওয়েব যে সাইটগুলো আছে যেখানে ড্রাগ ডিলিং করা হয়, নারী পাচার করা হয়, অস্ত্র পাচার করা হয়, স্মাগলিং করা হয়, এই ধরনের কিছু সাইটও আছে যেগুলো কী করতে হয়, ভিপিএন দিয়ে ইউজ করতে হয়। এই ধরনের সাইটে আমরা যাব না। ভিপিএনের যেই আশীর্বাদ আছে, ভিপিএনের যেই ইউজটার কারণে আমরা বেনিফিটেড হব, আমাদের মার্কেট প্লেসে কাজ করতে দরকার হবে, বা যে কোনো ভালো কোনো সাইটে যেটা আমার বাংলাদেশ থেকে কোনো কারণে এটা অ্যাক্সেস পাচ্ছি না, সেই সাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা ভিপিএনটা ইউজ করবো। যেমন মনে করেন যে কিছুদিন আগে বাংলাদেশ সরকার ফেসবুকটা বাংলাদেশে কয়েকদিনের জন্য অফ করে দিয়েছিল। তো আমরা যারা মোটামুটি আইটিতে একটু এক্সপার্ট ছিলাম, সফটওয়্যার একটু বুঝি, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের আইপি চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারি, সেই সফটওয়্যার ব্যবহার করে ভিপিএন ইউজ করে আমরা ঠিকই ফেসবুক সবাই ব্যবহার করছিলাম। যেমন মনে করেন বাংলাদেশ থেকে কিছুদিনের জন্য
পাবজি অফ করে দিয়েছিল। পাবজি যে গেমসটা আছে স্টুডেন্টদের ক্যারিয়ার নষ্ট করে ফেলতেছে, পাবজিতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো আবার কল অফ ডিউটি আছে, ফ্রি ফায়ার আছে, এরকম কিছু গেমস যেগুলো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছিল। তো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিল, স্টুডেন্ট যারা পাবজি খেলতেছিল তারা কিন্তু অফ নাই, তারা ভিপিএন টিপিএন ইউজ করে পাবজি ব্যবহার করছিল। তো এই ধরনের কোনো সফটওয়্যার ওয়েবসাইট বা সফটওয়্যার যদি বাংলাদেশে রেস্ট্রিক্টেড থাকে বা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এই সাইটগুলোকে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে ভিপিএন ইউজ করতে হবে। তো ভিপিএন ইউজ করার নেগেটিভ দিক আছে এবং পজিটিভ দিক আছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে আমরা যারা ছোট ছোট মার্কেট প্লেসে আর্ন করার চেষ্টা করতেছি, এর মধ্যে র্যাপিড ওয়ার্কার্স আছে, পিকো ওয়ার্কার্স আছে, আরও একটা মার্কেট প্লেস আমরা খুব রিসেন্টলি পরিচয় হবো, সেটা হচ্ছে মাইক্রোটাস্কিং মার্কেট প্লেস। এই 3টা মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতেছেন তাহলে আপনি ভিপিএন অন করতে পারবেন না। ভিপিএন অন করলে আপনার 3টা মার্কেট প্লেস আপনাকে ব্যান করে দিবে। তো প্রথম নেগেটিভ সাইড, ডিসঅ্যাডভান্টেজ প্রথম। এরপরে দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে কি ভিপিএন দিয়ে বেসিক্যালি ব্ল্যাক সাইটগুলোতে ঢোকা হয়, ডার্ক ওয়েবগুলোতে ঢোকা হয়। তো এখানে যদি আপনি ব্ল্যাক সাইট দিয়ে যদি ঢুকে যদি আপনি এখানে লোভে পড়ে যান যে আমি এখানে ব্ল্যাক কাজগুলো করব, এখান থেকে আমি নারী পাচার করব, শিশু পাচার করব, হিউম্যান ট্রাফিকিং করব, অস্ত্র পাচার করব, ড্রাগ ডিলিং করব, এই ধরনের কাজগুলো যদি করেন, যদি আপনি মনে করেন যে আপনি ভিপিএন ইউজ করে অন্য কোনো কান্ট্রির লোকেশন বা অন্য কোনো কান্ট্রির নেটওয়ার্ক ইউজ করে আইপি ইউজ করে আপনি কাজটা করতেছেন, কিন্তু আপনি বাংলাদেশ গভর্নমেন্টের যেই সাইবার 771 বা আইসিটি মিনিস্ট্রির যেই সাইবার ক্রাইমের সাথে যারা যুক্ত, সাইবার ক্রাইমের যারা এগুলো তদারকি করে, তাদের নজরের বাইরে আপনি না। এগুলো যদি তাদেরকে ওয়াকিবহাল না করে, তাদেরকে নোটিফাই না করে যদি আপনি এ ধরনের কাজ করতে যান, বা তাদের যে কমিশনটা সেই কমিশনটা তাদের দপ্তরে পাঠিয়ে না দিয়ে যদি আপনি কাজটা করেন, যে কোনো সময় আপনি অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ভিপিএন ইউজিংয়ের ক্ষেত্রে সাবধান থাকবেন, এই ধরনের কাজ করবেন না। যে কোনো সময় আপনার বাসায় একটা ফোর্স টিম এসে আপনাকে অ্যারেস্ট করে ফেলতে পারে এই ধরনের কাজগুলো আপনি করলে। তো ভিপিএন দিয়ে এই কাজগুলো করবেন না। ভিপিএন দিয়ে আমরা শুধুমাত্র সেই কাজগুলো করবো যেগুলো আমাদের ফ্রিল্যান্সিং করতে গিয়ে যেই সাইটে অ্যাক্সেস নিতে আমাদের প্রবলেম হয়ে যায়, সেই সাইডে ভিপিএন ইউজ করে আমরা এটা লগ ইন করবো। তো ভিপিএনটা কীভাবে ইউজ করতে হয়? ভিপিএনটা মোবাইল ইউজ করার জন্য আপনাকে সফটওয়্যার ইউজ করতে হবে, মোবাইল ইউজ করার জন্য আপনাকে সফটওয়্যার ইউজ করতে হবে, কিন্তু কম্পিউটার ইউজ করতে হলে আপনাকে ব্রাউজারের মধ্যে এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। তার আগে আমি বলবো, ভিপিএন ইউজ করার সময় সবসময় আপনার যে ব্রাউজারটাকে সবসময় আপনার পার্সোনাল ব্রাউজার এবং আপনার ইম্পর্টেন্ট কাজগুলো আপনি যেই ব্রাউজারে করেন সেই ব্রাউজারের বাইরে আপনি একটা সেকেন্ডারি জাঙ্ক ব্রাউজার ক্রিয়েট করে নিতে হবে। এবার বলেন যে সেকেন্ডারি জাঙ্ক ব্রাউজারটা কি? একটা ব্রাউজার আছে, এটার আবার সেকেন্ডারি জাঙ্ক ব্রাউজার আছে নাকি, এটা তো আমি আগে জানতাম না। তাহলে আপনাদের জন্য বলতেছি, সেকেন্ডারি জাঙ্ক ব্রাউজারটাকে আপনাদের কীভাবে ওপেন করতে হবে সেটা হচ্ছে কি, গুগল ক্রোম যখন আপনারা ইউজ করতেছেন, আপনাদের প্রত্যেকের এখানে যারা ক্লাস করতেছেন আমি দেখতে পাচ্ছি আপনাদের পার্টিসিপেন্ট আছেন হচ্ছে কি ইনক্লুডিং মি 33 পার্টিসিপেন্ট আপনারা, আমি সহ আপনারা 33%। তো 33%-এর মধ্যে এমন কেউ নেই যার কাছে একটা জিমেইলের অ্যাকাউন্ট নেই, গুগলের একটা অ্যাকাউন্ট নেই। সবার কাছে গুগলের অ্যাকাউন্ট আছে। তো গুগলের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহারের সুবিধাটা নিতে গেলে, অ্যাডভান্টেজটা নিতে গেলে আপনাদেরকে অবশ্যই গুগলের একটা অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে। তারপর আপনি গুগলের সুবিধাগুলো ভালোভাবে লুফে নিতে পারবেন, গ্র্যাব করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে যেমন ইউটিউবে যদি আপনি ভিডিও দেখেন, একটা চ্যানেল যদি আপনাকে সাবস্ক্রাইব করতে হয়, একটা চ্যানেলের একটা ভিডিও যদি আপনাকে লাইভ করতে হয়, তাহলে আপনাকে কী করতে হবে? একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। দ্বিতীয়ত, গুগল প্লে স্টোর যেখান থেকে অ্যাপস ডাউনলোড করি, সেখান থেকে অ্যাপস ডাউনলোড করতে গেলে আপনাকে একটা জিমেলের অ্যাকাউন্ট থাকতে হবে, ওখানে লগ ইন করতে, তাহলে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনি অ্যাপস ডাউনলোড করতে পারেন। ঠিক তেমনি যে গুগল ক্রমটা আমি ব্রাউজ করতেছি, এই গুগল ক্রমের বিভিন্ন ফ্যাসিলিটি আমি নেওয়ার জন্য, গুগল ক্রমে মনে করেন আমি কোথাও লগ ইন করতেছি, আমার পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে একটা গুগলের জিমেল অ্যাড্রেস থাকতে হবে, তাহলে আপনি সেভ করে রাখতে হবে, নাহলে আপনি পারবেন না। এখানে অনেকগুলো বুকমার্কস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো বুকমার্কস আছে, এখানে কতগুলো এক্সটেনশন আমি অ্যাড করে রেখেছি। এই বুকমার্কসের বাইরে দেখেন গুগল ট্রান্সলেট, ডিজিটাল মার্কেটিং টুলস, ভিডিজবস, সেন্স টুলস, ইউটিউব ডাউনলোডার, ডিজিটাল আইটি ইনস্টিটিউট, জিমেলে আমি যে এখানে কিছু বুকমার্ক করে রেখেছি। এরপরেও এখানে দেখেন আরও অনেকগুলো বুকমার্ক আমি এখানে করে রেখেছি। দেখেন কতগুলো বেসের আমি ক্লাস নিয়েছি, সবগুলো আমি এখানে বুকমার্ক করে রেখেছি। এই বুকমার্কসগুলো কিন্তু আপনার একটা মেইলের অ্যাকাউন্টের আন্ডারেই সেভ করা থাকে। যদি আপনার কাছে কোনো অ্যাকাউন্ট না থাকে, বুকমার্কস আপনি ক্লোজ করে ফেলেছেন, কোনো কারণে আপনার এই পিসি চেঞ্জ করে আপনি অন্য কোনো পিসি ব্যবহার করতেছেন, বা এই পিসিটাকে আপনাকে উইন্ডোজ করতে হয়েছে, বা কোনো কারণে আপনার কী হয়ে গেছে, গুগল ক্রমটা আনইনস্টল করে নতুন করে গুগল ক্রম অ্যাড করেছেন, সেক্ষেত্রে আপনার এই বুকমার্কসগুলো আপনাকে আবার নতুন করে করতে হবে। যদি আপনার কাছে অ্যাকাউন্টটা সেভ করা থাকে, একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করেন, তাহলে আপনার এই কাজগুলো আপনাকে আর করতে হবে না, বারবার আপনাকে বুকমার্কস করতে হবে না। আপনি
যা ইম্পর্টেন্ট জিনিস আপনি এখানে বুকমার্কস করে রেখেছেন, এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার পরবর্তী প্রয়োজন হতে পারে আমি এটাকে বুকমার্কস করে রেখেছি, যাতে আমাকে সার্চ করে খুঁজে পেতে কষ্ট না হয়, আমি এটাকে ইজিলি করে রেখেছি। তো আপনারা এভাবে করবেন, একটা অ্যাকাউন্ট এভাবে লগ ইন করে রাখবেন। লগ ইনটা করাটা একেবারে সিম্পল। আপনি যদি এই গুগল ক্রম দিয়ে যদি কখনো যদি একেবারে সিম্পল গুগল ক্রম দিয়ে যদি আপনি কখনো আপনার মেইলটা লেখা লগ ইন করে থাকেন, তাহলে অটোমেটিক সেটা আপনাকে এখানে টেনে নেবে, যদি আপনি কখনো ব্যবহার করে থাকেন। তাহলে লগ ইন করে ফেললে খুবই ভালো, আর লগ ইন না করলে এটা লগ ইন করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এই যে জাঙ্ক ব্রাউজারটা আমি কীভাবে ওপেন করব, আপনাদেরকে আমি বলে রাখি যে আপনার যে প্রাইমারি ব্রাউজার যেটা দিয়ে আপনি খুব ইম্পর্টেন্ট কাজ করে থাকেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটা, জিমেল থাকলে সেটা, আপনি এখানে ফাইনান্সিয়াল ট্রানজ্যাকশন করার জন্য আপনি পেওনিয়ার ওপেন করে রেখেছেন, পেপ্যাল ওপেন করে রেখেছেন, তো এইটা হচ্ছে আপনার খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্রাউজার। এই ব্রাউজারে বিপিএন এর কাজ না করার চেষ্টা করবেন। সেজন্য আমাদেরকে একটা সেকেন্ডারি ব্রাউজার বা বিপিএন সেকেন্ডারি ব্রাউজার বা জাঙ্ক ব্রাউজার আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যখন মেইল দিয়ে লগ ইন করবেন এইভাবে একটা অ্যাকাউন্ট আপনার থাকবে, এখানে একটা ছবি আপনার থাকবে যেটা আপনার মেইলের ছবি দেওয়া আছে সেটা, আর যদি মেইলে যদি ছবি দেওয়া না থাকে তাহলে এখানে একটা বৃত্তাকার একটা প্রোফাইলের মতো দেখা যাবে। এখানে যখন ক্লিক করবেন আপনাকে এখানে বলবে, দেখেন আপনার যাবতীয় ইনফরমেশন এখানে দেখাচ্ছে, আমার এখানে মেইল অ্যাকাউন্ট দেওয়া আছে, আমার এখানে কী কী আছে সবগুলো দেখাচ্ছে। এইখানে দেখেন আমি দুইটা ব্রাউজার অলরেডি ক্রিয়েট করে রেখেছি, একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর একটা হচ্ছে কি ফাইবার কুইক ভিউ মার্কেটিং। কুইক ভিউ নামে একটা কী করে রেখেছি, কি জানি বলে ব্রাউজার আমি ক্রিয়েট করেছি। আজকে আমি একটা বিপিএন নামে ব্রাউজার ক্রিয়েট করবো। সেটা কীভাবে, আমি এখানে ক্লিক করার পর দেখেন নিচে একটা অপশন আছে যে অ্যাড। এখানে যখন আমি ক্লিক করবো আমাকে নতুন একটা ব্রাউজার বানাতে বলতেছে। সেক্ষেত্রে সাইন ইন করার দরকার নাই, আমরা এই ব্রাউজারে কোনো ধরনের মেইল টেল সাইন ইন করবো না একদম, এবং কোনো ধরনের অ্যাকাউন্ট আপনার পার্সোনাল কোনো ধরনের অ্যাকাউন্ট এখানে সাইন ইন করবেন। আমি এখানে লিখবো কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট ছাড়া এখানে কন্টিনিউ করবো। দেন এখানে ব্রাউজারের একটা নাম দিতে পারবেন, যেমন আমি এখানে দিয়েছি ফাইবার কুইক ভিউ দিয়েছি, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং দিয়েছি, এখানে আমি দিলাম হচ্ছে এটাকে বিপিএন দিয়েছি। আপনার ব্রাউজারটার কালার ইন্টারফেসটা কীরকম হবে সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো যেটা খুশি সেটা আপনি দিতে পারেন। মনে করেন আমি এই কালারটা দিলাম, আমি এই কালারটা দিয়েছি, আমি এখানে ডান দিয়েছি, আমার একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আরেকটা ব্রাউজার, গুগল ক্রমেরই আরেকটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, এখানে বিপিএন দেওয়া আছে। এখানে একটু এরর দেখাচ্ছে কি জন্য, আমি এখানে দুই একটা এক্সটেনশন ব্যবহার করছি, যে এক্সটেনশনগুলো ওরা বলতেছে আমাকে এখানে অ্যাড করার জন্য, আমি এগুলো এখানে অ্যাড করবো না, সেজন্য এরর দেখাচ্ছে। এখানে দেখেন কোনো ধরনের মেইল দিয়ে কোনো লগিং নাই, বা আমি এখানে কোনো অ্যাকাউন্ট লগ ইন করে নেই। ঠিক আছে, এখন আমরা এখানে কি ব্যবহার করব, বিপিএন ব্যবহার করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে বিপিএন ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, ফ্রি বিপিএন ব্যবহার করার জন্য আমরা এখানে এক্সটেনশনটা অ্যাড করবো। এক্সটেনশনটা অ্যাড করার সিস্টেমটা কি, আজকে আমি প্রথম এক্সটেনশন অ্যাড করার ব্যাপারটা দেখাচ্ছি। এক্সটেনশন কীভাবে অ্যাড করতে সেটার উপর টিউটোরিয়াল আছে, আমি টিউটোরিয়ালগুলো দিয়ে দিব, ওখান থেকে দেখবেন। এবং প্রতিটা ক্লাসে আমাদের ক্লাসের সাথে রিলেটেড কোন এক্সটেনশনটা আমাদেরকে অ্যাড করতে হবে, এটা এক্সটেনশনটাকে অ্যাড অনও বলা হয়ে থাকে। অ্যাড অন কোনটা অ্যাড করতে হবে এবং এগুলোর ব্যবহার কি, প্রতিটা ক্লাসের সাথে রিলেটেড রেখে আমরা অ্যাড অনগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো আমি এখানে অ্যাড অন বা এক্সটেনশন অ্যাড করতে যাবো, তখন কীভাবে করতে হবে, আপনাকে দেখেন এখানে কোনো এক্সটেনশনের কোনো টুলস দেখতে পাচ্ছি না, কোনো এক্সটেনশন নাই এবং কোনো এক্সটেনশনের সিম্বল দেখতে পাচ্ছি না। তো এক্সটেনশন অ্যাড করার পরে সিম্বলগুলো এখানে আসবে। অ্যাড কীভাবে করবো, অ্যাড করার দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে কি আপনি ডিরেক্টলি গুগলে সার্চ করে এক্সটেনশন অ্যাড করতে পারেন, আর একটা হচ্ছে কি আমরা গুগল ক্রমের ওয়েব স্টোর থেকে সার্চ করে আমরা নিতে পারি। তো আমরা গুগল ক্রমের থেকে ওয়েব স্টোর যাওয়ার চেষ্টা করবো। যদিও আমার এখানে একটা পিন করা আছে, আমি এটাকে দেখবো না, এটা তো আপনাদের কাছে থাকবে না, এখান থেকে দেখলে আপনারা বুঝবেন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। নতুন করে কীভাবে ওয়েব স্টোরে যাওয়া লাগে সেটা আমি দেখানোর চেষ্টা করি। দেখেন আমি যাবো হচ্ছে কি আপনাদের ব্রাউজারের একেবারে কর্নারে একটা 3 ডট একটা মেনু থাকবে, 3 ডট মেনু, এটাকে সেটিংস মেনু বলা হয়ে থাকে, সি প্যানেলও বলা হয় থাকে, কন্ট্রোল প্যানেলও বলা হয়ে থাকে। তো আমি এটাকে 3 ডট মেনু বলতেছি, যেটা আপনারা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা বলবেন। আমি 3 ডট মেনুতে ক্লিক করতেছি, এরপর দেখেন এখানে কিছু ফাংশন চলে আসছে এখান থেকে। তার আগে আরেকটা জিনিস আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যদি আপনি ছোট ছোট মার্কেট প্লেসে কাজ করেন, না করলে অন্য ব্যাপার, যদি আপনি ছোট ছোট মার্কেট প্লেসে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে এখানে ব্রাউজিং হিস্ট্রিটা আপনাকে ক্লিয়ার করতে হবে। মেইন ব্রাউজারের ব্রাউজিং হিস্ট্রিটা ক্লিয়ার করতে হবে। কেন বলতেছি, দেখেন এখানে আমি যখন হিস্ট্রিতে যাচ্ছি, এখানে এই যে হিস্ট্রি দিকে এখানে হিস্ট্রি, আপনি এটা কন্ট্রোল এইসে ক্লিক করলে ডিরেক্ট হিস্ট্রি চলে আসবে। দেখেন আমি এখানে রেখেছি, আমি কন্ট্রোল এইসে ক্লিক করছি, আমাকে হিস্ট্রিটা নিয়ে আসতে। দেখেন এখানে আমি ক্লিক করে কন্ট্রোল এইসে ক্লিক করছি, আমাকে হিস্ট্রিতে নিয়ে আসতেছে। ঠিক আছে, হিস্ট্রিতে এসে আপনাকে এখানে আপনার যাবতীয় ব্রাউজারের হিস্ট্রি আপনাকে ক্লিয়ার করতে হবে। কেন, কারণ আপনি যে ছোটো ছোটো মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছেন সবগুলো এখানে দেখাচ্ছে। যেমন মনে করেন আমার লিঙ্কডইন প্রোফাইল আমি আজকে দিনের মধ্যে কতবার ওপেন করছি, 9টা 34, 9টা 33, 9টা 28, 9টা 20। দেখেন আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করছি 9টা 28-এ। দেখেন এখানে আমি অনেক কিছু ওপেন করছি, সবগুলো হিস্ট্রি এখানে থেকে গেছে। এইভাবে যদি আপনি ছোটো ছোটো যে মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন, সেই মার্কেট প্লেসগুলোরও হিস্ট্রি এখানে থাকবে। আপনি বিপিএন অন করার পরে যদি আপনার হিস্ট্রি থেকে যদি কোনো একটা হিস্ট্রি যদি একবার ব্যাকগ্রাউন্ডে প্লে হয়, মনে করেন আপনার যে মার্কেট প্লেসে কাজ করতেছেন সেই মার্কেট প্লেসের হিস্ট্রি এখানে ব্যাকগ্রাউন্ডে প্লে হয়েছে বিপিএন অন করার পরে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনাকে ক্লিয়ার ব্রাউজিং ডেটা থেকে গিয়ে এইখানে গিয়ে আপনি অল টাইম দিবেন। অবশ্যই
1 আওয়ার, লাস্ট আওয়ার, তারপর হচ্ছে কি লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, তারপর হচ্ছে কি লাস্ট 4 উইকস, এগুলো দিবেন না, অল টাইম দিবেন। এখান থেকে অ্যাডভান্সে এসে বা বেসিক থাকবেন, বেসিক থাকার দরকার নেই, আপনি এখান থেকে সব কিছু সিলেক্ট করে দেবেন। এখানে অ্যাডভান্সে এসে পাসওয়ার্ডটা টিকমার্কটা তুলে দিবেন, কারণ আপনাকে এখানে যে পাসওয়ার্ডগুলো সেভ করেন অনেক সময় আপনার পাসওয়ার্ড মনে না থাকার কারণে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন না, তো পাসওয়ার্ডটা আপনি তুলে ফেলবেন। পাসওয়ার্ডটা যাতে হিস্ট্রিতে থাকে এটা রাখ করবেন, তারপর ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে আপনি সবগুলো ডাটা ক্লিয়ার করে দিবেন, দেন আপনি ভিপিএনটা ইউজ করবেন। আদারওয়াইজ ইউ উইল বি ফেস সাম ডিফিকাল্টিস। আপনি অন্যথায় যদি এটা যদি না করেন, হিস্ট্রি ক্লিয়ার না করেন, অনেক ধরনের ডিফিকাল্টিস আপনি ফেস করতে পারেন, যেটা আপনার অনেক ধরনের বড় ধরনের প্রবলেম হতে পারে। সেজন্য হিস্ট্রিটা ক্লিয়ার করে ফেলবেন। হিস্ট্রিটা যদিও অনেক দরকারি হয়, আমাদের অনেকের প্রয়োজন হয়। লাস্ট কী ব্রাউজার আমি ঢুকেছি, লাস্ট কী অ্যাক্টিভিটিস আমার ছিল, হিস্ট্রিটা যদি থাকে আমার জন্য সুবিধা হয়। তো আমি করলাম না, আপনারা এটা হিস্ট্রিটা ক্লিয়ার করে নেবেন। হিস্ট্রি ক্লিয়ার করে নেওয়ার পরে যে জাঙ্ক ব্রাউজারটা আমরা এখানে ওপেন করছি সেখানে গিয়ে আমরা ভিপিএন অ্যাড করবো। তো ভিপিএন অ্যাড করার জন্য আমরা এখানে 3 ডট মেনু যাবো। 3 ডট মেনু যাওয়ার পরে এখানে দেখেন মোর টুলস নামে একটা অপশন আছে, সেখানে যখন যাবো, সেখানে যাওয়ার পর দেখেন এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশনে যাবো। এক্সটেনশনে যাওয়ার পর এখানে যা এক্সটেনশন আমার অ্যাড করা আছে সেটা আমাকে দেখাচ্ছে। দেখেন এখানে কিছু এক্সটেনশন বাই ডিফল্ট, যেমন গুগল ডক্স অফলাইন, এটা হচ্ছে কি গুগলের এক্সটেনশন, সেটা অটোমেটিক সেট আপ করে নেবে। গুগল ডক্স এখানেও আছে, অটোমেটিক সেট আপ করে নেবে। গুগল শিট অটোমেটিক, স্লাইড অটোমেটিক। এখানে যে কটা এক্সট্রা ব্যবহার করছি সেই এক্সট্রা কটা দেখেন এগুলো কী হয়ে আছে, অফ হয়ে আছে। আমি চাইলে এগুলোকে রিমুভও করে দিতে পারি, আমি রিমুভ করে দিলাম, আমি এটাকেও রিমুভ করে দিলাম, আমি রিমুভ করে দিলাম, যে একটা এরর ছিল সেটা চলে গেছে। তো এর বাইরে যদি আপনি অতিরিক্ত এক্সটেনশন ব্যবহার করতে চান, সেই জন্য আপনাদেরকে যেতে হবে 3 লাইন মেনুতে। এই পাশে 3 লাইন মেনুতে ক্লিক করলাম, এখানে দেখেন ওপেন ক্রম ওয়েব স্টোর। এখানে যখন আমি ক্লিক করলাম আমাকে একটা ক্রম ওয়েব স্টোরে নিয়ে আসছে, এখানে দেখেন হাজার হাজার টুলস আছে যেগুলো আমরা এখান থেকে ব্যবহার করবো। দেখেন গ্রামার কি আছে, গুগল ট্রান্সলেটর আছে, মেসেঞ্জিং মেমো আছে, তারপর দেখেন এখানে অনেকগুলো আছে, আমাদের যেটা দরকার হবে সেটা ব্যবহার করার চেষ্টা করবো। তো আমি এখান থেকে নিব ফ্রি ভিপিএন, আমরা পেইড ভিপিএন ব্যবহার করবো না। পেইড ভিপিএন যদি আমাদের কখনো ব্যবহার করতে হয়, তখন আমরা যখন আমাদের কাছে টাকা থাকবে, আমরা যখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাবো, তখন আমরা কী করবো, পেইড ব্যবহার করবো। আপাতত আমরা ফ্রি দিয়ে চালানোর চেষ্টা করবো। তো ফ্রির মধ্যে দেখেন এখানে কয়েকটা আছে, এই একটা আছে, এই একটা আছে। তো যেটাই খুশি আপনি ব্যবহার করতে পারেন, যেটাই ফ্রি সেটা ব্যবহার করতে পারবেন। এক একটা ফ্রি ভিপিএনের এক এক ধরনের লিমিটেশন থাকে। আমি একটা দেখিয়ে বুঝালে তারপর আপনার বাকিরা বোঝার চেষ্টা করবেন। তো দেখেন আমি এটাকে অ্যাড করবো। অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন, এটা ক্লিক করার পরে অ্যাড টু ক্রমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রমে ক্লিক করার পরে এখানে অ্যাড এক্সটেনশন দেখা আছে, এটা যখন ক্লিক করবে একটা ফাইল ডাউনলোড হবে। আপনাদের পিসির যদি নেট কানেকশন যদি একটু স্লো থাকে তাহলে এইভাবে দেখা যাবে, ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু খুব জরুরি, প্রত্যেকটা জিনিস রিভিউ এবং রেটিংস দেখে করা উচিত। কারণ যেটা যত বেশি রেটিংস থাকবে, যেটা যত বেশি রিভিউ থাকবে, সেটা তত বেশি ইফেক্টিভ। কিন্তু এই জায়গায় ভিপিএনের জায়গায় এসে একটু ডিফারেন্ট, যে এক ভিপিএন এক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো এই ফ্যাসিলিটিটা অন্যটাতে পাবেন না, অন্যটাতে আর কিছু কিছু প্রবলেম আছে। মনে করেন আমি এখানে ফ্রি ভিপিএন দিয়ে সার্চ করছি না, ফ্রি ভিপিএন দিয়ে সার্চ করছি, আমি যদি দুইটা অ্যাড করি তাহলে দেখবেন যে দুইটা দু ধরনের আছে লিমিটেশন। যেমন আমি এটাতে যাই, আগে যেটা অ্যাড করছি দুইটার ব্যবহার আমি আপনাদেরকে করে দেখাবো। তো এখন কথা হচ্ছে আমি ভিপিএনটা একটা অ্যাড করছি বা আরেকটা অ্যাড করতেছি, দুইটাই আমার অ্যাড হচ্ছে, কিন্তু আমার এগুলো এখানে শো করতেছে না কেন, এখানে দেখাচ্ছে না কেন? আমি এগুলোকে কেটে দিই, আমি শো করার আগে একটা জিনিস দেখাবো। এই দুটো জিনিস এখানে আমার ব্রাউজার দেখাচ্ছে না কেন? ব্রাউজারে দেখার জন্য আপনাকে ভিপিএনগুলোকে পিন করতে হবে। যেমন এই এক্সটেনশন যে ইয়াটা ছিল, মেনুটা ছিল, সেটা আগে ছিল না। আমি ভিপিএন মানে এক্সটেনশন অ্যাড করার পরে এই মেনুটা এখানে আসছে, এখান থেকে আমাকে দুইটা ভিপিএনকে পিন করতে হবে যাতে আমার ব্রাউজার দেখা যায়। এখন দুইটা পিন করছি, দুইটা এখানে দেখাচ্ছে। আমি ভিপিএন অন করার আগে আমি আপনাদেরকে আমার আইপিটা চেক করে দেখাবো, যে আপনারাও আপনাদের আইপিটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের বর্তমান আইপিটা কি আছে। আমি এখানে মাই আইপি দিয়ে সার্চ করছি, দেখেন আমার আইপি এখন দেখাচ্ছে কি 51.129, এটা হচ্ছে আমার আইপি। আমি লাস্ট 5টা ডিজিট দেখাচ্ছি, সবগুলো দেখালে মনে থাকবে না, এই লাস্ট আইপিগুলো দেখাচ্ছি। এখন আমি ভিপিএন ইউজ করার পর আমার আইপিটা চেঞ্জ হয়েছে, সেটা দেখেন। আমি এখানে ক্লিক করছি, এখানে এসে আমি এই প্রথম যে ভিপিএনটা অ্যাড করছি সেটা আমি অন করার চেষ্টা করবো। তাই একটা আপনাকে ট্যুর দেখাচ্ছে, মানে একটা গাইডলাইন দেখাচ্ছে, এই গাইডলাইনটা আপনি ফলো করলে করতে পারেন, না করলেও সমস্যা নেই, আমরা ডিরেক্টলি ব্যবহার করার চেষ্টা করবো। দেখেন এখানে যখন ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, দেখেন আমি এখান থেকে কান্ট্রিগুলোকে ইচ্ছে মতো আমি সিলেক্ট করতে পারবো। আমি আবার যাচ্ছি, কানেক্ট হয়ে গেছে অলরেডি। আমি এখান থেকে দেখেন অলরেডি কানেক্ট হয় না, আমি এখানে কানেক্ট করবো। দেখেন এখানে রোমানিয়া যেখানে সিলেক্ট করা আছে সেখান থেকে আমি সিলেক্ট করবো। ক্লিক করলে আমাকে কয়েকটা কান্ট্রি যেগুলো ফ্রি, যেই এরিয়াতে এই ভিপিএনগুলো ফ্রি সেটা আমাকে দেখাচ্ছে, জার্মানি, রোমানিয়া, সিঙ্গাপুর এবং ইউনাইটেড স্টেটস। এর বাইরে যদি আপনি ইউকে ব্যবহার করতে চান, রাশিয়া, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, আন্দোরা, আলবানিয়া, এই যে কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে কি পেইড। আপনাকে এগুলো ব্যবহার করতে হলে তাদের পেইড ভার্সনটা ব্যবহার করতে হবে, তাছাড়া আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। তো এটা হচ্ছে কি
এটার আমি যদি আবার আরেকটা যেটা আছে সেটা দেখার চেষ্টা করি, সেটাতে কোনটা কোনটা ফ্রি দিচ্ছে সেটা যদি দেখার চেষ্টা করি, এখানে আমি স্পেন মাদ্রিদ ক্লিক করছি, দেখেন এখানে ফ্রি, এখানে দেখাচ্ছে যে যে কটা দেখাচ্ছে সবগুলো ফ্রি দেখাচ্ছে। দেখেন এখানে জার্মানির একটা স্টেট, এটাও জার্মানির একটা স্টেট, এটা মাদ্রিদ, স্পেনের স্টেট, অস্ট্রিয়া, ব্রাজিল, তারপর হচ্ছে কি বুলগারিয়া, তারপর হচ্ছে কি কানাডা। এখানে বেশ কিছু দেওয়া আছে, জার্মানির কিছু স্টেট দিয়ে আলাদা আলাদা করে দেওয়া আছে, শুধুমাত্র জার্মানি কান্ট্রি দেয় না, আলাদা আলাদা স্টেট দেওয়া আছে, এগুলো সব ফ্রি। ঠিক আছে, ইতালি আছে, অনেকগুলো ফ্রি এখানে দেখা যাচ্ছে, দেখেন অনেকগুলো আছে। তো এখান থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমি যদি এখন ইউনাইটেড স্টেটস ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউনাইটেড স্টেটস দুইটা, দেখেন ইউনাইটেড স্টেটস দুইটা দেওয়া আছে, দুইটাই পেইড, একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস আর একটা হচ্ছে কি নিউ ইয়র্ক, এগুলো পেইড, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমি ইউনাইটেড কিংডম, দেখেন এটাও পেইড, দেখেন এগুলো পেইড, ফ্রি আছে কোনটা, এই যে মাদ্রিদ, এটা স্পেনের মাদ্রিদ, এটা আমি এটাকে কানেক্ট করেছি, এটাকে ডিসকানেক্ট করে দিই, আমি এটাকে দেখাবো না, এটা আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দেখাতে চাচ্ছি এটা দিয়ে। এটা যদি আমি দেখাতে চাই, আমি আপগ্রেড করবো না, আমি এখান থেকে ফ্রি ভার্সন ব্যবহার করার চেষ্টা করবো। দেখেন আমি এখান থেকে ইউনাইটেড স্টেটসে ক্লিক করেছি, এখন আমি এটা আমার হয়ে গেছে, অন হয়ে গেছে, দেখেন আমাকে টাইমিংটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি গুগলে যাই, গুগলে গিয়ে যদি ঠিকই আমি মাই আইপি দিয়ে সার্চ করি, দেখেন আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ছিল 51, এই যে এখানে আছে 51.129, এখন হয়ে গেছে 59.20। তা আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে না? এই ধরনের আইপি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি এখন আপনি যা ব্যবহার করবেন সব কিছু ব্যবহার করবেন কোথায়? আমেরিকার একটা আইপি ইউজ করে, যেটা হচ্ছে কি একটা ফ্রক্সি আইপি, এটার কোনো কি নাই, ভ্যালিডিটি নাই, এটার কোনো ভেরিফাইড কোনো আইপি না। তো সেক্ষেত্রে যদি কোনো সেন্সিটিভ জায়গাতে যদি আপনি এই আইপি দিয়ে লগ ইন করেন, তাহলে আপনাকে ওখান থেকে নোটিশ দিবে। প্রথম যে নোটিশটা দিবে, আপনি ভিপিএন ইউজ করে আপনি আপনার বিকাশ অ্যাপসটা ইউজ করতে পারবেন না, নগদ অ্যাপস ইউজ করতে পারবেন না, রকেট অ্যাপস ইউজ করতে পারবেন না, পেপ্যাল ইউজ করতে প্রবলেম হয়ে যাবে। বিকাশে আপনার মোবাইল থেকে যদি ভিপিএন অন করে যদি বিকাশে ঢুকেন, শুরুতেই আপনাকে যে মেসেজটা দিবে সেটা হচ্ছে কি, বলবে যে বিকাশ সফটওয়্যার ইজ অনলি ভ্যালিড ফর বাংলাদেশ। আপনি যেহেতু এখানে আমেরিকার আইপি ইউজ করতেন, তখন আপনাকে এটা ব্যবহার করতে দেবেন, বিকাশ অ্যাপ ব্যবহার করতে দেবেন। সেক্ষেত্রে প্রবলেম আছে। যখন আমরা কোনো রেস্ট্রিক্টেড সাইটে ঢুকতে পারবো না, তখন আমাদের ভিপিএন প্রয়োজন হলে তখন আমরা ভিপিএন ব্যবহার করবো। এখন ভিপিএন ব্যবহার করার আমাদের দরকার নেই। ভিপিএন কীভাবে ইউজ করতে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এটাকে অফ করে দিচ্ছি। যখন আপনাদের দরকার হবে ভিপিএন, তখন আপনারা ভিপিএন অন করবেন, এছাড়া ভিপিএন অন করার একেবারেই দরকার নেই। আচ্ছা, তো ভিপিএন কীভাবে অ্যাড করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়েছি। এখন আমরা চলে যাবো আমাদের ক্লাসের মূল পর্বে, যেটা আমাদের আজকে ক্লাসের টপিকে ছিল। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করবো এবং ক্রিয়েট অ্যাকাউন্ট মার্কেট প্লেস 2, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আমি 3টা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। আমাদের মধ্যে অনেকেই কাজ করতেছে, আমি অনেক মেসেজ পেয়েছি যে আমাদের মধ্যে অনেকে অলরেডি $1, $2 র্যাপিড ওয়ার্কার্স এবং পিক ওয়ার্কার্সে আর্ন করতেছে, তাদের সাথে আমার কথা হয়েছে। তো আপনারা যদি করতে চান, দুইটা থেকে যে কোনো একটাতে ফোকাস করেন, দুইটাতে একসাথে করার দরকার নেই, যে কোনো একটাতে করেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন সেটাতে করেন, কোনো সমস্যা নেই। তো যারা অলরেডি আর্ন করতেছেন তারা পেপাল দিয়ে উইথড্র করতে পারবেন। পেপালের অ্যাকাউন্টটা আমি যে ভিডিওটা দেখিয়েছি সেভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করবেন। কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করলে ফেসবুকে মেসেঞ্জারে আচ্ছা, দুইটাই সেম। পিকু ইজ বেটার নাকি র্যাপিড ওয়ার্কার? পিকুতে হচ্ছে কি, আপনি পেপাল ছাড়া উইথড্র করতে পারবেন, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবেন পিকুতে, কিন্তু র্যাপিড ওয়ার্কার শুধুমাত্র পেপাল সাপোর্ট করে। পিক ওয়ার্কার পেপাল না, অন্য মাধ্যমটা সাপোর্ট করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি পিকও ব্যবহার করতে পারেন, র্যাপিডও ব্যবহার করতে পারেন, যেটা আপনার কমফোর্ট ফিল হয় সেটা আপনি করবেন। এখন আমরা দেখার চেষ্টা করবো পাওয়ার পয়েন্টের কাজ দেখতে গেলে আমরা গত ক্লাসে পাওয়ার পয়েন্টের যত বেসিকটা দেখে চেষ্টা করেছি, ওই বেসিক থেকে আমরা পাওয়ার পয়েন্টের আজকে প্রফেশনালটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা ওপেন করার চেষ্টা করি। আমরা দেখার চেষ্টা করি যে আপনারা হচ্ছেন 285 পেজ, এই 285 পেজের এই ফাইলটার মধ্যে আমরা কাজটা করেছিলাম। এইটাই কি দেখেছিলাম আমাদেরকে গত ক্লাসে? কে একজন প্লিজ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে এখান থেকে বাকিটা আমরা প্রসিড করার চেষ্টা করবো। তো আমি ইফেক্টিভ মেথড যে ছিল সেই 5টা মেথড আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট হয়ে গেছে। নিচে যে একটা স্লাইড নিয়েছে সেটাও আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই প্রেজেন্টেশনটার শুরু এবং শেষটা, বিগিনিং এবং এন্ডিংটা করার চেষ্টা করবো। তো কোনো একটা প্রেজেন্টেশনের ডিরেক্ট টপিক দিয়ে কোনোদিন প্রেজেন্টেশন শুরু হয় না। প্রেজেন্টেশনের শুরুতেই আপনাকে ওয়েলকাম জানানো হয় এবং কাকে সাবমিট করতেছেন, কে সাবমিট করতেছে, এগুলো নিয়ে কিছু কথাবার্তা থাকে এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি এটা সাবমিট করতেছেন বা আপনি কি কোনো পার্সোনালি করতেছেন কিনা সেগুলো
সেগুলো আপনাকে শুরুতেই কিছু সম্বোধন করতে হবে। তো এটা করার জন্য আমাদের প্রথমে কয়েকটা স্লাইড নিব। তো কয়েকটা স্লাইড নিলে আমি এইটাই হচ্ছে আমার প্রথম স্লাইড। আমি সামনের দিকে স্লাইড কীভাবে নিব সেটা আমরা দেখার চেষ্টা করব। তার আগে আমি এখানে এটা দেখার জন্য আপনাকে একটা এইখানে আপনি নিউ স্লাইড নেবেন, নতুন স্লাইড। এখানে নিউ স্লাইড ক্লিক করলে নতুন স্লাইড হয়ে যাবে। দেখেন নতুন স্লাইড হয়ে গেছে। আবার আমি যদি চাই যে শর্টকাট করতে চাই তখন কন্ট্রোল এম, এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গোর যে এমটা আছে সেই এমটা যদি কন্ট্রোল এম যদি ক্লিক করে নতুন নতুন করে স্লাইড এখানে হবে, নতুন নতুন স্লাইড যতবার ক্লিক করবে ততবার এক একটা স্লাইড হবে। তো আরও শর্টকাট আছে হচ্ছে কি আপনি এখানে এই স্লাইডের উপর যখন কার্সরটা রাখবেন ক্লিক করবেন, এরপর আপনি এন্টারে ক্লিক করলে একটা একটা করে নতুন স্লাইড হবে, এন্টারে ক্লিক করলে একটা একটা নতুন স্লাইড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে আমি উপরে যদি স্লাইডটা নিতে চাই, আমার শুরু থেকে এটা 3 নাম্বার স্লাইড বা থাকবে বা 2 নাম্বার স্লাইডে থাকবে, সেক্ষেত্রে আমি এটাকে যদি নিচে আনতে চাই তখন আমি কীভাবে আনবো, তখন আপনি এই স্লাইডটাকে ড্র্যাগ করে চেপে ধরে ড্র্যাগ করে যখন নিচের দিকে নিয়ে আসবেন ওই নিচের 2 নাম্বারটা 1 নাম্বার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 1 নাম্বার হয়ে গেছে। আচ্ছা, তো এখন এইখানে যে ডিজাইনটা দেওয়া আছে এই ডিজাইনটা এটা তো আমার দরকার নাই, এটা হাইড ব্যাকগ্রাউন্ড আমি একেবারে প্লেন করে রাখছি। প্লেন করে রাখলে যেটা হচ্ছে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি চেঞ্জ করি, এটার জন্য আমি একটা কালার ব্যবহার করি। কীভাবে কালার ব্যবহার করবো, আমি এখানে শেপে গেলাম, শেপ থেকে আমি কোনো একটা এই চতুর্ভুজ শেপটা নিলাম, এই শেপটার উপর আমি একটা কালার এখানে ড্র করে ফেলেছি। এই কালারটাকে এইটাকে আমি যে কোনো একটা কালার দিব, যে কালারটা আমাদের সুন্দর লাগে। তো এখান থেকে এসে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিই, মনে হয় এই কালারটা দিলাম। এখান থেকে আমি কালারটা যেটা আমার ভালো লাগে সেটা মনে করেন আমি এটাকে সবুজ করে দিয়েছি, ঠিক আছে। সবুজ করে এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলে দিচ্ছি, স্যান্ড টু ব্যাকে দিয়ে দিচ্ছি, দেখেন আমার লেখাগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই কালারটা হইলো। এরপর এখন আমরা যেটা করব, এখানে যে বর্ডারগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা সবুজ, এটা সবুজ হওয়ার কারণে। তো এখান থেকে বর্ডারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, মনে করেন এই কালারটা দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা এই যে সামনের পেজে আমরা লেখালেখি করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে প্রথমে আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি, আমি এখানে লিখবো যে আমি ওয়েলকাম জানাবো আমার প্রেজেন্টেশনের জন্য। সেক্ষেত্রে আমি এখানে লিখবো ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন অন এখানে একটা লিখার ইফেক্টস আসতেছে, এই লিখার ইফেক্টসটা আমরা চেঞ্জ করে ফেলবো, আমাদের যেভাবে সুন্দর লাগে সেভাবে আমরা করার চেষ্টা করবো। অন এটা আমি লিখেছি। তো এটাকে আমি এখন ডিজাইন করব। এটাকে ডিজাইন করতে হলে আমি এখান থেকে দেখেন কোনো একটা স্টাইল সিলেক্ট করব, এখান থেকে কালারটা অনুযায়ী মূলত আপনাকে ইয়াগুলো সাজেস্ট করে, এখান থেকে কালারগুলো সাজেস্ট করে। তো এখান থেকে মনে করেন আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেছি, এটার কালারটা আমি এখান থেকে যে কোনো একটা করে দিতে পারতেছি, দিলাম লেখাটার কালার। আমি এটাকে এখন ডিজাইন করব। দেখেন আমি লেখাটাকে এসে আমার এই লেখাটার এখান থেকে ফন্ট আমার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করব। আমি সবসময় এটাই ব্যবহার করি, আমার এটা ভালো লাগে। এটাকে আমি বড় করে দিব, লেখাটাকে আমি বড় করব। প্রচুর গরম, ফ্যান চলতেছে উপরে, রমজান এত গরম হলে সার্ভাইভ করা যায়। আচ্ছা, দেখেন আমি এই ডিজাইনটা করেছি। এখন এটাকে আমি আর কী কী করতে পারি, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি এই ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা দিতে পারি না, পিকচার দিতে পারি না, পিকচার দিতে পারি, আমরা পিকচার দিব না। এখন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমি এখানে মাল্টি কালার করে ফেলবো। দেখেন এটা সিলেক্ট করছি, এখান থেকে এসে আমি গ্রেডিয়েন্টে গিয়ে মোর গ্রেডিয়েন্টে যাবো, এখান থেকে এসে আমি এটাকে মাল্টি কালার করে ফেলতে পারি। দেখেন আমি এটাতে আসলাম, এটাতে এসে আমি এটাকে কী করে দিব, লালটা আছে, এখান থেকে এসে আমি এটাকে সবুজ করে দিচ্ছি, এখান থেকে সেটা আমি হলুদ করে দিতে পারি, বুঝতে পারছেন। আমি এইভাবে কালারটা করে দিচ্ছি। এই কালারটা সুন্দর লাগতেছে না, আমি কালার মাল্টি কালার না রেখে আমি ডিরেক্টলি যে কালারটা ছিল সেটা আমি রাখি। তো লিখার মধ্যে আপনি কালারটা বিভিন্ন কালার আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন আমি এই কালারটা থেকে এই কালারটাকে কী করে দিলাম, এখান থেকে এসে এটাকে আমি সবুজ করে দিলাম, এই কালারটাকে এখান থেকে এসে আমি এটাকে এই কালারটা করে দিলাম। তো অনেকটা সুন্দর দেখাচ্ছে, বা যেভাবে ভালো লাগে সেভাবে আপনি করবেন। এখান থেকে যদি আমি সাদা যেটা আছে সেটাকে যদি আমি অন্য কালার করে দিচ্ছি সেটাও আমি করতে পারবো, হলুদ কালার করে দিলাম, ঠিক আছে। এবার এইটাকে আমরা ডিজাইন করব। ডিজাইন কীভাবে করবো দেখেন, এখানে এসে এই শেপটাকে আমরা যদি ডিজাইন করতে দেখেন, শেপ এসে দেখেন কী কী আছে, শেপের এইখানে ইফেক্টসে এসে আমরা এটা ইয়া করবো। তো আমি একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করি, শেপের মধ্যে আগে আউটলাইন দিব, আমি সাদা কালারের একটা আউটলাইন দিই, যেটা অবশ্যই এখানে দেখা যাবে না। আমি এটাকে যখন ব্যাকগ্রাউন্ডে যখন কিছু একটা ব্যবহার করবো তখন সাদা কালারের আউটলাইনটা দেখা যাবে। এবার দেখেন শেপের ইফেক্টস আমি কী করবো, শেপের ইফেক্টসটাতে আমি চাইলে কোনো একটা শ্যাডো দিতে পারি, কোনো একটা শ্যাডো আমি ব্যবহার করতে পারি, এটা দেখা যাবে না। আমি এখান থেকে প্রথমে একটা ভিভেল ব্যবহার করার চেষ্টা করবো, কোনো একটা ভিভেল,
এবার আমি শেপটাকে কি করব, রোটেট করব। দেখেন যেভাবে আমি রোটেট করছি সেভাবে শেপটা রোটেট হবে। 3D রোটেট বলে এটাকে। আচ্ছা, মনে করেন আমি এই রোটেশনটা করেছি, ঠিক আছে। এবার এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবি ব্যবহার করব অথবা একটা কালার ব্যবহার করব। আমি যদি ছবি ব্যবহার করতে চাই তো দেখি কি হয়। আমি আমার ফোল্ডারে গেলাম, ফোল্ডার থেকে একটা ছবি ব্যবহার করার চেষ্টা করব। ফোল্ডারে এখান থেকে এসে আমি মনে করেন বাংলাদেশ ক্রিকেটের একটা ছবি, যদি আমার কাছে ভালো যদি কোনো একটা ছবি থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করি। এই ছবিটা মনে করেন আমি ব্যবহার করার চেষ্টা করতেছি। এটাকে এখানে আনলাম, এনে আমি এটাকে পেজ বরাবর করে ফেলতেছি। পেজ যতটুকু আমার স্লাইডটা যতটুকু ততটুকু আমি করে ফেলতেছি। এখন এটাকে আমি সাইন টু ব্যাকে করে পাঠিয়ে দিচ্ছি, আবার লিখাটা এইভাবে আসছে, ঠিক আছে। এবার আমার সব কিছু হয়ে গেছে, এখন আমি এটাকে ডিজাইন করবো, অ্যানিমেশন করবো বা ডিজাইন করবো। তো সেক্ষেত্রে আমি ইনসার্টে গেলাম, ডিজাইনে গেলাম। ডিজাইন থেকে আমার এখান থেকে কোনো ডিজাইন দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এটা ম্যানুয়ালি করছি। আমি ট্রানজিশনে যাবো, এই পেজটা কীভাবে ট্রানজিট হবে সেটা আমরা দেখার চেষ্টা করবো। এভাবে ট্রানজিট হতে পারে, ট্রানজিশনটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে। মনে করেন আমি এটা রাখতেছি, এটা দিচ্ছি, তাহলে আমার ট্রানজিশনটা এভাবে হলে এরপর আমি এখানে অ্যানিমেশন ব্যবহার করার চেষ্টা করবো। আমি পিক্সারের জন্য কোনো অ্যানিমেশন ব্যবহার করবো, আমি শুধুমাত্র এটার জন্য অ্যানিমেশন ব্যবহার করবো। তো সেক্ষেত্রে অ্যানিমেশন কীভাবে ব্যবহার করতে দেখেছি, আমি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন ব্যবহার করার চেষ্টা করি। আমি এটা মনে করি এটাকে ব্যবহার করেছি। এরপর মনে করি আমি এটাকে অ্যানিমেশন প্যানে ক্লিক করছি। এখানে এটাকে আমি আরেকটু স্লো করে দিতে পারি। টাইমিং গেলাম, টাইমিং থেকে এখান থেকে আমি আরও স্লো করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে আরও একটা অ্যানিমেশন ব্যবহার করবো, যেটা এখান থেকে এভাবে প্লে হবে, এভাবে প্লে হবে। আমি এখানে আরেকটা অ্যানিমেশন ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে টোটাল অ্যানিমেশন আমার শেষ। এখন আমি এখানে আরেকটা স্লাইড নিব, এখানে প্রথমটাতে স্লাইডটাতে ক্লিক করে এন্টারে ক্লিক করবো, এখানে আরেকটা স্লাইড হবে। এখানে এসে আমি কি করব, বাকি অ্যানিমেশনগুলো, বাকি স্লাইডগুলো আমি অ্যাড করবো, বাকি কন্টেন্ট আমি অ্যাড করবো। অ্যান্ড কন্টেন্টের মধ্যে আমি এখানে কি লিখবো যে সাবমিটেড টু, আমি কার বরাবর এটাকে প্রেজেন্টেশনটা কার বরাবর সাবমিট করতেছি। তো আমি এটা কেটে দিই, এই লেআউটটা কেটে দিই, এটা সুন্দর দেখাচ্ছে না। এটা অটোমেটিক কি একটা সেটিংস আসতেছে, যাই হোক, এটা আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি, এটা এখানে ব্যবহার করতে পারি, সমস্যা নেই। আমরা এটা ব্যবহার করি। তো এটা যদি আমরা ব্যবহার করি, এখানে আমি লিখবো সাবমিটেড টু দিয়ে আমি এখানে যার বরাবর সাবমিট করতে তার বরাবর দিতে হবে। যেহেতু বাংলাদেশ ক্রিকেট দিয়ে আমি সাবমিট করতেছি, তো সেক্ষেত্রে আমি এটাকে নাজমুল হাসান পাপনকে দিই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে দিই, নাজমুল। এটুকু দিচ্ছি। আমি এটাকে ডিজাইন করবো। দেখেন প্রথমে আমি সাবমিটেড যেটা লিখেছি সেটাকে আমি ডিজাইন করি। এটাকে ডিজাইন করতে চাইলে আমি এখানে যে কোনো কালার একটা লিখে দিব। আগে আমি এটাকে শেপটাকে কোনো একটা কালার করি, তারপর আমি লিখাটাকে ডিজাইন করবো। তো লিখাটাকে যদি এই কালারটা যদি থাকেও, আমি এই লিখাটাকে যদি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি এখানে এটা লিখাটাকে ক্লিক করছি, এখানে আমি লিখাটার কালার দিচ্ছি। লিখাটার কালার এখান থেকে দিতে হবে, এখান থেকে লিখাটার কালার দিচ্ছি। তাহলে এটা মোটামুটি সুন্দর আছে, থাকুক। এরপর আমি এটাকে ডিজাইন করবো। দেখেন এটাকে যদি আমি ডিজাইন করতে চাই, তো লেখাগুলোকে কন্ট্রোলে ক্লিক করে সেন্টারে ক্লিক, এখানে সেন্টার দিব। তারপর আমি লেখাগুলো একটু বড় করব, লেখাগুলো একটু বোল্ড করলাম। এরপরে আমি এখান থেকে এই লেখাগুলোকে একটু ছোট করি, এই নামটাকে আর একটু বড় করি। বোল্ড আছে, আমি চাইলে এগুলোকে আর একটু এই পাশে নিয়ে গিয়ে এটাকে একটু বড় করতে পারি। আচ্ছা, বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি এটাকেও ডিজাইন করব। এখান থেকে আমি সেখান থেকে যে কোনো একটা কালার দিব। দেখেন এখান থেকে সে যে কোনো একটা কালার এখান থেকে দিব। এখান থেকে আমি একটা লাইন কালার দিই, শেপ আউটলাইন দিই। যদি আমি একটা আউটলাইন দিতে চাই, আউটলাইনটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, এবার এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা কিছু ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে এসে ডিজাইনে এসে এখান থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। মনে করেন আমি এখান থেকে এটা ব্যবহার করতে চাই, এটা ব্যবহার করতে চাই,
এখানে যে ডিজাইনগুলো আছে আমি যদি এখান থেকে যে কোনো একটা ব্যবহার করছি, সেক্ষেত্রে আপনাকে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিবেন, যে কোনো একটা স্লাইডে। সবগুলোতে দিলে সবগুলোতে হয়ে যাবে। তো আমি এটা সুন্দর লাগছে সেটা দিব না, আমি এখান থেকে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার চেষ্টা করবো। তো আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে একটা শেপ নিই, শেপ থেকে আমি এটাকে একেবারে প্লেন একটা কালার দিয়ে দিই। এই প্লেন কালারটাতে আমি কী করব, যে কোনো একটা সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা কালার আপনারা ব্যবহার করতে পারেন। মনে করি এই কালারটা ব্যবহার করছি, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে স্যান্ড টু ব্যাকে করে দিচ্ছি, সবার নিচে চলে গেলে এটা আসছে। এবার এটাতে এই কালারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না, এটাকে যদি আমরা কালার কোনো একটা কালার চেঞ্জ করে দিতে চাই, সেক্ষেত্রে এখানে আসলাম, এখান থেকে এসে যে কোনো একটা কালার আপনারা দিতে পারেন। বা এই কালারটা দিয়েছি, এই কালারটার মধ্যে আমি লেখাটাকে যদি অন্য কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে এসে যে কোনো একটা কালার আপনারা দিতে পারবেন। ঠিক আছে, আমি এভাবে মনে করেন দিয়েছি। এই লাল ইয়ার মধ্যে লাল সবুজ কালারটা সুন্দর লাগতেছে না, আমি এখান থেকে মনে করেন এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে হলো। এখন আমি এই জায়গায় একটা নাজমুল হাসান পাপনের একটা ছবি ব্যবহার করতে চাইবো, সেক্ষেত্রে আমার ছবি যে ইনসার্ট থেকে গিয়ে পিকচারে ক্লিক করলো ছবি চলে আসে, অথবা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা নিয়ে আসতে পারি। তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি নাজমুল হাসান পাপনের একটা ছবি, এই ছবিটা আমি নিয়ে আসি, এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। এটা অনেক বড় একটা ছবি, পুরো ফুল পেজ চলে আসছে, এটাকে আমি ছোটো করবো, কর্নারিং চেপে ধরে দেখেন আমি ছোটো করে ফেলতেছি। এই ছবিটাকে এখন আমি এখানে ব্যবহার করবো, দেখেন এখনও বড় থেকে গেছে, এটাকে আমি ছোটো করবো, দেখেন বুঝছেন, এখানে আমি ব্যবহার করছি। এই ছবিটাকে এখন আমি এখানে কিছু ফ্রেম দিব। তো ফ্রেম দেওয়ার জন্য ছবিটাকে যখন ডাবল ক্লিক করবেন, এখানে দেখবেন অনেকগুলো ফ্রেম আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রেম আছে, যেটা খুশি সেটা আপনি ব্যবহার করতে পারেন, যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। তো অনেকগুলো ফ্রেম আছে, এই ফ্রেমগুলো ব্যবহার না করে আমার কাছে আরেকটা শর্টকাট আছে, সেটা কি, আমরা এখানে ক্রপ টু শেপে ক্লিক করে এখান থেকে কোনো একটা ফ্রেম দেবো। যেমন আমি এই ফ্রেমটা দিয়েছি, একটা ফ্রেম দিয়েছি, এখানে আমি ফ্রেমের বর্ডার কালারটা লাল করে দিই, এটার মতো করে দিয়েছি, এবং ফ্রেমের বর্ডার কালারটা লাল করেছি, এটা বর্ডার সাইজটা যদি আমি একটু বড় করি, তাহলে ফ্রেমটা কত সুন্দর করে দেখাবে, দেখেন এটা দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার এই পেজের ডিজাইন শেষ। এখন আমি এখানে কী করবো, অ্যানিমেশন অ্যাপ্লাই করবো। তো সেক্ষেত্রে দেখেন আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করলে আমার প্রথম যে ট্রানজিশন দিতে হবে, এই পেজটা কীভাবে সবার সামনে আসবে সেটা করার জন্য আমি এখান থেকে যে কোনোটাতে ক্লিক করতে পারি। মনে করি আমি এটাতে ক্লিক করছি, এই পেজটা এইভাবে আসবে। ঠিক আছে, এইভাবে আসলো। এরপরে আমরা এখানে অ্যানিমেশন যাবো, অ্যানিমেশন যাওয়ার পরে এখানে সাবমিটেড টু অ্যানিমেশনটা আসবে, এটা যে কোনো একটা অ্যানিমেশন আমি দিই, সাবমিটেড টু লেখাটা এইভাবে আসবে। এরপরে নাজমুল হাসান পাপন এবং তার নামটা এবং ছবিটা একসাথে আসবে। সেক্ষেত্রে এখান থেকে আপনারা যে কোনো একটা দিতে পারেন, মনে করেন আমি এটা দিয়েছি, এই দুটো একসাথে এভাবে আসতেছে, এইভাবে আসলো। ঠিক আছে, তাহলে আমার এই পেজ শেষ। এখন এই পেজের মতো করে আমি হুবহু করে আরেকটা পেজ নিব। অ্যানিমেশনগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এই অ্যানিমেশনের বাইরেও দেখেন এখানে মোর ইফেক্টসের অনেকগুলো অ্যানিমেশন আছে, এখান থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি শর্টকাট করতেছি, সেজন্য আমার সামনে যেগুলো আছে সেগুলো ব্যবহার করতেছি। এখন এইটার মতো করে হুবহু একজন সাবমিটেড টু দিয়েছেন একটা, আবার হচ্ছে সাবমিটেড বাই, কার মাধ্যমে এটা সাবমিট হচ্ছে সেটা যদি করতে, তাহলে আমাকে হুবহু এটার মতো করে একটা স্লাইড নিতে হবে। সেজন্য আমি এটাকে নিউ স্লাইডে ক্লিক না করে আমি এই স্লাইডটাকে ডুপ্লিকেট করবো। এখানে রাইট বাটন ক্লিক করছি, দেখেন এটাকে আমি ডুপ্লিকেট করতেছি, দেখেন হুবহু এটার মতো করে আরেকটা হয়ে গেছে, এই একটা দুটাই সেম। কিন্তু যেমন আমি এটাতে ক্লিক করলে এটা আসতেছে, এটাতে ক্লিক করলে এটা আসতেছে, এটা ক্লিক করলে এটার পরে এটাতে ক্লিক করলে সেম জিনিসটা আসছে। তো এখানে আমি এটাকে চেঞ্জ করে ফেলবো, সাবমিটেড টুটা হয়ে যাবে সাবমিটেড বাই। ঠিক আছে, এখানে যে নাজমুল হাসান পাপন আছে, যার মাধ্যমে এটা সাবমিট হচ্ছে তার নাম হয়ে যাবে। মনে করেন এটা আমি সাবমিট করতেছি নাজমুল হাসান পাপনকে, তখন আমি আমার নাম লিখে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, এখানে লিখলাম যে এটা আমি লিখলাম। তো এখান থেকে আপনি যে জিনিসগুলো চেঞ্জ করবেন সেটা হচ্ছে কালারগুলো চেঞ্জ করে ফেলবেন। যেহেতু ওনার জন্য যেগুলো ব্যবহার করছেন, আপনি এগুলোর জন্য আরেকজনের জন্য এটা ব্যবহার না করে, মানে আপনার নিজের জন্য এটা ব্যবহার না করলে পারেন। তো সেটা শেপের কালারটা মনে করেন আমি এখান থেকে এই কালারটা করে দিয়েছি, লিকার কালারটা মনে করেন আমি এখান থেকে এটাকেও হলুদ করে দিচ্ছি, হলুদটা মানে লিকারে দেখা যাবে। আচ্ছা, আমি হলুদ করে দিচ্ছি। এখান থেকে এসে এটা শেপের কালারটা আমি অন্য কালার করে দিই, শেপ ফিলের কালারটা আমি এটাকে মোর ফিল কালার থেকে এখান থেকে কোনো একটা কালার আমি দিই। আমি এই কালারটা দিয়েছি। ঠিক আছে, এই কালারের মধ্যে যদিও কালারটা সুন্দর লাগছে না, ফর্মাল রাখতে হবে। তো ফর্মালটা মনে হচ্ছে সবুজই থাকে, আমি এখান থেকে লিকার কালারটাকে চেঞ্জ করে দিই। লিকার কালারটা আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিয়েছি। তারপর এখান থেকে লিকার কালারগুলো আপনারা চেঞ্জ করে দিবেন। আমি এখান থেকে এগুলোকে চাইলে
এই কালারটা দিলাম, মনে করেন দিলাম। তো এখান থেকে এটাকে আমি একটু ছোটো করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ছোটো করলাম না, ছবি বরাবর থাকুক। আচ্ছা এখান থেকে আপনি যদি আবার ছবিটা চেঞ্জ করতে, আমার ছবি, এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে চেঞ্জ পিকচার নামে একটা অপশন আছে। চেঞ্জ পিকচার আপনি ক্লিক করেছেন, এখান থেকে আপনার যে আপনি আপনার ছবি ব্যবহার করছেন, মনে করেন আমি আমার ছবিটা এখান থেকে এই ছবিটা দিতে যাচ্ছি, এখানে ক্লিক করছি, দেখেন ছবিটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? এইখানে আমাকে আর অ্যানিমেশন ট্রানজিশন কিছুই দিতে হবে না, কারণ আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে এনেছি। এখানে সব ধরনের অ্যানিমেশন ওখানে যেভাবে ব্যবহার করছি সেইভাবে অ্যানিমেশন এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই পেজে আসছি, এই পেজ থেকে এখন আমরা এই প্রত্যেকজন নামে প্লেয়ার্সের নাম যে আমি লিখেছি এখান থেকে। আচ্ছা তার আগে আমি একটা প্রশ্নের অ্যান্সার করি, যে একজন বলেছিলেন যে একটা প্রশ্ন করেছিলাম, আমি ওনাকে দেখাবো বলেছিলাম যে গুগল এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেকগুলো কি নিয়ে শেপ নিয়ে উনি কী করতে পারছিল না, গ্রুপ করতে পারছিল না। এটা আমার মনে ছিল না, এটা যদি আমি একটু করে দেখাই। মনে করেন আমি এখানে আসলাম, এখানে এসে আমি একটা শেপ নিলাম, আমি একটা শেপ নিয়েছি, বৃত্ত শেপটা নিয়েছি, ঠিক আছে, একেবারে বৃত্ত একটা শেপ আমি নিয়েছি। ওনার প্রশ্নের অ্যান্সার করে ফেলি, নাহলে ওনার খারাপ লাগতে পারে। এটা আমি দিয়েছি, এটা একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরে আমি কী করব, একটা স্টার ড্র করবো। সেক্ষেত্রে দেখেন আমি এখানে একটা স্টার ড্র করতেছি, এই স্টারটা আমি এখানে ড্র করতেছি, স্টারটা ড্র করছি, এই স্টারটা আমি ড্র করছি। এখন কথা হচ্ছে যে এই স্টার এবং এই দুইটা জিনিস আলাদা আলাদা। তো এখানে যদি আমি এটাকে রাইট বাটন ক্লিক করি, যদি আমি রাইট বাটন ক্লিক করলাম না, আমি এখানে ওয়ার্ড থেকে আসলাম, ওয়ার্ড থেকে এসে আমি একটা এখানে কী করবো, কিছু একটা লিখবো। মনে করেন এটা একটা লোগো বানাচ্ছি আমি, তো আমি যদি এখানে শুধুমাত্র ডিজিটাল আইটি লিখি, অথবা আমি স্টার ট্যাগ লিখলাম বা কিছু একটা লিখলাম আর কি, এটা আমি এটাকে মনে করেন আমি লোগো হিসেবে বানাচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন আমি এটাকে ছোটো করে ফেলতেছি, আমি লিখাগুলোকে আরেকটু ছোটো করি যাতে করে এই স্টারের ভিতরে এটা হয়। মনে করেন আমি এটা লিখলাম, এখন আমি এটাকে এখানে ভিতরে নিয়ে আসছি। এটা একটা ডিজাইনের একটা লোগোর মতো হইলো না? এখন ওনার প্রশ্ন হচ্ছে কি, উনি যখন এই লোগোটাকে কোথায় নিয়ে যেতে যাচ্ছে, তখন একটা আলাদা আলাদা যাচ্ছে। উনি এটাকে কি করতে পারতেছে না, গ্রুপ করতে পারছে। সো গ্রুপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আপনাকে ধরতে হবে। আমি মনে করি এই লেখাটাকে সিলেক্ট করছি, এটা সিলেক্ট হলো, এর পরবর্তীতে আমি এটাকে সিলেক্ট করছি, তখন দেখবেন যে এটা আগে যে সিলেক্ট করছি সেটা উঠে যাচ্ছে। তখন আপনাকে সিলেক্ট করার জন্য আপনাকে কী করতে হবে, এটাকে সিলেক্ট করছি, এরপর কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করতে হবে, এরপর কন্ট্রোল চেপে ধরে আপনাকে এটা সিলেক্ট করতে। এখন আমার তিনটাই সিলেক্ট হয়েছে। তো তিনটা সিলেক্ট হওয়া হয়েছে, কিন্তু গ্রুপ তো হয় না। গ্রুপ করতে হলে আপনাকে এই জায়গার ভিতরে, বাইরে কোথাও ক্লিক করলে হবে না, এই স্পেসিফিক জায়গার ভিতরে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটনে গিয়ে এখানে গ্রুপে ক্লিক করতে হবে। গ্রুপ থেকে গিয়ে আপনাকে এখানে গ্রুপ যখন ক্লিক করবে, এই সবগুলো মিলে এখানে গ্রুপ হয়ে গেছে। দেখেন আমি এখানে যদি কোথাও নিয়ে যেতে চাই, সবগুলো একসাথে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, সবগুলো একসাথে এইভাবে যাচ্ছে। বুঝতে পেরেছেন? একসাথে এইভাবে যাচ্ছে। আশা করি যিনি প্রশ্ন করেছেন উনি বুঝতে পেরেছেন। আমার তখন মনে ছিল না, সেটার জন্য সরি। এখন মনে পড়ছে হঠাৎ করে, আমরা প্রশ্নের অ্যান্সার করে দিলাম। আচ্ছা দেখেন, তাহলে এইভাবে আমাদেরকে গ্রুপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি 5টাও থাকে 10টাও থাকে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে গ্রুপ, এইগুলোর উপর রাইট বাটন ক্লিক করতে হবে। বাইরে যদি রাইট বাটন ক্লিক করেন, গ্রুপের অপশনটা আসবে না। দেখেন এখানে গ্রুপের অপশন নেই। এখানে যখন ক্লিক করবেন, এটার উপর যখন ক্লিক করবেন, গ্রুপের অপশনটা আসবে। দেখেন গ্রুপ আনগ্রুপ সব কিছু আসতেছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তো আমি পাওয়ার পয়েন্টের দিকেই চলে যাই। আচ্ছা, এই পাওয়ার পয়েন্ট দেখানো আমি প্রত্যেকটা পার্সনের নামে আলাদা আলাদা করে কি পেজ ক্রিয়েট করবো। সেক্ষেত্রে দেখেন আমি এটাকে তামিম ইকবালের নামটাকে আমি কপি করেছি। এখান থেকে কপি করার পরে এখানে আমি ক্লিক করছি, এখানে এন্টার ক্লিক করছি, নতুন একটা স্লাইড এসেছে। এই নতুন স্লাইডে গিয়ে আমি তামিম ইকবালের নামটা পেস্ট করলাম। তো তামিম ইকবালের নামটা আমি এখানে এই যে একটা আছে ট্যাক্স বক্সের মতো আছে, আমি এটাতে লিখবো না, আমি নতুন করে একটা শেপের মধ্যে নিয়ে লেখার চেষ্টা করছি। সেক্ষেত্রে দেখেন আমি এখানে আসলাম, শেপে গেলাম, শেপ থেকে আমি এখান থেকে যে কোনো একটা শেপে ক্লিক করি। মনে করেন আমি এখান থেকে এই শেপটা নিলাম, এই শেপটাকে আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে আমি লম্বা করে একটা শেপ ড্র করতেছি। ড্র করলাম, এই শেপটা অনেক বড়, কিন্তু লিকের জায়গাটা খুব ছোট। সেক্ষেত্রে আমি লিকের জায়গাটা বড় করার জন্য আমি এখান থেকে শেপে ক্লিক করে দেখেন লিকের জায়গাটা বড় করতে পারতেছি। বুঝতে পারছেন? এখন আমি এই শেপের ভিতরে আমি এই তামিম ইকবালের নামটা লিখবো। দেখেন আমি রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করছি, নামটা আসছে, এখানে আমি পেস্ট করে দিয়েছি নামটা, তাহলে এভাবে আসলো। এখন যে শেপে যে কালারটা আসছে, কালার এবং লিকের কালারটা, তার আমার একটা সুবিধা না, আমি এগুলোকে ডিজাইন করবো। তো এখান থেকে আপনি যে কোনো একটা কালার ডিজাইন দিবেন, যে কোনো একটা কালার আপনি ক্লিক করবেন, সেই কালারটা হয়ে যাবে। এই কালারটা দিয়েছি, এই কালারটাকে আপনি ইচ্ছে মতো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, যেই কালারটা আপনি করতে চান। আমি এই কালারটা করে দিচ্ছি। এখন এই কালারটার বর্ডারটা দিব আমি লাল বর্ডার। দেখেন বর্ডারটা দিয়েছি, বর্ডারটার সাইজটা আমি ইচ্ছে মতো বড় এখান থেকে করে দিচ্ছি। ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে, আমি আর একটু ছোটো করি। ঠিক আছে, এটা ছোটো করলাম। এবার নামটাকে আমি বড় করে দিব এখান থেকে, যতটুকু আমার করা সম্ভব হয়। তো নামটাকে চাইলে আপনি এখান থেকে কী নাম দিতে পারেন, ওই যে ট্যাক্স বক্স দিয়ে নামটা লিখতে পারেন। তো সেক্ষেত্রে আমি ট্যাক্স বক্স দিয়ে লেখার চেষ্টা করি। এখানে ইনসার্ট আসলাম, ট্যাক্স বক্স না ওয়ার্ডার দিয়ে এখান থেকে আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। মনে করেন এটাতে আপনি ক্লিক করেছেন, এখানে গিয়ে আপনি আপনার ট্যাক্সটা এখানে পেস্ট করে দিয়েছেন। ট্যাক্সটা এখানে পেস্ট করতে হলে আপনাকে এইটা দিয়ে পেস্ট করতে হবে, নাহলে এটা দিয়ে পেস্ট করতে হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে। তো এটা দিয়ে করেছি। এখন এটাতে এসে আপনি যদি এটাকে এখানে রাখতে চান, তারপর আপনি লিকার কালারটা যদি এখানে এসে যদি লিকার কালারটা যদি কী করতে চান,
এটা করতে চান, এবং বর্ডার ট্যাক্সের আউটলাইনের কালারটা যদি আমি কী করতে চান, এখানে অনেক কিছু করা যাবে, এগুলো আপনারা করবেন। আমি এখান থেকে ফন্টও চেঞ্জ করে দিচ্ছি, দেখেন এখান থেকে সে ফন্টটা যদি চেঞ্জ করে ফন্টটা চেঞ্জ হয়ে গেলো, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখান থেকে অর্ডার দিয়ে এই কাজটা করেছি, আমি কতগুলো দিয়ে একসাথে করেছি। তো এইখানে যদি আপনি এটাকে অ্যানিমেশন ব্যবহার করছেন তখন আমাদেরকে অনেক কাজ করতে হবে। তো এখন আমি কি করব, দেখেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, নাহলে আলাদা আলাদা অ্যানিমেটেড হয়ে যাবে। তো আমি দুইটাকে একসাথে গ্রুপ করে ফেলি, তাহলে আমার আলাদা আলাদা করতে হবে না। এটাকে সিলেক্ট করছি এবং এটাকে সিলেক্ট করছি, দুইটাকে রাইট বাটন ক্লিক করছি, এখানে গ্রুপ এসে এটাকে আমি একসাথে গ্রুপ করেছি, তাহলে এটা লেখা এবং শেপটা একসাথে গ্রুপ হয়ে গেছে, আগে কিন্তু আলাদা আলাদা ছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন দেখার চেষ্টা করব যে এখানে আমি আর কী কী অ্যাড করবো। তো এখানে যদি আমি কিছু কিছু এই জিনিসটা আমি একটু করে ছোটো করে দিই, বর্ডার পেজের বাইরে চলে গেছে, হ্যাঁ পেজের বাইরে রাখা যাবে না, এটা এতটুকু। এবার এখানে চেষ্টা করবো যে আমি তামিম ইকবালের ইনফরমেশন অ্যাড করার জন্য। তো তামিম ইকবালের ইনফরমেশন অ্যাড করার আগে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ব্যবহার করবো। তো ছবিটা কীভাবে ব্যবহার করতে সেটা দেখার চেষ্টা করি। আমি ছবিটা ব্যবহার করবো, মনে করেন তামিম ইকবালের কোনো ছবি আমি এখানে পিছনে ব্যবহার করবো। তো সেক্ষেত্রে আমি ফোল্ডারে চলে যাবো, ফোল্ডার থেকে দেখার চেষ্টা করবো তামিম ইকবালের কোনো ছবি আমার কাছে আছে কিনা, যেটা আমি এখানে ব্যবহার করতে পারি। দেখি এখানে এটা কাজ ছবি, এটা তামিম ইকবালের খুবই ছোটো ছবি, এটা ব্যবহার করবো, আমি এই ছবিটা ব্যবহার করবো। সেক্ষেত্রে আমি ছবিটাকে এখানে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, ড্র্যাগ করলাম, দেখেন যে এই ছবিটার চারপাশে অনেক বড় বড় কিছু ব্ল্যাক কি আছে, বর্ডার আছে, এই বর্ডারগুলো আমরা কেটে ফেলবো। এগুলো আমি ইচ্ছে করে রাখছি যাতে করে এখান থেকে যে ক্রপ করা যায় সেটা আপনারা বুঝতে পারেন, সেটা শেখাতে পারে, সেজন্য আমি এটা ইচ্ছে করে বর্ডারটা রেখেছি। স্ক্রিনশট নেওয়ার সময় আমি বর্ডারটা বড় করে নিয়েছি। তো আমি এটাকে কেটে ফেলবো কীভাবে, দেখেন ডাবল ক্লিক করবেন, এই যে ক্রপের অপশনটা আসছে, ক্রপের অপশনটা আসে, আমি ক্রপে ক্লিক করছেন, এখানে দেখেন চারদিক থেকে পয়েন্ট আসছে, এই পয়েন্টারগুলো ধরে আপনি এখান থেকে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি কী করবেন, এখানে উপর থেকেও ঠিক সেম, এতটুকু দরকার আমি এতটুকু রাখতেছি, এখান থেকে নিচের থেকেও সেম, যতটুকু দরকার ততটুকু রাখবেন। এরপর আপনি বাইরে ক্লিক করে দেবেন, দেখবেন এটা হয়ে গেছে। এবার আপনি এই পিকচারটাকে আপনার পেজের সমান করে ফেলবেন, পেজের সমান, দেখতে পাচ্ছেন আমি পেজের সমান করে ফেলছি, নিচের দিক থেকে আমাকে তুলতে হবে, পেজের সমান আমি করে দিচ্ছি। এখন আমার যদি আগে যে কন্টেন্টটা ছিল, যে লেখাগুলো ছিল, সেগুলো যদি আমি দেখতে চাই, তাহলে আপনাকে এটাকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিতে হবে। এইভাবে ক্লিক করে সেন্ড টু ব্যাক, এটা নিচে চলে গেছে, দেখতে পাচ্ছেন সবার ছোটো সব কিছু নিচে চলে গেছে। এবার দেখেন এখানে কী কী করবো, এবার আমি এখানে তামিম ইকবাল সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দিব। তো সেক্ষেত্রে তামিম ইকবাল সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে আমাকে গুগলের হেল্প নিতে হবে। আমি গুগলে চলে গেলাম, গুগলে চলে যাওয়ার পরে, আচ্ছা একটু লাইনে থাকেন, আমি একজনকে একটু হেল্প করতেছি, র্যাপিডোর কাছ থেকে সে টাকা উইথড্র করতে যাচ্ছে, অনেক মেথড দেখিয়ে দেওয়ার পরও সে টাকাটা উইথড্র করতে পারছে না। আমি তাকে একটু আরেকজনের সাথে রেফার করে দিই, আমাদের এক্সপার্ট একজনের কাছে রেফার করে দিই, যাতে উনি ওনাকে হেল্প করতে পারে। আচ্ছা আমি একটা মেসেজ দিয়েছি, উনি আমাকে হেল্প করবে, ওনার প্রায় $18 নাকি কত ডলার মনে উইথড্র করতে হচ্ছে, আমি একটু দেখি কত ডলার বলেছিল। দেখেন কীভাবে উইথড্র করতে হয় সেটাও আমি ভিডিও দিয়েছি, তারপরেও পারতেছি না, এত সুন্দর করে দেখিয়ে দেওয়ার পরও করতে পারে না। দেখেন $17.30, এটা কততম বেস, এটা মনে হয় 278 বেস, দেখি হ্যাঁ 278 বেস, $17.30 উনি আর্ন করছেন র্যাপিডোর কাছ থেকে। সেটা উইথড্র করার জন্য পেপ্যাল আছে কিনা জিজ্ঞেস করি, ওনার পেপ্যাল নাই, করেন নাই কেন বলছি, সমস্যা ছিল করেন না। তারপর আমি আমার পেপ্যালের ইমেল অ্যাড্রেস দিয়েছি, সেখানেও সাইন করতে পারতেছে না, এত সুন্দর করে দেখে দেওয়ার পর করতে পারছে না। তাহলে তাকে কী করছে, এখন অন্যজনের কাছে রেফার করেছে, উনি টাকাটা উইথড্র করে দেওয়ার ব্যবস্থা করবে। যে যাকে রেফার করছে তার কাছ থেকে ইউএস ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করে দিবে, সে ডলারে 75 টাকা করে তাকে টাকা দিয়ে দিবে। এটা ট্রাস্টেড মানুষ, কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো আমরা এখানে চলে আসি, এখন আমরা গুগল থেকে তামিম ইকবালের ইনফরমেশন নিব। তো গুগল আমি চলে গেলাম, গুগল আমি এখানে ক্লিক করলাম, যাওয়ার পরে আমি গুগলকে বললাম যে উইকিপিডিয়া থেকে তামিম ইকবালের ইনফরমেশন নিব। আমি তামিম ইকবাল লিখেছি, তারপর এখানে উইকিপিডিয়া আছে, উইকিপিডিয়া থেকে আমি তার কিছু ইনফরমেশন নিয়ে লেখার চেষ্টা করব, অ্যাড করার চেষ্টা করব। দেখেন আমি তামিম ইকবালের ইনফরমেশন এখান থেকে এই ইনফরমেশনটা আমি নেওয়ার চেষ্টা করি, এতটুকু, এর চেয়ে বেশি নিব না। তামিম ইকবালের ছবি রিসেন্টলি এখানে আপডেট হয়েছে, এটা ছিল না। আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে কপি করলাম, কপি করার পর এখানে এসে আমি তামিম ইকবালের লেখাগুলো ইনফরমেশনগুলো আমি অ্যাড করবো। অ্যাড করার আগে আপনাকে ট্যাক্স বক্স নিতে হবে, লেখাগুলো কোথায় অ্যাড করবেন, ডিরেক্টলি এখানে পেস্ট করে দিলে হবে না। এখানে আসলাম, ট্যাক্স বক্স নিলাম, আমি একটা ট্যাক্স বক্স এখানে ড্র করলাম। তো ট্যাক্স বক্স ড্র করেছি, অনেক বড় করে দেখাচ্ছে না, লেখাগুলোকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন এখানে ট্যাক্স বক্সটা বড় হয়ে গেছে, কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে না। এই লেখাগুলো দেখা যাওয়ার জন্য আপনাকে ট্যাক্স বক্সের কালারটা পাল্টাতে হবে। এখান থেকে যে কোনো একটা কালার আপনি দিবেন, দেখেন কালারটা দেওয়ার পরে এই কালারটা সুন্দর লাগতেছে না, আপনি এখান থেকে যে কোনো একটা কালার করবেন, যে কালারের কারণে আপনি লেখাগুলো ভালোভাবে দেখা যাবে। ঠিক আছে, যে কালারটা ব্যবহার করছি সেই কালারটা আমরা এখান থেকে করে দেবেন। মনে করেন আমি এই কালারটা দিয়ে করতে চাচ্ছি, এই কালারটা আমি করে দিলাম। এই কালারটা করে দেওয়ার পর আমি এখানে এটাকে বোল্ড করলাম, সবগুলো লেখাকে সিলেক্ট করে বোল্ড করলাম। বোল্ড করার পর লেখার কালারটা যদি আমি কোনো ধরনের পাল্টা দিই, যে কালারটা করলে আমাদের সুন্দরভাবে দেখা যাবে সেটা যদি আমি করে ফেলতে চাই, মনে করেন আমি এই কালারটা করে দিয়েছি। ঠিক আছে,
এই কালারটা করে দেওয়ার পর এখানে দেখছেন কিছু কিছু লাইন অন্য কালার আছে না, অন্য কালার মানে হচ্ছে কি এখানে প্রত্যেকটা লিঙ্কের মধ্যে হাইপার লিঙ্ক আছে, আমাকে হাইপার লিঙ্কটা এভাবে রিমুভ করে দিতে হবে। আমি এখান থেকে হাইপার লিঙ্ক, অথবা আমি এখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার ফরম্যাটের একটা অপশন ছিল না, সেটা আমি ক্লিয়ার করে দিই, সবগুলো চলে গেছে, চলে যায় নাই। ওই হাইপার লিঙ্কটা যাচ্ছে না, হাইপার লিঙ্কটা আমাকে কী করতে হবে, ম্যানুয়ালি ডিলিট করতে হবে। এই যে হাইপার লিঙ্ক রিমুভ, হাইপার লিঙ্ক রিমুভ, হাইপার লিঙ্ক রিমুভ, কালারগুলো অটোমেটিক ওইটার মতো হয়ে যাচ্ছে। কালার হাইপার লিঙ্কগুলো আপনাকে এভাবে রিমুভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, রিমুভ করলাম। এবার যদি আমি এই বর্ডার, এই বক্সটা যদি একটা বর্ডার দিচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে বর্ডার দিব। আমি সাদা করে একটা বর্ডার দিতে যাচ্ছি। বর্ডারটার সাইজটা আমি যদি একটু বড় করি তাহলে ভালোভাবে দেখা যাবে, ঠিক আছে। বড় করে দিলাম। এরপর আপনি লেখাটাকে যদি কী করতে চান এভাবে সাজাতেন তাও করলেন। আরও যদি বড় করতে চান আমি আরেকটু বড় করলাম, আরেকটু বড় করলাম। আর তখন আপনাকে এই টেক্সট বক্সটাকে বড় করতে হবে, নাহলে লেখাটা বাইরে চলে যাবে। আমি টেক্সট বক্সটাকে বড় করেছি দেখেন। আচ্ছা, টেক্সট বক্সটাকে আরও বড় করলাম। এখানে আমি যদি এটাকে উপরে তুলে দিই, আচ্ছা এটাকে আরেকটু ছোটো করতে হবে লেখা। এখানে আছে হচ্ছে লেখা হচ্ছে 24 সাইজ, আমি এটাকে 22 সাইজ করে দিই। 22 করে দিলাম, এটা পুরো ফুল পেজ চলে আসছে দেখেন। আচ্ছা, এখন দেখেন ফুল পেজ এটা চলে আসছে, ঠিক আছে। কোথায় ক্লিক করি, আচ্ছা এখন আমি এটাকে আরেকটু ছোটো করি। আমি এখানে আরও কিছু অ্যাড করবো, তো আর ছোটো করি, আরেকটু ছোটো করলাম। পাশে এটাকে ছোটো করি। আচ্ছা, এবার এই জায়গায় এসে আমি তামিম ইকবালের একটা পিকচার আনবো। তো পিকচার যদি আনতে চাই, আমি তামিম ইকবালের পিকচার যদি আমার কাছে থাকে, দেখেন আমি আমার ফোল্ডার চলে যাচ্ছি। ফোল্ডার চলে গিয়ে দেখে একটা পিকচার আছে, এটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট পিকচার, মানে ব্যাকগ্রাউন্ড নাই। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড নাই, এটা পিএনজি পিকচার বলে। তো আপনারা যদি এভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি পিএনজি পিকচার ডাউনলোড করতে চান, দেখেন এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, এটাতে ব্যাকগ্রাউন্ড নেই, এটাতে ব্যাকগ্রাউন্ড নেই। তো এরকম যদি ট্রান্সপারেন্ট পিকচার ডাউনলোড করছেন, তখন আপনাকে গুগলে গিয়ে বলতে হবে তামিম, যে যাকে নিয়ে আপনি বের করতে যাচ্ছেন, ছবি পিকচার নিতে যাচ্ছেন, তার নামটা এখানে লিখে পিএনজি লিখে দেবো। আমি এখানে তামিম ইকবাল লিখতেছি, দেখেন আমি তামিম ইকবাল লিখে পিএনজি পিকচার দিয়ে দিলাম। পিএনজি পিকচার দিয়ে আমি যখন সার্চ করবো, এখানে দেখবেন যে সবগুলো পিএনজি, যেগুলোতে ব্যাকগ্রাউন্ড নাই। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া ছাড়া আপনি ছবি ডাউনলোড করতে, যেমন এটাতে ব্যাকগ্রাউন্ড নেই, ওপেন হোক, যেমন এটাতে ব্যাকগ্রাউন্ড নেই। এই ছবিটা আপনি ব্যবহার করতে পারেন, এই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড নাই। এখানে আরও অনেকগুলো আছে, যেমন এই ছবিটাতে শহীদ আফ্রিদির, এই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড নাই। এটা আপনি ডিরেক্টলি ব্যবহার করলে ব্যবহার করতে পারবেন। তো এটা ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে ব্যবহার করবেন। তো এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো পিকচার ব্যবহার করতে চাই, বা ব্যাকগ্রাউন্ড সহ ব্যবহার করতেন, তাও কোনো সমস্যা নেই। আমি এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যবহার করার চেষ্টা করি। এখানে এই ছবিটা আমি এনেছি, এখানে এই ছবিটা এখান থেকে আমি এই ছবিটা ব্যবহার করতে হবে। আমি এখানে ফুল একটা ছবি নিয়ে, এখানে 3/4 একটা ছবি আছে, সেটা নেওয়ার চেষ্টা করি। দেখেন এই ছবিটা এখানে আনলাম, এটা আমি এটাকে কী করলাম, এই পাশে নিয়ে আসলাম। এখন আমি যদি এটাকে কী করি, তার এই ছবিটা যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, একটা কালার অ্যাড করি, দেখেন এখান থেকে আমি কালার অ্যাড করতে পারবো, যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার আমি এখান থেকে অ্যাড করতে পারবো। কালারটা আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন, যদি এই কালারটা দিয়েছেন তাও পারবেন। এখন কথা হচ্ছে যে কালারটা যখন করেছেন, লেখাগুলো বড় দেখা যাচ্ছে না, এখানে অনেক বড় একটা জায়গা চলে আসছে, এটাকে আমরা ক্রপ করে ফেলবো। ডাবল ক্লিক করেছি, ক্রপ এসেছি, ক্রপ এসে আমার যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করেছি, বাকিটা আমি এখান থেকে ক্রপ করে ফেলছি। এতটুকু আমার দরকার নাই, এটা রেখে তো কোনো লাভ নেই। এখন বাইরে একটা ক্লিক করবেন, উপর থেকে একটু কেটে ফেলি, বাইরে একটা একটু ক্লিক করবেন, এটা চলো আমি নিচের থেকে আরেকটু কেটে ফেলি, ক্রপে গেলাম, এখানে নিচের থেকে আমি একটু কেটে ফেলি, ঠিক আছে। এই ছবিটা আমি এখানে নিয়ে আসছি। এবার আপনি চাইলে এটা তো কালার তালা যা খুশি তা করতে পারবেন, অথবা আপনি এখানে চাইলে এটা কী করতে পারবেন, এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি দিতে পারবেন, যে কোনো একটা ডিজাইন আপনারা দিতে পারবেন, বুঝতে পারছেন, যে কোনো একটা ডিজাইন আপনারা দিতে পারবেন। অথবা আমি এখান থেকে গিয়ে এটাও করে দিতে পারি, এটাও করে দিচ্ছি। এটার পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার ইচ্ছে মতো কালারটা এখান থেকে চেঞ্জ করবেন, যে কালারটা করতেছে সেই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে শেপটা এভাবে আছে। আচ্ছা গেল। এবার আমি এখানে যতটুকু করেছি সেই ততটুকুই কী করব, আমি এটাকে অ্যানিমেশন বা ট্রানজিশন যা যা আছে সব ব্যবহার করবো। আমি ট্রানজিশন আসলাম, এখান থেকে কোনো একটা ট্রানজিশন আমি এখানে দিলাম, মনে করেন আমি এখান থেকে এই ট্রানজিশনটা দিলাম, এটা গেল। এরপরে এখানে যে তামিম ইকবালের যে নামটা আছে, সেই নামটা আমি এখানে কী করব, এটাকে অ্যানিমেশন করবো। সেক্ষেত্রে অ্যানিমেশন গেলাম, এখানে এসে অ্যানিমেশন এসে আমি এখান থেকে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করি, এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করতেছি, এইভাবে মনে করেন তামিম ইকবালের নামটা আসলো। এরপরে এই দুইটা নাম আসবে, এই দুইটা নাম না, লিখা এবং তামিম ইকবালের ইনফরমেশন এবং ছবিটা একসাথে আসবে। সেক্ষেত্রে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করছি, এখান থেকে কোনো একটা অ্যানিমেশন আমি সিলেক্ট করে দিচ্ছি, যে কোনো একটা অ্যানিমেশন আপনার যেটা ভালো লাগে। এটা ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে না,
মনে করুন আমি এটা দিলাম, এটা অনেক বেশি স্পিড আছে, এই দুটোকে আমি স্পিডটা বাড়াই দিচ্ছি। এখানে টাইমিং আসলাম, টাইমিং এসে এটার স্পিডটা আমি স্লো করে দিলাম। দেখেন এটা এইভাবে আসলো। তারপরে এই সবগুলোকে আমি আবার এখান থেকে করে দিব, এক্সিট করে ফেলবো। আমি এখানে আরও অনেক কিছু করবো, সেজন্য আমি নাম সহ এই সবগুলোকে আমি এক্সিট করে দেবো। তখন আমাকে কী করতে হবে, আমি এগুলোকে এক্সিট করতে চাই, এটাকে সিলেক্ট করলাম এবং নামটাকেও সিলেক্ট করলাম, সবগুলো একসাথে এখান থেকে এক্সিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাড অ্যানিমেশন যাবো, অ্যাড অ্যানিমেশন কি আমরা এক্সিট অ্যানিমেশনগুলো ব্যবহার করার চেষ্টা করবো। এখান থেকে এক্সিট অ্যানিমেশন, তো এখান থেকে যদি আমি এক্সিট অ্যানিমেশন যদি আমি এটা ব্যবহার করতে চাই, দেখেন এটা ব্যবহার করছি, সবগুলো একসাথে এভাবে এক্সিট হয়ে যাবে, ফুল পেজটা এখানে থেকে যাবে। বুঝতে পারছেন? তো ফুল পেজটা, বাকি পেজ যেটা আছে সেটাকে আমরা এখানে অনেকগুলো কাজ করবো। দেখেন কী কী কাজ করা যায়। আমি এখানে একটা খেলার মাঠ নিয়ে আসবো, খেলার মাঠে তামিম ইকবাল ব্যাটিং করতেছে এরকম কিছু ভিডিও আমি এখানে প্লে করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে চলে আসছি, এখানে চলে আসার পরে আমার ফোল্ডারে চলে আসছে, ফোল্ডারে আমি দেখার চেষ্টা করবো একটা খেলার মাঠের একটা ছবি আছে, এই ছবিটা আমি এখানে নিয়ে আসতেছি। এই ছবিটা এখানে নিয়ে এসে আমি এটাকে ফুল পেজ করে দেওয়ার আগে আমার নিচে যে একটা অংশ ব্লক করা আছে সেটাকে আমি ক্রপ করে ফেলি। এটাকে ক্রপে গেলাম, ক্রপে ক্লিক করার পরে আমি এই অংশটাকে কেটে ফেলতেছি। দেখেন মাঠ আমার যতটুকু দরকার ততটুকু আমি রাখেছি। এরপর আমি এই মাঠটাকে ফুল পেজ, আমার স্লাইডটা যতটুকু পুরো পেজ আছে ততটুকু আমি করে দিচ্ছি। দেখেন ফুল পেজ এতটুকু, এখান থেকে নিচের দিকে আমি এটাকে নামিয়ে ফেলছি। ঠিক আছে, এবার এটাকেও আমি একটা ছোট্ট করে একটা অ্যানিমেশন দিতে পারি। আমি এখান থেকে ছোট্ট করে অ্যানিমেশনটা দিচ্ছি, যেটা এভাবে আসবে। আসার পরে এখানে আমি তামিম ইকবালকে নিয়ে আসবো, তামিম ইকবাল এখানে ব্যাটিং করবে এরকম। তো ব্যাটিং করবে এরকম করে আমার কাছে একটা ছবি আছে, যেই ছবিটা হচ্ছে কি পিএনজি ছবি, যেটার ব্যাকগ্রাউন্ড নাই, শুধুমাত্র ছবিটা বসবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো সেক্ষেত্রে আমি ছবিটাকে এইভাবে টেনে এনে এখানে ছেড়ে দিচ্ছি। দেখেন ছবিটা আসছে, ব্যাকগ্রাউন্ড নেই। এখন আপনি ছবিটাকে এখানে খেলার পেজে যতটুকু করলে পরে মনে হবে যে খেলার পেজ এটা রিয়েল, ততটুকু ছোটো করে দিবেন, ততটুকু সাইজ করবেন। যেমন মনে করেন এখনটা এটা রিয়েল মনে হচ্ছে, স্ট্যাম্পটা এতটুকু থাকে রিয়েল মনে হচ্ছে। ঠিক আছে, এবার আমি তামিম ইকবালকে মাঠের বাইরে পাঠিয়ে দেবো। দেখেন এখানে মাঠের বাইরে, এখানে মাঠের বাইরে কেন পাঠিয়ে দিচ্ছি, আমি এই তামিম ইকবালকে মাঠের বাইরে থেকে প্যাভিলিয়ন থেকে ভিতরে যে নামবে, এই নামার একটা অ্যানিমেশন ব্যবহার করবো, সেই বাইরে থেকে ভিতরে ঢুকবে। এটা কীভাবে দেখেন, এটার অ্যানিমেশনে গিয়ে এই যে অ্যানিমেশনগুলো আছে সেটার নিচে দেখেন একটা অপশন আছে মোর মোশন পাথ। এই মোর মোশন পাতে গেলাম, এখান থেকে দেখেন যেটাতে আপনি ক্লিক করবেন সেভাবে আপনার এই ভিডিওটা, সেই ছবিটা সেভাবে প্লে হবে। দেখেন আচ্ছা, সেভাবে এখানে দেখা যাচ্ছে না, আমি পেজের বাইরে সেভাবে দেখা যাচ্ছে। আমি এটাকে গিয়ে আগে দেখাই যে এটা অ্যানিমেশনগুলো কীভাবে প্লে হয় সেটা দেখাই। মোর মোশন পাতে গেলাম, এখান থেকে আপনি যেটাতে ক্লিক করবেন সেটা সেইভাবে আপনার ছবিটা প্লে হবে। দেখেন এভাবে প্লে হচ্ছে, এটাতে ক্লিক করলে এভাবে প্লে হচ্ছে, যেটাতে ক্লিক করবে সেভাবে এটা প্লে হবে। দেখছেন যেভাবে ক্লিক করবে সেভাবে এই ছবিটা এভাবে প্লে হবে। তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে কি, আমি আগে জায়গায় নিয়ে যাই তাকে, এখানে আমি নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম। এখান থেকে তাকে আমি ভিতরে ঢুকাবো। ভিতরে ঢুকার জন্য আমি যে অ্যানিমেশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি, এখানে কোথায় ক্লিক করে গেছে, মোর মোশন পাথ। এই যে মোর মোশন পাথ থেকে এসে এখানে দেখেন একটা অপশন আছে লেফট, এই দেখেন লেফট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। এই লেফট থেকে এই পয়েন্টটাকে আমি টেনে দিয়ে এখানে খেলার মাঠের মাঝখানে আমি নিয়ে আসছি। এটা এখান থেকে মাঠে চলে আসবে, বাইরে থেকে মাঠের ভিতরে চলে আসবে। এরপরে এটাতে আমি আবার আরেকটা অ্যানিমেশন অ্যাড করবো, অ্যাড বাটন ক্লিক করলাম, এখান থেকে এসে এই অ্যানিমেশনটাকে অ্যাড করবো। এটা কি আমি দেখার চেষ্টা করি, হ্যাঁ এই অ্যানিমেশনটা অ্যাড করছি। এটা প্লে যখন করবো তখন আপনারা দেখবেন অ্যানিমেশনটা অ্যাড করার পরে এটা তামিম ইকবাল এবং এখানে আসবে, এসে আবার প্লে হবে। এরপর আমি মাঠ এবং তামিম ইকবালকে এখান থেকে কী করে দিব, এক্সিট করে দেবো। তাহলে আমি দুটো একসাথে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে এক্সিট এসে যে কোনো একটা অ্যানিমেশন আপনি দিতে পারেন। এইভাবে সে তারা চলে গেলো, এটাও হতে পারে। এইভাবে ঘুরেও তারা চলে গেলো, এটাও হতে পারে। বা র্যান্ডম এইভাবে চলে গেলো, অথবা এইভাবে চলে গেলো, এটাও হতে পারে। আমি এভাবে দিয়েছি, সবগুলো এভাবে চলে গেলো। ঠিক আছে, এরপর আমি এখানে এসে তামিম ইকবালের কিছু ভিডিও ব্যবহার করার চেষ্টা করবো। তো ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন, আপনারা গুগল আসবেন, গুগল আসার পরে এখান থেকে মনে করেন আমি এখানে লিখলাম তামিম ইকবাল ব্যাটিং জিআইএফ, ব্যাটিং করতেছে এরকম কিছু ছোটো ছোটো ভিডিও, শর্টকাট কিছু ভিডিও আমরা দেখি যে ফেসবুকে যে 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড কিছু ভিডিও আছে, এটা একই ভিডিও বিভিন্নবার বারবার 3 সেকেন্ড পর পর প্লে হতে থাকে, এখানে কোনো ধরনের সাউন্ড নেই। সেরকম যদি আপনি ভিডিও ব্যবহার করছেন তখন মনে করেন আমি এই ভিডিওটা ব্যবহার করতে চাচ্ছি, আমি ভিডিওতে ক্লিক করলাম। এই ভিডিওটা ডাউনলোড কীভাবে করবেন, এটা ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটাতে এখানে এসে আপনি যে ফোল্ডারে ডাউনলোড করছেন সেই ফোল্ডারে এইভাবে টেনে ধরে এই ফোল্ডারে আপনি টেনে দেবেন। দেখেন এখানে টেনে দিচ্ছি, এই ছবিটা ডাউনলোড এটা হয়ে যাচ্ছে, কিন্তু এরকম করে এখানে আরেকটা ভিডিও আছে বলে আমাকে রিপ্লেস চাইতেছে, আমি এটাকে ডাউনলোড করতে পারছি না। তো ভিডিওকে যখন আপনি এভাবে টেনে এনে যখন এভাবে ছেড়ে দিবেন, টেনে এনে আপনি যেখানে করতেছেন সেখানে, যেমন মনে করেন আমি এটাকে ডেস্কটপে নিয়ে আসি, দেখেন এখানে ডেস্কটপে নিয়ে আসছি, এটা এখানে আসছে, এখন একটা প্লে হবে। আপনি যখন এটাকে ডাবল ক্লিক করে যখন আপনি কিসে প্লে করবেন, দেখেন এটা প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা আমার পিকচার ইমেজের যে সফটওয়্যারটা থাকে সেখানে এটা প্লে হচ্ছে। তো আমি এই ভিডিওটা এখানে ব্যবহার করতে, এরকম করে আমি 4-5টা ভিডিও এখানে ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আমি যে কোনো একটা ব্যবহার করি। মনে করেন আমি এটা ডাউনলোড করছি, এটাই ব্যবহার করবো। এটাতে আসলাম, এটাতে এসে আমি পেজে এটাকে দিলাম
এখান থেকে এই পেজটাকে আপনাকে অবশ্যই এটা ফুল পেজ করতে হবে, কিন্তু এই ভিডিওটাতে আপনি কখনো ফ্রেম লাগাইতে পারবেন না, বর্ডার লাগাইতে পারবেন না। বর্ডার যদি লাগান এই ভিডিওটা কী হবে না, প্লে হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, বর্ডার লাগাইতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন, এটার উপর এই অ্যানিমেশনটা টাইমটা অনেক বেশি বাড়া দিবেন, যাতে করে যতক্ষণ টাইম দেবেন ততক্ষণ যাতে এটা প্লে হয়। দিলাম গেলগা। এরপর আমি চাইলে এটাকে আবার এক্সিটও করে দিতে পারি। অ্যানিমেশন করলাম, অ্যানিমেশন দিয়ে আমি এখান থেকে এই অ্যানিমেশন দিয়ে আমি তাকে এখানে এক্সিট করে ফেলাম। এরপর আমি আরও ভিডিও যদি অ্যাড করতে চাই, তাহলে একবার নিয়েছি। আমি আর কোনো যদি ভিডিও থাকে দেখি কী কী ভিডিও আছে, আর কোনো ভিডিও আছে কিনা। একটা ভিডিও দেখতে পাচ্ছি, আর একটা ভিডিও থাকার কথা, মনে করেন এটাও মনে হয় তামিম ইকবালের ভিডিও। না, এটা তামিম ইকবালের ভিডিও না। আমি এখানে তামিম ইকবালের ভিডিও আর কি আছে দেখার চেষ্টা করি। এই দেখেন তামিম ইকবাল ব্যাটিং করতেছে, এরকম একটা ভিডিও আছে। আমি এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, এটাকে আমি ফুল পেজ করে ফেলবো। দেখেন এখান থেকে ফুল পেজ করবো, যাতে করে ফুল পেজ এটাকে প্লে হয়তো দেখায়। এখান থেকে যে কোনো একটা নিমিশন আমি দিয়ে দিব, এবং সেটার স্পিডটা অনেক বেশি বাড়াই দিব। যতটুকু লাস্ট আছে ততটুকু করে দিব, তো সে ততক্ষণ এটা প্লে হবে। এরপর দেখেন আমার আরও একটা ভিডিও আছে, সেটা আমি এখানে ব্যবহার করবো। দেখেন এই ভিডিওটা এখানে দিয়েছি, এখানে দেওয়ার পর আমি এটাকে ব্যবহার করতেছি। এখানটাকে আসে নেই, এটাকে আমি কী করলাম, যে কোনো একটা নিমিশন আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, তাহলে এতটুকু হইলো। তামিম ইকবালের ফুল পেজ আমার সেট আপ শেষ। এখানে আমি বাকি আরেকজনের পেজ নেওয়ার চেষ্টা করবো। তো আমি এখানে এসে আমি এন্টার ক্লিক করলাম। এখানে এসে আমি এখান থেকে তামিম ইকবালের পেজটা আমার শেষ। এখন আমি সাকিব আল হাসানের পেজটা নিব। এখানে আমি এটা ফুল পেজটাকে ক্লিক করেছি। এখান থেকে এসে আমি তামিম ইকবালের জন্য শেপ নিয়ে আমি লিখেছি, সাকিব আল হাসানের জন্য আমি আর শেপ নিচ্ছি না, আমি এটাতে করে দেখাচ্ছি। এটাতে করে দেখালাম। এই শেপটাকে আমি ডিজাইনটা করবো। এখান থেকে ডাবল ক্লিক করলাম, শেপের মধ্যে আমি কালার দিলাম। যে কালারটা আপনাদের ভালো লাগে, সেটা আপনারা দিবেন। এখান থেকে মনে করেন আমি সাকিব আল হাসানের নামের জায়গায় কালার জন্য আমি এটা ব্যবহার করতেছি, বা এটা ব্যবহার করলাম মনে করেন, অথবা আমি এখান থেকে এটা ব্যবহার করলাম, নাকি পার্পল কালারটা ব্যবহার করার চেষ্টা করি। এখান থেকে লিকারের স্টাইলটা, লিকারের কালারটা আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করবেন। মনে করেন আমি এখান থেকে এটাকে সবুজ কালার করে দেখি কেমন লাগে। সবুজ কালার করলাম, খারাপ লাগতেছে না, মোটামুটি ভাবে করছি। এবার এই শেপটাকে যদি কোনো বর্ডার কালার দিতে চান, সব ধরনের বর্ডার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। বর্ডারের কালার দিয়েছি, এটা কালারের সাইজটা বড় করে দিতে পারেন, ঠিক আছে। এরপর আমরা এখানে সাকিব আল হাসানের একটা ব্যাকগ্রাউন্ড একটা ছবি ব্যবহার করার চেষ্টা করবো। তামিম ইকবালের ছবিতে পেজ যত কিছু করেছি, এত কিছু আমরা এখানে আর করবো না। একই কথা বারবার করার কোনো মানে হয় না। একই জিনিস যদি না বোঝেন তখন হ্যান্ড রেজ করে আমি প্রশ্ন করার সুযোগ দিব। দেখেন এটুকু আমি করলাম। এখন আমি এখানে সাকিব আল হাসানের একটা ছবি ব্যবহার করার চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ডে। সেক্ষেত্রে আমি এখানে গেলাম, এখান থেকে সাকিব আল হাসানের একটা ছবি আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার চেষ্টা করি। এই ছবিটা ব্যবহার করি। দেখেন এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবো। আমার কাছে এগুলো আগে ডাউনলোড করা ছিল, আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের প্রয়োজনে। এটাকে আমি করেছি, রাইট বাটন ক্লিক করে এটাকে সাইড টু ব্যাক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি সাকিব আল হাসানের তেমন বেশি কিছু করবো না, 2-1টা ভিডিও প্লে করে আমি বাকিটা শেষ করে দিব। দেখেন এখানে আসলাম, সাকিব আল হাসানের একটা ভিডিও প্লে হচ্ছে। একটু লাইনে থাকেন। এটা এই ভিডিওটাকে আমি কী করবো, অ্যানিমেশন দিব। এখান থেকে অ্যানিমেশন এসে যে কোনো একটা অ্যানিমেশন দেবেন, অ্যানিমেশনের স্পিডটা একটু বাড়া দিবেন, যাতে করে কী হয়। আচ্ছা, এই অ্যানিমেশনের আমাকে এখানে পেজ অ্যানিমেশন করতে হবে, তাছাড়া আমি পরে আবার এগুলো অ্যানিমেশন করতে পারবো না। সেক্ষেত্রে আমি এখানে ট্রানজিশন এসে আমি এখান থেকে এখানে একটা ট্রানজিশন সেট করে দিব, যে কোনো একটা ট্রানজিশন। ওই যে আমি 5টা মেথড বলেছিলাম, ওই 5টা মেথডে যে কোনো মেথডগুলো আমাকে এইভাবে দিতে হবে। মেথডগুলো অ্যাপ্লাই না করলে আমি পরবর্তীগুলো করতে পারবো না। তো সেক্ষেত্রে ট্রানজিশনটা দিলাম। এরপর আমি সাকিব আল হাসানের নামটা আনার চেষ্টা করবো। এখানে অ্যানিমেশনে গিয়ে যে কোনো একটা অ্যানিমেশন আমি এখান থেকে দিয়ে দিব। মনে করেন আমি এই অ্যানিমেশনটা দিচ্ছি, বা এই অ্যানিমেশনটা দিচ্ছি, ঠিক আছে। সাকিব আল হাসানের নামটা এইভাবে আসলো। এভাবে আসার পরে
এখানে একটা অ্যানিমেশন কখন সেট করলাম, আচ্ছা এই অ্যানিমেশনটা ট্রানজিশন কি দিলাম, ট্রানজিশন চলে গেছে, আনডু দেওয়াতে ট্রানজিশনটা চলে গেছে, ট্রানজিশনটা আসলে আবার সাকিব হাসান নামের জায়গায় এই নামটাকে আমি একটা অ্যানিমেশন দিয়ে আনার চেষ্টা করবো। সেক্ষেত্রে এখান থেকে অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যাওয়ার পরে যে কোনো একটা অ্যানিমেশন আপনি এখানে সেট করে দিলেন, এই অ্যানিমেশনটা আমি সেট করলাম। এরপর আমি এটাকে আবার একটা অ্যানিমেশন দিয়ে আমি এটাকে আবার এক্সিট করে দিলাম, সেম অ্যানিমেশন আমি আবার এক্সিট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এই ভিডিওটা আনার চেষ্টা করবো এখানে, এই ভিডিওটা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিবেন, অ্যানিমেশন দিয়েছি, এই অ্যানিমেশনটার টাইমিংটা বাড়া দিবেন যাতে করে বেশিক্ষণ এটা প্লে হয়। প্রত্যেকটা অ্যানিমেশন আপনি যেভাবে আপনি করতেছেন সেভাবে প্লে হবে, টাইমিংটা দেখে শুরু করে স্পিড সব কিছু আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। আচ্ছা করলাম, এরপর আমি আরেকটা ভিডিও দিয়ে টাইমিং বলে সার্কুলেশন স্লাইডটা আমি শেষ করবো। এখানে মনে করে আরেকটা ভিডিও আছে, অথবা আমি এই ভিডিওটা প্লে করি, এখানে এই আচ্ছা এখানে এসে আমি এটাকেও কোনো একটা অ্যানিমেশন আমি দিলাম, সেম অ্যানিমেশনের টাইমিংটা বাড়া দিবেন। আচ্ছা এবার যদি আমি আরও ভিডিও যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এই ভিডিওটা অ্যাড করতে পারি। দেখেন শুধুমাত্র যে ভিডিও অ্যাড করতে পারি এরকম কোনো কথা নাই, আমি জাস্ট করে দেখাচ্ছি আপনাদের কাছে। যদি কোনো একটা, আমি তো আপনাদেরকে এই কাজটা বাড়ির কাজ থাকবে, আপনারা ক্রিকেট দিয়ে কেউ এটাকে কী করবেন না, প্রেজেন্টেশন বানাবেন না, আপনারা দুনিয়ার যত ধরনের টপিক আছে যে কোনো একটা র্যান্ডম টপিককে সিলেক্ট করে প্রেজেন্টেশন বানাবেন। এটা হতে পারে বাংলাদেশের এডুকেশন সিস্টেম, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম, বাংলাদেশের হেলথ সিস্টেম, তারপর হচ্ছে কি বাংলাদেশের পর্যটন স্পট, করোনা ভাইরাস, ফুটবল, তারপর হচ্ছে কি যে কোনো একটা টপিক নিয়ে আপনারা কি প্রেজেন্টেশন বানাবেন, এবং প্রেজেন্টেশন করতে গিয়ে যা যা ম্যাটেরিয়ালস লাগবে সবগুলো গুগল থেকে পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা করা যায়। তো আমি এটা শেষ করেছি, এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন দিলাম, এটাকে আমি স্পিডটা একটু বাড়া দিলাম যাতে বেশিক্ষণ প্লে হয়, বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা দিলাম, এরপর আমি করবো এখানে আরেকটা স্লাইড নিব, আরেকটা স্লাইড নিয়ে আমি আরেকজনের স্লাইড করে দেখাবো। এখানে যতগুলো স্লাইড আছে ততগুলো স্লাইড আমি করবো না, 3 জনের করে দেখাবো। 3 জনের করে দেখা কথা, 50 জনের করার সেম কথা। এখান থেকে এসে আমি এখানেও সাকিব হাসানের নামটা, আমি মাশরাফি বিন মুর্তজার নামটা লিখেছি, এখান থেকে আমি এটাকে ডিজাইন করবো, যে কোনো একটা ডিজাইন র্যান্ডমলি আপনার যেটা ভালো লাগে সেটা আপনার এখান থেকে করবেন। আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করেন, র্যান্ডম যে কোনো একটা কালার সিলেক্ট করছেন, এটা যদি আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা এখান থেকে দিবেন। আমি এই কালারটা দিচ্ছি, এই কালারের মধ্যে আমি লিখাটার স্টাইলটা লাল কালার করে দিচ্ছি। কি করলাম, লিখার স্টাইল কালারটা এখান থেকে হবে, হোম মেনু থেকে হবে, এখানে এসে আমি এটাকে লাল, ঠিক আছে। এবার দেখেন এই লিখাটা কেন জানি তেমন সুন্দর লাগতেছে না, এটাকে বোল্ড করেন, এটাকে ফুল পেজ করে দেন, ঠিক আছে। এটাকে বললাম, এরপর আমি এখানেও মাশরাফি বিন মুর্তজার একটা ছবি আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমি চলে যাই ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য কী ছবি আছে দেখার চেষ্টা করি। মাশরাফি বিন মুর্তজা এই ছবিটা ব্যবহার করার চেষ্টা করি। দেখেন এই ছবিটা আমি ব্যবহার করতেছি, সে সেলিব্রেট করতেছে এরকম, ফুল পেজ করে দিচ্ছি ছবিটাকে। এটাকে রাইট বাটন ক্লিক করে সাইন টু ব্যাকে দিয়ে ব্যাকে পাঠিয়ে দিয়েছি। এরপর আমি এখানেও যদি চাই যে ইয়ার মতো তামিম ইকবালের পেজের মতো আমি এখানে কোনো উইকিপিডিয়া থেকে যদি কোনো ইনফরমেশন অ্যাড করছে, তখন আমরা এখানে ট্যাক্স বক্স নিব, একটা ট্যাক্স বক্স আমি এখানে ড্র করবো। এই ট্যাক্স বক্সের মধ্যে আমি কিছু লিখা এখানে লিখে দিব। সেটা আমি গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে এখানে আমি লিখলাম যে মাশরাফি বিন মুর্তজা, আমি এখানে লিখলাম উইকিপিডিয়া। দেখেন উইকিপিডিয়া থেকে আমাকে মাশরাফি বিন মুর্তজার কিছু ইনফরমেশন আমাকে দিবে। সার্চে ক্লিক করলাম, অলে গেলাম, অলে গিয়ে এখান থেকে উইকিপিডিয়া থেকে গেলাম, এখান থেকে অল্প করে ইনফরমেশন নিয়ে আমি মনে করেন আমি এতটুকু ইনফরমেশন নিলাম, কপি করলাম, কপি করে এখানে এসে আমি এই বক্সের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। এই বক্সের মধ্যে আমি পেস্ট করে দিয়ে এখানে আমি এটার বক্সের কালারটা যে কোনো একটা কালার করে দিই, এখান থেকে কালারটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। মনে করেন এই কালারটা করেছি, আমি এটার বর্ডার কালারটাকে লাল করে দিয়েছি, ঠিক আছে। এটার লেখাগুলোকে আর যদি বড় করতে চান বড় করতে পারবেন, এভাবে পাশে বড় করেছি এবং লেখাগুলো সাইজ দিতে একটু
লেভেলের সাইজ যদি একটু বড় করছেন তাহলে এভাবে এখান থেকে বড় করতে হবে। আচ্ছা, এবার এখান থেকে হাইপার লিঙ্কগুলো কীভাবে ডিলিট করতে সেটা দেখিয়েছি, আমি এগুলো আর দেখাচ্ছি না। সবগুলো কালার একরকম করে দিয়েছি। হাইপার লিঙ্কগুলো এখানে এভাবে রিমুভ করতে, এটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা করে নেবেন। এরপর আমি এখানে একটা পাশে ওই যে এটার মতো করে একটা ছবি ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে আমি মনে করেন একটা ছবি ব্যবহার যদি করতে চাই, সেক্ষেত্রে আমি একটা ছবি এখান থেকে ব্যবহার করবো। এই মাশরাফি বিন মুর্তজার এই ছবিটা আমি ফর্মাল ছবিটা ব্যবহার করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে এই ফর্মাল ছবিটা যদি আপনি বর্ডার দিতে চান, সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করবেন। এখান থেকে এসে আপনি এটা দিতে পারেন, এটা দিতে পারেন। মনে করেন আমি বৃত্তাকার এই বর্ডারটা দিচ্ছি। সবগুলোকে সবসময় একরকম করবো এরকম কথা আছে, আমি একটু আলাদা করে একটু ডিফারেন্ট করে দিই। আচ্ছা, মনে করেন আমি এটাকে এই লেখাটাকে একটু ছোটো এভাবে ছোটো করে ফেলেছি, এভাবে ছোটো করেছি, এবং লেখাটার সাইজটাকে আরেকটু ছোটো করে এখানে আমি এটাকে 20 করে দিই, তাই এই লেখাটার সাইজটা পুরোপুরি এই পেজটার মধ্যে আসবে। এবার মনে করুন আমি এই ছবিটার বর্ডারটাও আমি এখান থেকে এটার মতো করে দিলাম। সরি, এখান থেকে এসে আমি যদি কোনো একটা শেপ ব্যবহার করি, যে আমি এটা জাস্ট তাকে ইন্ডিকেট করে দেখাচ্ছি, সেক্ষেত্রে দেখেন আমি এটা কী করবো, আমি এখান থেকে এই শেপটা নিলাম। দেখেন এখানে একটা শেপ আমি ড্র করলাম। দেখেন এখানে আমি শেপটাকে ড্র করেছি, এটাকে ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, যে কোনো কালার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কালারটা ব্যবহার করছে, এটাকে আমি বর্ডারটা একটু বড় করে দিই যাতে ভালোভাবে দেখা যায়। এইভাবে দিলাম। এবার দেখেন আমি কী করব, এই টোটাল পেজটাকে আমি ট্রানজিশন করব, অ্যানিমেশন করব। আমি প্রথমে ট্রানজিশনটা করে এটা পেজটা কীভাবে আসবে সেরকম করে আমি এই ট্রানজিশনটা দিলাম। ট্রানজিশনটা দেওয়ার পরে মাশরাফি বিন মুর্তজার নামটাকে অ্যানিমেশন দিলাম, যে কোনো একটা অ্যানিমেশন। মনে করেন আমি অ্যানিমেশনটা দিলাম, সেই অ্যানিমেশনটা এভাবে আসলো। এরপরে এই অ্যানিমেশনটা আসবে, এই অ্যানিমেশনটা আপনি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন। মনে করেন আপনি জুম অ্যানিমেশনটা দিয়েছেন, এটা এভাবে আসলো। এরপরে এখানে একটা অ্যানিমেশন দিব আমি। দেখেন এই অ্যানিমেশনটা দিলাম। এই অ্যানিমেশনটা দেওয়ার পরে মাশরাফি বিন মুর্তজার ছবিটা আসবে। তখন মাশরাফি বিন মুর্তজাকে আমি এইভাবে আবিষ্কার করতে পারি, অথবা এইভাবে আবিষ্কার করতে পারি। আমি এইভাবেই দিই। এই সব কিছু হয়েছে না, এগুলো চাইলে টাইমিং আপনারা যেটা কম বেশি করা লাগে সেটা করতে পারেন। তারপর আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করবো, শেপ থেকে শুরু করে সবগুলোকে একসাথে সিলেক্ট করবো। তারপর আমি সবগুলোকে একসাথে ভাগাই দিব, এখান থেকে এটাকে এক্সিট করে দিব। তো এখান থেকে এক্সিট করতে চাইলে আমি কোনটা দিয়ে আমি এটাকে দিয়ে এক্সিট করতে চাই, সবগুলো চলে গেছে। ঠিক আছে, সবগুলো চলে যাওয়ার পরে এখন আমি এখানে মাশরাফি বিন মুর্তজার 2-1টা ভিডিও ব্যবহার করার চেষ্টা করবো। তো একটা যদি ভিডিও ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজার কোনো ভিডিও আছে কিনা, এই একটা। আচ্ছা, তার আগে আমি একটা ছবি ব্যবহার করি এখানে। এই ছবিটা আমি ব্যবহার করবো। দেখেন এই ছবিটা ফুল পেজে ব্যবহার করবো। মাশরাফি বিন মুর্তজা বোলিং করতেছে এরকম একটা ছবি আমি ব্যবহার করছি। দেখেন এটা মনেই হবে যে আমি বোলিং করতেছি, এরকম করে আমি অ্যানিমেশন ব্যবহার করবো। দেখবেন মনে হবে যে বোলিং করতেছে, যদিও এটা স্টিল ছবি। দেখেন আমি এই অ্যানিমেশনটা দিয়েছি, দেখেন মনে হচ্ছে যে বল করতেছে। তারপর আমি আবার এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে আবার সেম একটা অ্যানিমেশন দিয়ে আমি এটাকে এক্সিট করে দিচ্ছি। মনে হচ্ছে যে বল করে সে এখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার গেল। এরপর আমি এখানে ভিডিও ব্যবহার করবো। ভিডিওতে এসে মাশরাফি বিন মুর্তজার একটা ভিডিও ব্যবহার করবো। তারপর আমি ক্লাসটা মানে পাওয়ার পয়েন্টের ক্লাসটা আমি সামনের দিকে নেওয়ার চেষ্টা করবো, আর বাকি যতটুকু দেখার দরকার হয়। আচ্ছা, আমি এখানে ক্লিক করে দিলাম, এটাতে আমি এটাকে প্লে করে দিলাম। এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে আমি তাকে এটা দিলাম। এটাকে আপনি একটু স্পিড বাড়া মানে টাইমিংটা বাড়া দিন, যাতে বেশিক্ষণ করে প্লে করে, মিনিমাম টাইমটা প্লে করে যতক্ষণ দেওয়া যায়। আচ্ছা, সো দেখেন এই ভিডিওটা আমি অ্যাপ্লাই করেছি, এতটুকু শেষ। এখন আমার যা যা কাজ করছি এই সবগুলো যদি আমি প্লে করে দেখাতে চাই, তাহলে আমাদের লাস্ট স্টেপটা ছিল কি, F5 দিয়ে প্লে করতে হবে। F5 দিয়ে যদি আমি এখন প্লে করি, প্রত্যেকটা জিনিস প্লে হবে, কিন্তু অন মাউস ক্লিক করে করে আমাকে প্লেগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমি এটাকে অটো করে ফেলবো। তার আগে আমি কী করবো, আমি করবো হচ্ছে কি, এইটাকে আমি অন মাউস ক্লিক প্লে করবো। তারপরে আমি এটাকে অটোমেটিক কীভাবে প্লে করতে সেটা দেখাবো। তো আমি এখানে দেখেন F5 ক্লিক করে দিয়েছি। দেখেন একটা একটা করে আসতেছে। এটা আসলো না, এখন থেমে আছে, এখানে আর কিচ্ছু আসবে না যদি আপনি ক্লিক না করেন। অ্যারো বাটন থেকে যে কোনো একটা বাটন ক্লিক করবেন, দেখেন এটা আসবে। যে কোনো একটা না, রাইট বাটনটা ক্লিক করার চেষ্টা করবেন, এটা আসছে না, এটা একটু করে এভাবে প্লে হবে। তারপর যখন আমি আবার ক্লিক করবো, দেখবেন নেক্সট পেজটা আসবে। এভাবে নেক্সট পেজটা আসতেছে, আবার ক্লিক করতেছি, নেক্সট পেজের এটা আসতেছে, সাবমিটেড টু, এরপরে এটা আসতেছে। দেখেন আরেকটা ক্লিক করছি, দেখেন নাম আসতেছে, আরেকটা ক্লিক করতেছি, এটা আসতেছে, আরেকটা ক্লিক করছি, এভাবে আসছে, এভাবে আসলো। এরপরে এটা চলে যাবে, পরবর্তী পেজটা আসবে। দেখেন সাবমিটেড বাই, এটা এইভাবে আসলো, নাম আসলো,
বুঝছেন, এইভাবে আসলো। এবার পরবর্তী পেজে চলে গেলো, এটা আসলো। পরবর্তী পেজে আমি যখন ক্লিক করছি দেখেন ওই যেই পেজটা আমি বেসিক্স দেখিয়েছিলাম সেটা আসছে। তারপর দেখেন এটা যতক্ষণ যা যা খুশি তা করতেছে, 2বার দিয়েছি 2বার প্লে হচ্ছে। দেখেন এক একটা আসতেছে, এভাবে আসতেছে। তো আসুক, আমি একটু তাড়াতাড়ি প্লে করি। দেখেন এখানে ইয়েটাও আসলো। এখন পরবর্তী পেজগুলো এই যে তামিম ইকবালের পেজ, প্রথম পেজটা আসলো। আসার পরে এখানে যা যা করেছে সবগুলো একটা একটা করে আসতেছে। দেখেন যা যা করছে সবগুলো একটা একটা করে আসতেছে। এটা আসলো, এরপর আমি ক্লিক করেছি, এটা আবার চলে গেলো। এরপর আবার ক্লিক করছি, দেখেন এখানে তামিম ইকবালের ফিল্ডটা আসছে। এখন তামিম ইকবাল মাঠে আসবে, দেখেন মাঠে আসছে। দেখেন সে একটু করে প্লে করতেছে মতো মনে হচ্ছে, আবার সে এখান থেকে দুইটাই একসাথে চলে যাচ্ছে। ঠিক আছে, আবার প্লে করছি, দেখেন এখানে ভিডিও আসতেছে। আবার ক্লিক করছি, দেখেন এখানে আরেকটা ভিডিও আসতেছে। বুঝছেন, এখানে আরেকটা ভিডিও আসছে। এখানে আবার ক্লিক করছে, আরেকটা ভিডিও আসতেছে। এবার সে কী করবে, অন্য পেজে স্লাইডে চলে যাবে। সাকিব হাসানের স্লাইডটা আসলো। সাকিব হাসান স্লাইডে আমি যা যা করেছি সব কিছু আসতেছে, যা যা করেছি সব কিছু আসতেছে, যা যা করছি সব কিছু আসতেছে। এটা সব কিছু করার পরে সে আমাকে পরবর্তী স্লাইডে নিয়ে যাবে, এই মাস্টার বিবিন মর্তুজা স্লাইডে। ঠিক আছে, দেখেন যা যা করেছি সব কিছু আসতেছে। এরপর আমার স্লাইডটা শেষ। এই এতক্ষণ ধরে যে আমি কি করলাম, একটা 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 ক্লিক করে করে যে আমি আনছি, সেটাকে এখন আমরা কি করব, সেটাকে আমরা এখন অন ক্লিক করব, অন মাউস ক্লিক করব। অন মাউস ক্লিক করার আগে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি, মনে করো আমি এখান থেকে আসার পরে প্রথমে তামিম ইকবালের স্লাইড প্লে হয়েছে না, এরপর সাকিব হাসানের স্লাইড প্লে হয়েছে, এরপর মাশরাফি বিন স্লাইড হয়েছে। এরপর যদি মুশফিকুর রহিমের হয়তো তাহলে করতাম, যদি মাহমুদুল রিয়াদের স্লাইডটা করতাম তখন সেটা আসতো, তখন এরপর এটা আসতো, সিকোয়েন্সিয়ালি একটার পর একটা আসতো। এখন কথা হচ্ছে যে আমি যদি চাই তামিম ইকবালের পেজটা আগে না এসে আমি মাশরাফি বিন মর্তুজার পেজটা আমি আগে দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে কীভাবে করা সম্ভব? তামিম ইকবালের পেজটা বা সাকিব হাসানের পেজটাকে বাদ দিয়ে মাশরাফি বিন মর্তুজার পেজে চলে যাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটার জন্য আমরা এখানে রিমোট সেট করব। এটার জন্য আমরা এখানে অ্যাকশন বাটন হাইপার লিঙ্ক সেট করব। হাইপার লিঙ্কটা কীভাবে সেট করব? তামিম ইকবালের নামে ক্লিক করার সাথে সাথে যাতে তামিম ইকবালের পেজে আমাকে নিয়ে যায়, সেভাবে আমি কাজটা করতে পারবো। সেক্ষেত্রে দেখেন আমি এইখানে এক কাজ করতে পারি। আমি চাইলে এখানে প্রত্যেকজনের নামের পাশে ছবি অ্যাড করতে পারি। সেটা কীভাবে? মনে করেন আমি এটাকে কী করলাম, এটাকে এই এইটাতে ক্লিক করলাম। অ্যালাইনমেন্টগুলো আমি কী করতে দিচ্ছি, আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে দেখি অ্যালাইনমেন্ট সবগুলো একসাথে হয় কিনা, হবে কিনা জানি না। হ্যাঁ, হয়ে গেল। এবার প্রত্যেকজনের নামের পাশে আমি একটা ছবি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ছবি ব্যবহার করতে হলে আমাকে কী করতে হবে, আপনাদেরকে ছবি এখানে এনে ছোটো ছোটো করে এখানে ছবি দিতে হবে। তো আমি এগুলো দিচ্ছি না, এগুলো আপনারা চাইলে এইখানে ছবি আনতে পারেন। আমি একটা ছবি এনে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। মনে করেন আমি এখান থেকে তামিম ইকবালের একটা ছবি আমি এখান থেকে এনে দেখাচ্ছি। এই ছবিটা আমি এখানে আনলাম, এটাকে এখানে টেনে এনে এটাকে আমি যতটুকু ছোটো করলে এখানে দেখা যাবে ততটুকু ছোটো আমি এখানে করতেছি। এটাকে আমি রাউন্ড শেপের মধ্যে নিয়ে আসতেছি। মনে করেন আমি রাউন্ড শেপের মধ্যে আনলাম। এই রাউন্ড শেপের মধ্যে এটার বর্ডারের সাইজটা অনেক বেশি বড়, আমি বর্ডার সাইজটা ছোটো করে ফেলবো। দেখেন এখান থেকে এসে আমি এটাকে ছোটো করে ফেলতেছি, এতটুকু ছোটো করেছি। এখন আমি এটাকে ছোটো করে তার নামের পাশে ওই যে নিউ ইয়ার মধ্যে খেলার মধ্যে যেভাবে দেখায় আর কি, আমি এটাকে ছোটো এভাবে করে ফেলেছি। চাইলে আমি ব্যবহার করতে পারি, অথবা আপনি বর্ডারের কালারটাকে আপনি এখান থেকে হলুদ করে দিতে পারেন, ওটার মতোই। বুঝতে পেরেছেন? তো এই বর্ডারটা দিলে ছবিটার মধ্যে শেপটা কেমন জানি হয়ে যায়। দেখেন এটা কি কেমন জানি হয়ে গেছে। আমি এটা ব্যবহার করবো না, আমি একেবারে এখান থেকে আরও যদি কোনো বৃত্তাকার যদি ব্যবহার করেন সেটা আমি ব্যবহার করার চেষ্টা করি। এখান থেকে সেটাকে হলুদ করে দিলাম, এটাকে সাইজটা আরও ছোটো করে দিচ্ছি। বুঝতে পারছেন? এভাবে আমি ছোটো করে দিলাম। তো এইভাবে চাইলে আপনার প্রত্যেকটা ইয়ার মধ্যে নামের ইয়াগুলোর মধ্যে ছবি ব্যবহার করতে পারে। আচ্ছা, আমি এগুলো প্রত্যেকটাতে করে দেখালাম না, একটাতে করে দেখেছি, বাকিগুলো আপনারা করতে পারবেন। এবার দেখেন আমি এখানে অ্যাকশন বাটন অ্যাড করব, হাইপার লিঙ্ক অ্যাড করব। যেই নামের উপর ক্লিক করবেন তার স্লাইড দেখা যাবে, যেই নামে ক্লিক করবেন তার স্লাইড দেখা যাবে। আপনি চাইলে একটাকে বাদ দিয়ে অন্য স্লাইডে চলে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি কীভাবে করবো দেখেন, আমি এটা ক্লিক করেছি। এটা ক্লিক করার পর দেখেন এখানে ইনসার্ট বাটন যাবে, ইনসার্ট বাটন যাওয়ার পর দেখেন এখানে অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে, এখানে আমি গেলাম। আপনি এই নাম এবং এগুলো সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিবেন, যাতে করে যেখানেই ক্লিক করেন না এখানে অ্যাকশন বাটন যায়। তাহলে দেখা যাচ্ছে একসাথে দিলে এটা অ্যাকশন বাটনটা অ্যাপ্লাই হচ্ছে না, তখন আপনাকে শুধুমাত্র এইটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে অ্যাকশন বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে হাইপার লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে গিয়ে আমি স্লাইডে ক্লিক করবো। এখানে অনেকগুলো অপশন আছে, নেক্সট স্লাইড, ফার্স্ট স্লাইড, যেটাতে ক্লিক করবে সেটার দিকে চলে যাবে। তো আমি যখন স্পেসিফিক কোনো একটা স্লাইডে করতে চাচ্ছি তখন আমি স্লাইডটাকে ক্লিক করে দিলাম। এখান থেকে এসে তামিম ইকবালের স্লাইড যেটা, সেটাকে আমি ক্লিক করবো। এর আগে একটা জিনিস দেখেন যে এখানে প্রত্যেকটা স্লাইডের নামটা দেওয়া আছে। এই স্লাইডে ওয়েলকাম টু প্রেজেন্টেশন, এখানে সাবমিটেড বাই, এখানে বাংলাদেশ ক্রিকেট টিম, এখানে সাকিব হাসান, এখানে মাশরাফি বিন মর্তুজা। শুধুমাত্র 5 নাম্বার স্লাইডে নামটা আসে নাই কেন? 5 নাম্বার স্লাইডে নামটা না আসার কারণ হচ্ছে কি,
প্রত্যেকটা স্লাইডের যে একটা ডিফল্ট যে একটা টেক্সট বক্স ছিল সেখানে আমি নামগুলো লিখেছি, কিন্তু এই স্লাইডে এসে আমি শেপ নিয়ে নাম লিখেছি, সেজন্য শেপের কারণে নামটা আসে নাই, তাহলে নামটা এখানে আসছে। তো আমি তামিমগুলো স্লাইড এটা ছবি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমি ক্লিক করে দিলাম, এটা হাইপার লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। এরপর সাকিব আল হাসানে গেলাম, অ্যাকশন বাটনে ক্লিক করলাম, হাইপার লিঙ্কে ক্লিক করছি, এখান থেকে আমি স্লাইডে ক্লিক করে দেবো, স্লাইড থেকে আমি কোন স্লাইডটা দিব সেটা আমি এখানে দেখিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম, চলে গেলো। এরপর মাশরাফি বিন মুর্তজার আসছি, হাইপার লিঙ্কে ক্লিক করেছি, এরপর এখান থেকে স্লাইডে চলে গেলাম, স্লাইড থেকে আমি মাশরাফি বিন মুর্তজা স্লাইডটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যতগুলো থাকবে ততগুলো আপনারা চাইলে দেখে দিতে পারেন। এখন আমি শুধুমাত্র এই স্লাইডটা প্লে করবো, সবগুলো স্লাইড প্লে করলে সময় লাগবে, শুধুমাত্র এই স্লাইডটা প্লে করতে দেখেন ফ্রম কারেন্ট স্লাইড শো থেকে ফ্রম কারেন্ট স্লাইড এই স্লাইডটা প্লে হবে। দেখেন একটা একটা করে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন না, এই ছবিটা কেন আসে নাই, শুরুতে চলে আসছে কারণ এটাতে কোনো ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করা হয় না। তো সেই ক্ষেত্রে যদি এখানে যদি আপনি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চান, তখন আপনি এই অ্যানিমেশনটাকে এখানে এসে ওখান থেকে এই অ্যানিমেশনটা দিতে পারেন। এখান থেকে অ্যানিমেশন আমি দিয়েছি, এটা কত নাম্বার অ্যানিমেশন হয়েছে, এটা হয়েছে হচ্ছে কি 12 নম্বর অ্যানিমেশন। তো এটা অ্যানিমেশনটা হওয়ার কথা কত নাম্বারে, 3 নাম্বারে বা 3 নাম্বার বা 4 নাম্বারের সাথে আমি এই অ্যানিমেশনটাকে এইভাবে এখান থেকে সিলেক্ট করে আমি 3 নাম্বার এখানে নিয়ে যাচ্ছি, 4 নাম্বার হয়ে গেছে। এখন যদি আমি এটা কারেন্ট স্লাইডে প্লে করি, তখন দেখবেন যে ওই 3 নাম্বারটার নামটা আসবে, তারপর ছবিটা আসবে। দেখেন এটা আসছে, এটা আসার পরে দেখেন নামটা আসবে তামিম ইকবাল, তারপরে আরেকবার যখন ক্লিক করবো তামিম ইকবাল ছবিটা আসবে, ঠিক আছে। এরপরে বাকি স্লাইডগুলো একটা একটা করে আসবে। তো ছবিটা চাইলে আপনারা এভাবে দিতে পারেন। এখন আমি দেখেন এখানে আসছে না, এখন আমি চাচ্ছি যে তামিম ইকবালের পেজটা প্লে না করে আমি মাশরাফি বিন মুর্তজার পেজটা প্লে করবো। সেক্ষেত্রে দেখেন আমার মনে করি আমি সবগুলো নিয়ে আসছি। এখন যদি আমি আরেকটা ক্লিক করে আমাকে তামিম ইকবালের পেজ দেখানোর কথা, কিন্তু আমি তামিম ইকবালের পেজ না দেখে আমি মাশরাফি বিন মুর্তজার পেজটা দেখতে চাচ্ছি, স্লাইডটা দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, তখন আমি মাশরাফি বিন মুর্তজা স্লাইডে ক্লিক করলে আমাকে মাশরাফি বিন মুর্তজা স্লাইডে নিয়ে যাবে। কিন্তু এখানে দেখেন মাউসের পয়েন্টটা দেখেন, এখন মাউসের পয়েন্টটা একটা অ্যারো কি আছে, যখন আমি মাহমুদুল্লাহর পেজে নিয়ে যাচ্ছি তখন অ্যারো কি থাকতেছে, মুস্তাফিজুর রহমানের পেজে নিয়ে যাচ্ছে, নামে নিয়ে যাচ্ছে, সেখানে আমাকে অ্যারো কি দেখাচ্ছে, মুশফিকুর রহমানের স্লাইডে নামে নিয়ে যাচ্ছে, তখন আমাকে কী দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। যখন আমি যেই 3টা নামের উপর আমি হাইপার লিঙ্ক ব্যবহার করছি, সেখানে যখন আমার কার্সারটা নিয়ে যাবে, তখন দেখবেন আমার কার্সারটার পয়েন্টটা কীরকম হয়ে যাবে। দেখছেন, মনে করেন বলতেছে আমাকে ক্লিক করো, ক্লিক মোড আছে। এখন যদি আমি মাশরাফি বিন মুর্তজা এখানে ক্লিক করে দেখবেন মাশরাফি বিন মুর্তজা ছবি পেজ প্লে হচ্ছে। আসার কথা কোনটা, কার ছবি, তামিম ইকবালের ছবি শুরুতেই, কিন্তু আসতেছে মাশরাফি বিন মুর্তজা। এখানে যা যা করছে তবে এখন কথা হচ্ছে যে আমি যদি আবার এই যে ট্যাবল অফ কন্টেন্ট যেখান থেকে সবার নাম আমি লিখেছি সেই পেজে যদি আমি ব্যাগ যেতে চাই, তখন আমাকে কী করতে হবে জানেন, এইভাবে ব্যাগ দিতে হবে, যতগুলো স্লাইড বাদ দিয়ে আপনি আসছেন ততগুলো স্লাইড একটা একটা করে প্লে করতে হবে, তারপর আপনি এই পেজে আসতে পারবেন। তো এই কাজটাগুলো করতে পারবেন না, আমি এমন একটা বাটন সেট করবো যে এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে এই পেজে নিয়ে আসবে। তো আমি এটাকে হোম বাটন সেট করবো, আমি এদের স্লাইডে গিয়ে হোম বাটন সেট করবো। তো হোম বাটন সেট করতে হলে আপনি এখানে একটা হোম ডিজাইন করতে পারেন, সেই পেজে এখান থেকে কোনো একটা হোম আপনি বানিয়ে নিতে পারেন। মনে করো আমি এটাকে হোম বাটন বানিয়েছি, এখানে এসে আমি এটাকে কী করবো, এটাকে লিখে এখানে আমি হোম লিখে দিব। আমি হোম লিখেছি, হোমটা ছোটো করবো, অনেক বেশি ছোটো করবো যাতে হোম এখানে দেখা যায়। তো হোমের কালারটা আপনার যা ইচ্ছে তা চেঞ্জ করতে পারেন। এখান থেকে সে যে কোনো একটা কালার আপনি চেঞ্জ করে দিলেন, মনে করেন আপনি এখান থেকে এটা দিলেন, এখান থেকে কালারটা এসে আপনি এটাকে লাল করে দিলেন, মনে করেন আপনি এটাকে হোম বাটন বানিয়েছেন। তো এটাকে আপনি হোম বাটন চাইলে বানাতে পারেন, এখানে এসে ডিজাইনে সেটাকে এটার উপর হাইপার লিঙ্ক ক্লিক করলে হবে। কিন্তু আমি এখন এমনভাবে একটা হোম বাটন সেট করবো যাতে আমাকে কালার টালার এগুলো কিছু করতে না হয়, হোম বাটনটা এখান থেকে চলে আসে। তো এক্ষেত্রে আমি শেপে গেলাম, শেপের নিচে গিয়ে দেখেন এখানে একটা হোম বাটন আছে। তো হোম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কী বলবে, কী জানি বলে, হাইপার লিঙ্ক অ্যাড করতে বলে। আমি এখানে ক্লিক করছি, দেখেন আমি এখানে হোম বাটন এখানে ডিজাইন করেছি, আমাকে হাইপার লিঙ্ক অ্যাড করতে, ডাইরেক্টলি আমাকে হাইপার লিঙ্ক অ্যাড করতে বলছে। কিন্তু আপনি যদি শেপ থেকে ড্র করবেন তখন আপনাকে হাইপার লিঙ্কে গিয়ে অ্যাড করতে হবে। তো এখন করার দরকার না, আমি এখানে গিয়ে কোন স্লাইডটা আমি শো করে দিব, এখানে স্লাইডে ক্লিক করবো, এখান থেকে আমি স্লাইড শো করে দেবো যে আমার এই যে বাংলাদেশ ক্রিকেটের নামে যে পেজটা আছে সেটা। এখন আপনি এই স্লাইডটাকে কী করতে হবে, এইটাকে কালার তালার করতে হবে, ডিজাইন করতে হবে, যা খুশি তার ডিজাইন আপনি এখান থেকে করতে হবে। আমি এখান থেকে ডিজাইনটা মনে করেন আমার এটা ভালো লাগতেছে, এখানে আউটলাইনে সেটাকে আমি সাদা করে দিচ্ছি, দেখেন সাদা, এটা একটা হোম বাটন হয়ে গেছে। এই হোম বাটনটা এখন আমি এই হোম বাটনটাকে কপি করবো, আমাকে আর হাইপার লিঙ্ক করতে হবে, এটা কপি করে আমি প্রত্যেকটা স্লাইডে দিয়ে দিব, যেখান থেকে আমি এই হোমে আসতে যাচ্ছি, সেখানে আমি একটা প্লে করে দিয়েছি, ঠিক আছে। এবার যদি আপনি এটাকে F5 দিয়ে প্লে করেন বা এই পেজটাকে আপনি কারেন্ট স্লাইড প্লে করে দেখেন, আমি এগুলোকে টেনে দিচ্ছি, টেনে দেওয়ার পর আমি মাশরাফি বিন মুর্তজার স্লাইডটা প্লে করছি, দেখেন এটা প্লে করছি। এখন এখান থেকে এটা বাকিগুলো প্লে হচ্ছে, বাকিগুলো প্লে হওয়ার পর আমাকে হোম বাটনে ক্লিক করে আমার সামনের পেজে দিতে হচ্ছে, আমি হোম বাটনে ক্লিক করে চলে আসছি। এরপর আমি সাকিব আল হাসানের পেজে আসছি, এখানেও সবগুলো প্লে হচ্ছে, সবগুলো দেখেন একটা একটা করে সবগুলো প্লে হচ্ছে। আমি আবার হোমে চলে যাচ্ছে, হোমে ক্লিক করছি, হোমে চলে আসছি। তামিম ইকবালের পেজে আসছি, এখান থেকে সব কিছু প্লে হচ্ছে, দেখেন সব কিছু প্লে হচ্ছে। আমার এখান থেকে হোমে ক্লিক করে আমি চলে যাচ্ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছি ফাংশন এয়ারবারের ব্যবহারটা, ঠিক আছে।
এখন আমরা দেখার চেষ্টা করি এগুলো যে আমি ক্লিক করে করে ব্যবহার করছি। ক্লিক করে ব্যবহার করলে একটা সুবিধা, আর ক্লিক ছাড়া ব্যবহার করলে একটা সুবিধা আছে। তো অসুবিধা এবং সুবিধাটা কি? মনে করুন আমি এখানে ক্লিক করে ব্যবহার করলে আমি তামিম ইকবাল সম্পর্কে কথাবার্তা বলতেছি, প্রজেক্টর আমাকে তামিম ইকবাল স্লাইড দেখাচ্ছে। কার মাইক থেকে নয়েজ আসতেছে? মাইকগুলো মিউট রাখবেন। দেখেন তামিম ইকবালের স্লাইড থেকে কি আসতেছে? তামিম ইকবালের স্লাইড নিয়ে আমি প্রেজেন্টেশন দেখাচ্ছি প্রজেক্টরে। তো সেই সময় আমি তামিম ইকবাল সম্পর্কে কথাবার্তা বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমার অডিয়েন্সটা তামিম ইকবাল সম্পর্কে আমার সব ধরনের ইনফরমেশন আমার শেষ হয় না, ততক্ষণ পর্যন্ত আমি পরবর্তী স্লাইডে যাব না। যদি অটো যদি করে রাখি তাহলে পরবর্তী স্লাইডে অটোমেটিক চলে যাবে। আপনার কথা শেষ হওয়ার আগে চলে যেতে পারে, আবার দেখাচ্ছে আপনার কথা শেষ হয় নাই কিন্তু অন্য স্লাইডে চলে গেছে, এটা একটা ঝামেলা। তাহলে আমরা অটোটার চেয়ে ম্যানুয়ালটা অনেক বেশি প্রেফারেবল। কিন্তু যদি আপনি কোনো কথাবার্তা অডিয়েন্সকে যদি কোনো কথাবার্তা প্রেজেন্টেশনটা আপনি নিজে মৌখিকভাবে না বলেন, অটোমেটিক একটা স্লাইডের পর একটা স্লাইড আসবে নির্দিষ্ট টাইমের পরে। তো সেটাও যদি আপনি করতেন তাহলে সেটাও আপনি করতে পারেন, অটোও করতে পারেন, স্লাইড অন ক্লিকও করতে পারেন। তো আমি অন ক্লিকটা এখন করে দেখেছি। আমি যদি সবগুলোকে অটো করছি তখন কীভাবে করবো? তখন আমি শুরু থেকেই সব পেজ চলে যাবো। এরপর আমরা শুরু থেকেই প্রথমে ট্রানজিশন আসবো। ট্রানজিশন আসার পর দেখেন এখানে একটা অপশন আছে অন মাউস ক্লিক, সেটাকে আমরা করে দিব আফটার প্রিভিয়াস। এটা টাইমিংগুলো আপনার এখানে বাড়াতে কমাতে পারেন, যেখানে ডিউরেশনটা আমি বাড়া দিচ্ছি বাড়িয়ে আসবে, কিছুক্ষণ পরে আসবে। এটা অন আফটার ক্লিক করে দিয়েছি। এইভাবে আপনি প্রত্যেকটা স্লাইডে যাবেন, প্রত্যেকটা স্লাইডে ট্রানজিশন এসে অন মাউস ক্লিক থেকে আফটার করে দিবেন। এই স্লাইডে আসছে অন মাউস ক্লিক থেকে আফটার প্রিভিয়াস করে দিবেন। এখানে এসে আফটার প্রিভিয়াস করে দিবেন, মাউসটা তুলে দিবেন, এখানে এসে আফটার প্রিভিয়াস করে দিবেন। এটাতে এসে আপনার অন মাউস ক্লিক করবেন। এবার লাস্ট এটাতে করছি, হ্যাঁ করছি, এটা লাস্টে এসে সেম কাজটা করবেন। ঠিক আছে, এবার আমি এটাকে সেভ দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেলো। এরপরে এখন শুধুমাত্র ট্রানজিশনগুলো অন মাউস ক্লিক ছাড়া অটোমেটিক আসবে, কিন্তু আমার অ্যানিমেশনগুলো তো আসবে না। তখন অ্যানিমেশনে গিয়ে সেম কাজ, প্রত্যেকটা স্লাইডে যাবেন, এখানে কোন অ্যানিমেশনটাকে আপনি অন মাউস ক্লিক করবেন। তো কোন অ্যানিমেশনটা না করে আপনি সবগুলো অ্যানিমেশনটা একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এই পেজে ক্লিক করে কন্ট্রোল এতে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট যাবে। এই অ্যানিমেশনে গিয়ে এখানে এটাকে অন মাউস আফটার প্রিভিয়াস করে দেবেন। অন মাউস অন ক্লিক যেটা আছে আফটার প্রিভিয়াস শেষ। এরপর এটাতে আসলাম, এখানে এসে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, এখানে এসে আফটার প্রিভিয়াস শেষ। এখানে আসলাম, বাইরে ক্লিক করলাম, সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, আফটার প্রিভিয়াস শেষ। এখানে এসে কন্ট্রোল অলে ক্লিক করে এতে ক্লিক করে আফটার প্রিভিয়াস, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আফটার প্রিভিয়াস করে দিলাম। পরবর্তী এটাতে এসে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে না, কোনটা সিলেক্ট করে কোনটা বাদ দিবেন আপনি, সেজন্য এখানে যাতে কিছু করতে না হয়, সবগুলো যাতে সিলেক্ট করতে হয় কন্ট্রোল এতে ক্লিক করবেন একসাথে। কন্ট্রোল এতে ক্লিক করছি, এখান থেকে আফটার প্রিভিয়াস করে দিলাম। এর পরবর্তী স্লাইডে সাকিব আল হাসানের সাইট অন মাউস ক্লিক, এখান থেকে এসে অল ক্লিক করে অন মাউস ক্লিক করে দিলাম। লাস্ট স্লাইড সবগুলোকে কন্ট্রোল এতে সিলেক্ট করে এখান থেকে এসে আফটার প্রিভিয়াস করে দিলেন, সব শেষ। এখন যদি আপনি কন্ট্রোল F5 দিয়ে প্লে করেন, দেখেন আমার আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক একটার পর একটা প্লে হবে। আমি মাউস হাত ছেড়ে দিয়ে আমার মাথায় হাত দিয়ে রেখেছি, একটার পর একটা অটোমেটিক প্লে হচ্ছে, আপনারা দেখেন। এবার এই রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, হ্যান্ড রেজ করে আমি প্রশ্ন অ্যান্সার করে পরবর্তী দিকে আমরা আলোচনা করার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন হ্যান্ড রেজ করেন, প্রশ্নগুলো নিব। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা? দেখেন অটোমেটিক প্লে হচ্ছে, একটার পর একটা অটোমেটিক আসতেছে। আমি ওখানে ক্লিক করলে, ফাংশন বারগুলোতে ক্লিক করলে অটোমেটিক হবে। এখন যদি আমি হোম বাটনে ক্লিক করে যদি ব্যাক যেতে চাই, তখন আমি এখান থেকে ব্যাক দিতে পারবো। দেখেন এখানে হোম বাটনে ক্লিক করছে, আমাকে ব্যাকে নিয়ে যাচ্ছে, আবার ওখান থেকে শুরু হবে। এখান থেকে আমি মাস্টার বিবি মর্তুজার পেজে ক্লিক করছি, আমাকে মাস্টার বিবি মর্তুজা চলে যাচ্ছে, সব কিছু অটোমেটিক প্লে হবে। এরপর আমি এখানে হোমে ক্লিক করছি, আমাকে আবার নিয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এতটুকু ছিল আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাস, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স প্রেজেন্টেশন আমি দেখেছি। এখন আমি যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো নেব, তারপর আমরা ক্লাসে বাকিগুলো প্রসিড করার চেষ্টা করবো। আমি দেখতে পাচ্ছি নো স্যার কোনো প্রশ্ন নাই বলছে, এখানে দুজনে আমি হ্যান্ডেজ দেখতে পাচ্ছি, দুজনে হ্যান্ডেজগুলো দেখে প্রশ্নের দিকে প্রসিড করবো। আমি দেখতে পাচ্ছি শারমিন সুলতানা ম্যাডাম হ্যান্ডেজ করেছেন। ম্যাডাম বলেন আপনার কী প্রশ্ন আছে? বাকিরা মিউট করে রাখবেন। কী সমস্যা আপনারা মিউট করে রাখেন না কেন? যাকে যাকে আমি কথা বলতে দিচ্ছি শুধুমাত্র সেই আনমিউট রাখবেন, আর বাকিরা মিউট করে বলবেন। শারমিন সুলতানা ম্যাডাম আনমিউট করেন, কথা বলেন, প্রশ্ন বলেন, আপনার কি প্রশ্ন আছে? জি স্যার, আমার কোশ্চেন হচ্ছে মূলত এখানে এক্সিটের কাজটা কি, মানে একাধিক, মানে একটা স্লাইডে একাধিক কাজ করতে পারবো, এইটা এক্সিটের কাজ মূলত? না,
এক্সিট মানে হচ্ছে কি, মনে করেন আমরা মুভিতে দেখি না যে একজনের মুভিতে নায়কের নাম আসছে, নায়কের নামটা একটু করে থাকার পর আবার এটা চলে যাচ্ছে, আবার আবার নায়িকার নাম আসতেছে, নাটকের নাম আসতেছে, প্রডিউসারের নাম আসতেছে, ডিরেক্টরের নাম আসতেছে, এগুলো আসতেছে আবার চলে যাচ্ছে। এই চলে যাওয়া মানে হচ্ছে এক্সিট। আপনি এই অ্যানিমেশনটা প্লে করছেন, দেখাচ্ছে আপনার এই বাংলাদেশ ক্রিকেট টিম, এই জিনিসটা আপনাকে আবার চলে গিয়ে আপনি অন্য কিছু দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা এক্সিট করে দিবেন। এক্সিটের দরকার হলে এক্সিট করবেন, না এক্সিটের দরকার না হলে এক্সিট করবেন না। মনে করতেছে আপনার এটা এখানে থাকা দরকার, এখানে থাকুক। যেমন মনে করেন আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রেজেন্ট করছি, এখানে সাকিব আল হাসান, এখানে সবার নাম আসতেছে, এখানে এগুলো আসতেছে। তা আমার কথা হচ্ছে এগুলো থাকাকালীন উপরের হেডিংটা থাকতে হবে। যদি মনে করতাম যে আমার এইগুলো এইটা চলে গেলে আমি হেডিংটা থাকতে পারবো, তাহলে আমি এই হেডিংটাকে এক্সিট করে দিলাম, বাকি সবগুলো আমি অ্যাড করলাম। কিন্তু আমি এটা রাখি না। যেমন আমি তামিম ইকবালের পেজের মধ্যে এখানে ভিডিও প্লে হচ্ছে, উপরে আমি তামিম ইকবালের নামটা রেখে দিই, তাহলে বিশ্রী দেখাচ্ছে না, সেজন্য আমি তামিম ইকবালের নামটাকে এক্সিট করে দিয়ে আমি এখানে ভিডিওগুলো অ্যাপ্লাই করেছি। তো এক্সিট মানে হচ্ছে কি, যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে যেই ম্যাটেরিয়ালসটা আপনি এখানে শো করেছেন, সেটা যদি আপনি এখান থেকে আর দেখাতে না চান, সেটাকে আপনি এইভাবে এক্সিট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ম্যাডাম আমি কি আপনাকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি আচ্ছা, আর এখন। কি কোনো কোয়েশ্চেন আছে আপনার? না স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার হ্যান্ডটা ডাউন করেছি, মাইকটা মিউট করুন। আমি দেখতে পাচ্ছি মুকুল কুন্দু স্যার হ্যান্ড রেজ করেছে। স্যার বলেন আপনার কি প্রশ্ন? থ্যাংক ইউ ফর নাইস প্রেজেন্টেশন। ওকে। আপনি একটু সুইফট গেছেন তো, হয়তো কিছু কিছু জায়গায় একটু বার্গেনিং হয়েছে, বোঝা একটু কষ্ট হয়েছে। তো ভিডিও ক্লিপটা পেলে এটা খুব ইজি হবে আমার কাছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ইফেক্টিভ ভিডিও একটা ক্লিপ প্রেজেন্টেশন, ক্লাসের 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভিডিও ক্লিপসটা পেয়ে যাবেন। খুবই ভালো প্রেজেন্টেশন, থ্যাংক ইউ আচ্ছা ভাই। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি ফারজানা বিতি বলছেন, স্যার অ্যানিমেশনের এন্ট্রি অ্যান্ড এক্সিট এর মিডলটার কাজ কি? মিডলটা তো বুঝিয়েছি, এটা তো গত ক্লাসেই বুঝিয়েছি। মিডলটার কাজ হচ্ছে কি, এমপাসিস, মানে মনে করেন আমি যে এইখানে আমি কয়েকটা অ্যানিমেশন ব্যবহার করছি। এখানে কয়েকটা অ্যানিমেশনের মধ্যে 4 ধরনের অ্যানিমেশন আছে, 1টা 2টা 3টা, আরেকটা হচ্ছে কি মোশন পাথ। এটা হচ্ছে কি অ্যানিমেশনটা এন্ট্রি হওয়ার পরে আরও যদি কিছুক্ষণ আপনি অ্যানিমেশনটাকে রাখতে চান, এখানে আরও অনেকভাবে অ্যানিমেটেড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখেন, আমি যদি এখানে আরেকটা এইখানে যে অ্যানিমেশনটা অ্যাড করেছি, এইখান থেকে এইটাতে এন্ট্রি করেছে, এন্ট্রি হওয়ার পর আমি এই যে অ্যানিমেশনটা অ্যাড করেছি, সেটা হচ্ছে কি এটা, কোনটা, এই যে এটা ওভাবে এভাবে প্লে হয়। আমি মনে করি আরেকটা অ্যানিমেশন আপনাদেরকে অ্যাড করে দেখাই। এখানে একটা লাস্ট একটা স্লাইড নিই, এই স্লাইডে আমি আনছি। এখানে মনে করি আমি এখানে একটা শেপ ড্র করতেছি, এখানে এসে আমি এই স্টার শেপটা আমি এখানে ড্র করেছি। কথার কথা, এই শেপটাকে আমি একটা কালার দিই, যে কালারটা আপনাদের ভালো লাগে, আমি এখানে যে কোনো একটা কালার দিলাম, মনে করেন লালই দিলাম। এটাকে আমি এখানে অ্যানিমেশন দিব, অ্যানিমেশন আসলাম, অ্যানিমেশন আসার পরে মনে করেন আমি এখান থেকে এটাকে তারাটা আসবে হচ্ছে কি এইভাবে ঘুরেই তারাটা আসবে। এটা আসলো, আবার এক্সিট দিলে এখান থেকে তারাটা চলে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা তারাটা এখানে আরও অনেক কিছুক্ষণ থাকবে, সেক্ষেত্রে আমি এখান থেকে এসে যে কোনো একটা অ্যানিমেশন এখানে দিতে পারবো। এখান থেকে আমি এটাকে এইভাবে যখন ক্লিক করবো, গ্রোতে ক্লিক করবো, যেটাতে ক্লিক করবো সেটার মতো হবে। যেমন আমি এটা দিয়েছি, এটা এখন এভাবে প্লে হচ্ছে। প্রথমে এটা আসলো কীভাবে, আমি যদি স্লাইড শোতে যাই, যদি শুধু কারেন্ট স্লাইডে প্লে করি, দেখবেন যে এটা আসবে কীভাবে, এভাবে আসলো। এটা ওই যে ট্রানজিশন না হওয়ার কারণে আমি এখানে দেখেন অ্যানিমেশনটা এখানে না হওয়ার কারণ কি, আমি অ্যাড দিয়ে করি নাই, ডিরেক্টলি এটাকে আমি অ্যানিমেশনটা অ্যাড করেছি। তো এখান থেকে আমাকে অ্যানিমেশন এটাতে ক্লিক করে প্রথমে অ্যানিমেশন যেতে হবে, এখান থেকে আমি এটাকে আনলাম। এরপর আমি যদি অ্যাড দিতে চাই, এখানে অ্যাডে ক্লিক করে তখন আমাকে এখান থেকে স্ক্রিনটাতে দিতে হবে। তার মানে এখানে দুইটা অ্যানিমেশন আমি অ্যাপ্লাই করেছি, এই একটা। এখন আমি যখন ফ্রম কারেন্ট স্লাইড থেকে যখন আমি প্লে করবো, দেখবেন যে এটা প্রথমে একবার এইভাবে আসছে, তারপর আরেকটা অ্যানিমেশন যে অ্যাড করেছি হলুদ কালারের মাঝখানে যেটা ছিল, এটাকে এমপাসিস বলা হয় থাকে। এটাকে আমি ক্লিক করবো, এটা আবার এমপাসিস হবে। এরপর যদি আমি এখানে আরেকটা অ্যানিমেশন অ্যাড করে এক্সিট, আরেকটা অ্যানিমেশন অ্যাড করে যাই, অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে গিয়ে আমি এখান থেকে অ্যাড অ্যানিমেশন ক্লিক করে আমি আবার সেম একটা অ্যানিমেশন কালারের অ্যানিমেশনটা দিয়ে আমি তাকে এখান থেকে কী করলাম, এক্সিট করলাম। তার মানে আমাকে 3টে অ্যানিমেশন অ্যাড করেছি। একটা সে আসবে, আরেকটা সে এখানে এমপাসিস হয়ে কিছুক্ষণ থাকবে, আরেকটা সে এখান থেকে চলে যাবে। তো দেখেন আমি এখানে আসলাম, এটাকে আবার ক্লিক করলাম, একটা ক্লিক করছি, এটা আসলো, আরেকটা ক্লিক করছি, এটা এমপাসিস হয়ে প্লে হলো, আরেকটা ক্লিক করলাম, এখান থেকে সে চলে গেল। আশা করি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন। আচ্ছা, এরপরে আমি নকুল কুন্দু স্যারের হ্যান্ড ডাউন করছি। আরেকটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে ফারজানা হামিদ ম্যাডাম হ্যান্ড রেজ করেছেন। ম্যাডাম বলেন আপনার কি প্রশ্ন আছে, হ্যান্ড মাইক অন করে। জি ভাইয়া। জি হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে পাওয়ার পয়েন্ট বা অফিস দিয়ে আমরা কি লোগো ডিজাইন করতে পারবো? করতে পারবেন, একেবারে বেসিক লোগো ডিজাইনের একেবারে বেসিকটা করতে পারবেন, যেটা কখনো প্রফেশনাল লোগো ডিজাইন এখান থেকে করতে পারবেন না। প্রফেশনাল লোগো ডিজাইন করতে হলে আপনাকে গ্রাফিক ডিজাইনের কাজ জানতে হবে। আচ্ছা, আর থ্যাংক ইউ ভাইয়া, এটাই জানা ছিল। প্রফেশনাল লোগো ডিজাইন করতে হলে কোথায় যে করতে পারবেন সেটার একটা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আমাদের কাজ করতে হবে সেটা আমি দেখাবো। সেটা আমাদের ক্লাসের রিলেভেন্ট যখন আসবে তখন আমরা দেখতে পাবো। সেজন্য আপনাকে 6ষ্ঠ ক্লাস পর্যন্ত করতে হবে। ভাইয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। দেন আরেকটা কথা, সেটা হলো যে অনেক সময় ক্যানভা ইউজ করে লোগো ডিজাইন করা হয়। এক্স্যাক্টলি, আমি ক্যানভার কথাই বলতে তো চাচ্ছিলাম আপনাকে।
ক্যানভা দিয়ে আচ্ছা, করা যাবে। তো ক্যানভা যেটা ফ্রি ভার্সন সেটাতে এমনিতে করতে পারি, বাট আপনাদের এখান থেকে কিনা জানি না, ক্যানভার পে পেড একটা ইয়ে আছে, প্রিমিয়াম অপশন একটা আছে। ভার্সন আছে, হ্যাঁ। তো আপনি চাইলে প্রিমিয়াম জি, ভার্সনটা পারচেজ এটা করতে পারেন। হ্যাঁ, পারচেস করাটা অ্যাকচুয়ালি যখন আমি মার্কেট প্লেসে কাজ করব তখন জরুরি, নাকি এখন আমি ক্লাস করতেছি এখন জরুরি? প্রিমিয়াম ভার্সনটা আপনি কখন কিনবেন, কখন কেনাটা জরুরি বলতেছেন? জি। তো এটা আপনার যখন দরকার হবে, আপনার যদি এখন দরকার হয় আপনি এখন কিনেন, যখন দরকার হবে তখন কিনবেন। আর প্রিমিয়াম ভার্সনটা আমাদের যে কাজ, এখানে যদি আমাদের লোগো ডিজাইনের জি। কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমার প্রিমিয়াম লোগো আচ্ছা। বানাতে হচ্ছে না। আমার যে লোগোগুলো দরকার হবে সেই লোগোগুলো আমি ওখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবো। যদি আপনি প্রিমিয়াম লোগো ডিজাইনের কাজ করতে চান তখন আপনাকে প্রিমিয়াম ভার্সনটা কিনতে হবে। আমার এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা ফ্রি জি। টেকনিক্স আছে সবগুলো ফ্রি। ক্র্যাক ভার্সন বলেন, ফ্রি ভার্সন বলেন, কোথাও থেকে স্পিন করে বলেন, কোথাও থেকে চুরি করে বলেন, সব জায়গা থেকে আমি ফ্রি ভার্সন ব্যবহার করবো। আমি কাউকেই প্রিমিয়াম কোনো ভার্সন আমি পারচেস করাবো না। যখন আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাব, আমাদের অনেক টাকা পয়সা থাকবে, 5 দিনের একটা কাজ আমি একদিনে করে ফেলতে চাই। অনেক মানে মোটামুটি সিম্পল একটা কাজ যদি আমাকে করলে হয়ে যায়, সেই কাজটা যদি আমাকে প্রিমিয়াম ভার্সন করতে, তখন আমি প্রিমিয়াম ভার্সন কিনাই। এছাড়া আমি কাউকে কোনো টুলস প্রিমিয়াম ভার্সন কিনতে আমি আপাতত সাজেস্ট করি না, যতক্ষণ না পর্যন্ত আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সার হচ্ছে। আমরা ইনকামই করতে পারছি না, এখানে ইনভেস্ট করে রাখলে লাভ আছে? তো দেখা যাচ্ছে আমি এখানে ইনভেস্ট করার কোনো এক্স্যাক্টলি। দরকার নাই, কোনো দরকার নাই। আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো আর্ন করবো ততক্ষণ পর্যন্ত আমি একটা পয়সা কাউকে এখানে ইনভেস্ট করতে আর দিব না। সবসময় ফ্রি টুলসগুলো দিয়ে করবো। দরকার হলে একদিনের একটা কাজ আমরা 2 দিনে করবো। দরকার 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 যেমন হচ্ছে কি 2 দিনে যদি আমরা করতে না পারি, আমাকে একদিনের মধ্যে ডেলিভারি দিতে হচ্ছে। এই কাজটা আমরা এখানে 50 জন আছে, সেই একজনকে 50 জন মিলে কাজটা করে একদিনে দিয়ে ফেলবো। তারপর আমি কাউকে একটা টাকা এখানে ইনভেস্ট করতে দিব না। আমরা এখানে মনে করেন 30 জন আছি, কেউ যদি একটা কাজ পায়, এই কাজটা করে দিতে হচ্ছে তাকে, মনে করেন $50 একটা কাজ পেয়েছে, এই কাজটা একদিনের মধ্যে করে দিতে হচ্ছে। কিন্তু একজন পার্সনের পক্ষে একদিনে কাজটা করা সম্ভব না, আরও নতুন হিসাবে। সেক্ষেত্রে কি জি। আমরা তাকে হেল্প করতে পারবো না? তাকে হেল্প করতে গেলে আমাদের লাভ কী হবে? এই প্র্যাকটিক্যাল কাজটা আমরা প্র্যাকটিক্যালি করতে পারলাম, আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেলো। আর দ্বিতীয় কথা, যদি চায় যে এই কাজটার 50% হেল্প আপনি করেছেন, সে যদি চায় আপনাকে 20% বা 30% আপনাকে কমিশন দিতে পারে, যদি সে চায়। আবার দেখা যাচ্ছে কিছু কিছু কাজ আমি কমিশন ছাড়া ফ্রিও আপনাদেরকে দিয়ে করাবো না। মনে করেন আমার একটা কাজ পেয়েছি, $100 একটা কাজ, আমাকে একটা 2 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, যেটা আমি করতে পারবো। আমার অনেকগুলো কাজ আছে, আমি ক্লাস নিতে আমি করতে পারছি, আমি আপনাদেরকে দিয়ে করালাম। সেক্ষেত্রে আপনারা যদি চান আমি আপনাদেরকে 20%, 30%, 20%, 40% কমিশন আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো সেক্ষেত্রে আপনি কমিশনও আন হয়ে গেলো, আপনার কাজটা প্র্যাকটিক্যালি হয়ে গেলো। এটা সবার জন্য লাভ। তো আমরা টিম নিয়ে কাজ করব, প্রিমিয়াম কোনো টুলস ব্যবহার করব না, সেটা আমাদের জন্য সবার জন্য লাভ হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন ফার্স্ট অবস্থায় এগুলো কেনা আই থিঙ্ক উচিত না, মানে আমাদের জন্য, যেহেতু আমরা প্রফেশনাল না এখনো। হ্যাঁ, এখন প্রফেশনাল না, আমরা এখন কোনো প্রিমিয়াম ভার্সন কিনবো না ইনশাল্লাহ। আমরা ফ্রিতে ব্যবহার করার চেষ্টা করবো, এবং ফ্রিতে সব ধরনের টুলস কীভাবে প্র্যাকটিক্যালি পারফেক্টলি ব্যবহার করতে সেগুলো আমরা শেখার চেষ্টা করবো। আমার ক্যানভা নিয়ে ক্লাস আছে, ক্যানভা নিয়ে ক্লাস দেখাবো, তখন সেদিনই ক্লাসে আপনার সব ধরনের আলোচনা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, এরপর আমি দেখতে, আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ থ্যাংক ইউ। ম্যাডাম। এরপর আমি দেখতে পাচ্ছি মিজান স্যার অ্যাড করেছে যে ঈদের আগে কি আমাদের একটা ক্লাস হবে। যদি ঈদের আগে যদি আমাদের ক্লাস যদি সম্ভব হয়, দুইটা পড়লে দুইটা হবে, তিনটা পড়লে তিনটা হবে। যদি এর মধ্যে যদি আমি অফিস থেকে যদি কোনো নোটিস পাই, নোটিসটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব কখন হবে না হবে। আমি আগে থেকে কিছু বলতেছি না, কারণ অনেক ধরনের চেঞ্জেস আসে, আগে থেকে বললে করে ফেললে সমস্যা। আর ফাইবারের ক্লাসটা আমাদের শুরু হবে, ফাইবার নিয়ে আলোচনা শুরু হবে আমাদের 7ম ক্লাস বা 8ম ক্লাসে। এর আগে ফাইবার বা আপওয়ার্কের কাজ আমাদের শিখে ফেলতে হবে, কী কী কাজগুলো করতে হবে। ওখানে কাজ শিখা ছাড়া স্কিল ডেভেলপ না করে ওখানে আমাদের এন্ট্রি মারাটা বোকামি হবে। সেজন্য আমরা সব ধরনের কাজ শিখে ফেলবো, এবং ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ওয়ার্ক, পিপল পার আওয়ার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ক্লাসের 7ম ক্লাস, 8ম ক্লাস অথবা এক্সট্রা ক্লাসে। তাই সব ধরনের আলোচনা থাকবে, আশা করি সেই পর্যন্ত থাকবেন, সব ধরনের আলোচনা আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর কারো তো কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না, প্রশ্ন দেখতে পাচ্ছি না। ওকে, আমরা পরবর্তী ক্লাসের টপিকের দিকে আমি যদি মুভ করি, আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাস এখানে শেষ। আজকে যেই পাওয়ার পয়েন্টে যতটুকু কাজ দেখেছি, এই কাজটা কমপ্লিট করে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কেউ করবেন না। যে কোনো একটা র্যান্ডম একটা টপিক নিয়ে পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন বানাবেন। আমি এখানে 7টা স্লাইড করে দেখেছি, আপনারা মিনিমাম 12 থেকে 15টা স্লাইড করবেন। 12 থেকে 15টা স্লাইড করে শুরুর স্লাইডগুলো ওয়েলকাম, সাবমিটেড টু, সাবমিটেড বাই, এই 3টা বাদ দিয়ে আরও 10 থেকে 15টা স্লাইড করে বাড়ির কাজ হিসেবে জমা দেবেন। আগামী ক্লাসে সবার কাছ থেকে বাড়ির কাজ দেখব, সবার থেকে দেখব। প্র্যাকটিসটা না করলে আপনারা কিছু শিখতে পারবেন না। দেখা যাচ্ছে আমি করতে পারবো হিসাব করে বসে থাকবেন, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে বসতে পারবেন না। আমি এই বাড়ির কাজটা করার জন্য সুযোগ দিচ্ছি, শেখার জন্য সুযোগ দিচ্ছি, আগের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে, প্রবলেম থাকলে সেটাও সলভ করতেছে। কিন্তু যখন আমরা মার্কেট প্লেসে কাজ করতে যাবো, আমাদের কোর্স যখন শেষ হয়ে যাবে, তখন যখন আমরা কাজ পাবো, তখন এসে আমি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শেখাবো না।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শেখাবো না, মাইক্রোসফট এক্সেলের কাজ আমি শেখাবো না। যদি আপনাকে শেখাতে হয় তখন আমি আপনাকে অ্যাভয়েড করবো, ইগনোর করবো। একদম লিটারালি কথা, আমার একদম সামনাসামনি ফেস টু ফেস কথা। যারা এখন কাজ শিখতেছেন, কাজগুলো প্র্যাকটিস না করলে পরবর্তী মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে যদি আপনাকে এক্সেলের কাজ শেখাতে হয়, পাওয়ার পয়েন্টের কাজ শেখাতে হয়, ওয়ার্ডের কাজ শেখাতে হয়, লিটারালি আমি যেটা যেই হন না কেন আমি তাকে আর কাজ শেখাবো না। এই কাজটা আমি ডিরেক্টলি অ্যাভয়েড করবো, ইগনোর করবো। আমি আপনাকে কাজ শেখাতে না, কাজটা বোঝাতেও যাবো না। তো সেই জন্য বলতেছি প্র্যাকটিসগুলো এখান থেকে করবেন, এখন সময় আছে। অ্যাকচুয়ালি ইউ আর ভেরি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে রাখবো না, আমাদের আরেকটা সময় আছে। আমরা আরেকটা কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করতে পারি কিনা দেখি। তাহলে পাওয়ার পয়েন্টের ক্লাস আমাদের শেষ, আমরা মডিউলটা দেখার চেষ্টা করি। আর কোনো টপিক আমরা আজকে আলোচনা করার যে সময়টা আছে সেই সময় আমাদের পারি কিনা দেখি। আচ্ছা, তো আমরা ক্লাস 3 মোটামুটি সব কিছু জিনিস আমরা কভার করার চেষ্টা করছি, যদিও আমরা আজকে 4th ক্লাসে ছিলাম। হোমওয়ার্কটা দেন, সবাই দেওয়ার চেষ্টা করবেন যখন দেবেন থেকে। আচ্ছা, তো আমরা যদিও 4th ক্লাসে আছি, কিন্তু আমরা আজকে 3rd ক্লাসে সব কিছু কভার করার চেষ্টা করেছি। আপনারা এখানে বিজ্ঞানের পরিমাণ একটু বেশি থাকাতে আমাকে ডিটেলস আলোচনা করতে হয়। ডিটেলস আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে আমরা একটা দুটো ক্লাসের পিছিয়ে পড়ে থাকি। তো একটা ক্লাস যদি আমরা পিছিয়ে পড়ে থাকি সমস্যা না, আমরা একটা এক্সট্রা ক্লাস দিয়ে সেটা কভার করে দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি 4th ক্লাসের একটা কিছু আলোচনা করার চেষ্টা করি দেখি। হোয়ার দ্য গেট ভিডিও ক্লিপ মানে আপনি ফেসবুক গ্রুপে ভিডিও ক্লিপ পাবেন, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভিডিও ক্লিপগুলো পেয়ে ফেসবুক গ্রুপে। যেই গ্রুপে আছেন আপনি 286 বেসের, আপনার কি 286 না 285 বেসের গ্রুপে যদি থাকেন, এই যে দেখেন লাস্ট কোয়েশ্চেন, গুগল ওয়েব স্টোরে ইউজফুল এক্সটেনশনের। আচ্ছা আচ্ছা দেখেন, আপনার প্রশ্ন আমি অ্যান্সার করতেছি। আপনি বলেছেন যে লাস্ট কোয়েশ্চেন, গুগল ওয়েব স্টোরের ইউজফুল এক্সটেনশনের লিস্ট অর টুলসগুলোর নামগুলো যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ ভাইয়া, এটা আমি এখন যদি করি তাহলে আপনার জন্য একটু হিজিবিজি হয়ে যাবে। আমি যেই ক্লাসের রিলেটেড যেই টুলসগুলো আমাদের লাগবে সেই টুলসগুলো দিব, তখন আপনারা নোট করে নেবেন। যেই ক্লাসে মনে করেন আমি যদি আপনাকে টুলসগুলোর কথা বলতে যাই, দেখা যাচ্ছে আমার ক্লাস রিলেটেড না হওয়ার কারণে আমার অনেকগুলো টুলসের কথা আমি ভুলে যাচ্ছি। যেমন আজকের মধ্যে VPN আমাদের ছিল, আমি VPN নিয়ে আলোচনা করে ফেলছি। এখন যদি আমাকে বলেন ইমেল কালেকশনের টুলস কোনগুলো আছে, দেখা যাচ্ছে ইমেল কালেকশনের টুলস একদম কম করে হলো 5, 10টা, 20টা পর্যন্ত টুলস আছে। এখন আমি আপনাকে এগুলো বলতে পারবো না, আমার মনেও আসবে না। তো সেই ক্ষেত্রে যেই ক্লাসে যে রিলেটেড আমি কথাবার্তা বলেছি, যেই টুলসগুলো দিয়েছি, সেগুলো আপনাদেরকে নিজের দায়িত্বে একটু কষ্ট করে রেডি করে রাখবেন। এরপরও যদি আপনাদের আরও কোনো কিছু টুলস সম্পর্কে আপনারা জেনে থাকেন, সেটা আমাকে জানাবেন। সেটার ব্যবহারটা আমি নিজে থেকে আয়ত্ত করে নিব এবং এটার বেস্ট ব্যবহারটা কীভাবে করতে সেটা আমি আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। আশা করতেছি আমি যতটুকু সম্ভব আমি বেস্টভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। এবং আমি যেভাবে করি, আমি বিভিন্ন বেস থেকে শুনেছি, এটা আমি শুনেছি বলে কথা বলছি, নিজের সম্পর্কে নিজে বলতে চাচ্ছি না। যে আমার ক্লাসটা নাকি মোটামুটি যদি একটু মনোযোগের সাথে শোনা হয়, তাহলে প্রশ্ন করার তেমন একটা সুযোগ থাকে না। তো চেষ্টা করবো আমি সেভাবে আলোচনাগুলো করার জন্য। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো আমি একটু পরবর্তী ক্লাসটা আলোচনা করার চেষ্টা করি। আজকের টপিকে আর একটু সময় আছে, আমি আলোচনা করার চেষ্টা করি। আর একটু সময়, আমি সময় নষ্ট করবো না। সময়গুলো প্রত্যেকটা সময় আমি একদম 100% ইউটিলাইজ করার চেষ্টা করবো। যদিও আমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টা করে দেওয়া হচ্ছে রমজানের কারণে, আমি কিন্তু 2 ঘন্টা করে ক্লাস নিই, বরং 2 ঘন্টা চেয়ে বেশি নিই। আচ্ছা, সো আজকে আমাদের 4th ক্লাসে আলোচনা আছে হচ্ছে MS এক্সেল নিয়ে। আজকে আমি একটু MS এক্সেল নিয়ে একটু ছোট্ট করে একটা আলোচনা করবো, দেন আমি এক্সেল নিয়ে আগামী ক্লাসে একদম কমপ্লিট আলোচনা করবো। এক্সেল নিয়ে সম্ভবত আমাদের 2টা ক্লাস নিতে হবে, তাছাড়া সম্ভব হবে না পুরো এক্সেলটা শেখা। আমি এখান থেকে এক্সেলটা ওপেন করতেছি। আপনারা যেভাবে এক্সেল ওপেন করতে পারেন সেভাবে ওপেন করবো। আমার কাছে শর্টকাট জানা আছে, শর্টকাটে আমি এক্সেলটা ওপেন করেছি। এই এক্সেলে এসে যখন এসেছি, দেখেন আমরা একটা নতুন প্ল্যাটফর্ম ওপেন করতেছি, একটা নতুন জিনিসের সাথে আমরা পরিচিত হচ্ছি। তো এক্সেল সম্পর্কে অনেকের অনেক ধারণা, অনেকে অনেক কিছু জানেন। সবার ধারণা আমি পাল্টে দিব। সবার ধারণা যতটুকু শিখেছেন, এই সবার চোখে আমি তাক লাগিয়ে ফেলবো যে এক্সেলে কী সুপার ডুপার কাজ করা যায় সেটা দেখিয়ে। তো সেটা আজকে ক্লাসে সম্ভব হবে না, আমি পরবর্তী ক্লাসের দিকে নতুন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব। এই এক্সেল এমন একটা প্ল্যাটফর্ম, যদি আমরা এতদিন যা শিখেছি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলোর কাজ আছে, এগুলোর কাজ থাকলেও এগুলোর কাজ একটু কম। সবচেয়ে বেশি কাজ হচ্ছে কি এক্সেল। এখন দেখেন, আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যখন ওপেন করছি, আমি কপি পেস্ট, শেপ কীভাবে ড্র করতে হবে, শেপে কীভাবে কালার করতে হবে, এগুলো কিন্তু আমি তেমন একটা বেশি শিখাই নাই, কারণ আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে এগুলো শিখে এসেছি। ঠিক তেমনি দেখেন এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের নতুন করে শিখতে হবে না। কপি, কাট, পেস্ট, ফরম্যাট পেইন্টার, ফন্ট, বোল্ড, ইটালিক, কালার, এই যে অ্যালাইনমেন্ট, এখানে আমাদের শিখতে হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, একটু লাইন থাকেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আমার ক্লাস শেষ করতেছি, আমি জয়েন করতেছি মিটিংয়ে। আচ্ছা 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 ঠিক আছে।
আচ্ছা, আমার খেয়াল ছিল না আজকে আমাদের একটা অফিসিয়াল মিটিং আছে, আমাকে একটু মিটিংয়ে জয়েন করতে হবে, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করি। এক্সেলের ক্লাসটা আমার পরবর্তী ক্লাসে সবাই উপস্থিত থাকবেন, অনেক বেশি ইন্টারেস্টিং। এক্সেল ক্লাস কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য। আমাদের ডাটা এন্ট্রি ডিপার্টমেন্টে কাজ করতে গেলে একদম মানে যেটাকে ইগনোর করে ডাটা এন্ট্রিকে কল্পনা করা যায় না, সেটা হচ্ছে কি এক্সেল। তো এই এক্সেল ক্লাসটা আমরা অনেক বিস্তৃত, এটা আমাকে 2-3টা ক্লাস লাগবে, এটা আমি বিস্তারিত আলোচনা করবো। 2টা ক্লাসে মোটামুটি হয়ে যাবে, এবং এই এক্সেলের পাশাপাশি আমরা অনেক কিছু শিখবো। শুধুমাত্র এক্সেল দিয়ে 3টা ক্লাস শেষ করবো এটা এরকম না, এক্সেলের পাশাপাশি আমরা অনেক কিছু শিখবো। দেখেন এখানে আমাদের মডিউলের মধ্যে কী কী আছে দেখেন। এক্সেলের পাশাপাশি এক্সেল ফরম্যাটিং, এক্সেল টুলস ভ্যালিডেশন, ডাটা, অনলাইন ডাটা এন্ট্রি, গুগল ডক্স, গুগল শিট, হাউ টু ইউজ গুগল ড্রাইভ। তারপর দেখেন এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আমরা পাশাপাশি শিখবো, এক্সেলটা শেখার চেষ্টা করবো। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করি। আমার একটা মিটিংয়ে জয়েন করতে হবে, অফিসের মিটিং। আমাকে অলরেডি অফিস থেকে ফোন করছে মিটিংয়ে জয়েন করার জন্য। মিটিংটা শুরু হয়েছে 11টায়, আমি আধা ঘন্টা লেটে শুরু করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের সাথে আগামী ক্লাসে। কোনো ধরনের চেঞ্জ আসলে আমি আগে থেকে নোটিস করবো। আমি রিকোয়েস্ট করবো যে মানুষের প্রবলেম থাকতে পারে, টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, পারিবারিক প্রবলেম থাকতে পারে, ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে, আমরা কারো কোনো প্রবলেমকে ছোটো করে দেখার চেষ্টা করবো না। সবাইকে একটু কোঅপারেট করার চেষ্টা করবো। আপনি যদি আমাকে একটু কোঅপারেট করেন, আপনার জন্য সবসময় আমার কোঅপারেশনটা সবসময় একটা স্পন্টিনিয়াসলি থাকবে, স্বতঃস্ফূর্তভাবে থাকবে। আপনি আমাকে একটু কনসিডার করলেন না, স্যাক্রিফাইস করলেন না, পরবর্তী দেখাচ্ছে আপনার প্রতি আমার সেই সিম্পেথিটা কাজ করতেছে না। তো সেক্ষেত্রে সবাই সবার সাথে কোঅপারেটিভ থাকবো, যাতে একটা একটা এনভায়রনমেন্ট আমাদের এখানে সবসময় থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যাজ এ বিগিনার এবং অ্যাজ এ প্রফেশনাল বা প্রিমিয়াম লেভেল প্রফেশনাল হওয়া পর্যন্ত আমরা সবার সাথে কোঅপারেটিভ থাকবে। একে অপরকে হেল্প না করলে এখান থেকে উঠে আসার অনেকটা টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই আশাটা ব্যক্ত করে আমি ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।